আসসালামু আলাইকুম। বাংলাদেশের সর্ববৃহৎ অনলাইন মেডিকেল প্ল্যাটফর্ম অ্যাক্সিস মেডিকেল স্কুলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা এবং স্বাগত। যে যেখান থেকে আমাদের এই সেশন দেখছেন, আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। অ্যাক্সিস মানেই নতুন কিছু। তারই ধারাবাহিকতায় অ্যাক্সিস মেডিকেল স্কুল প্রতিনিয়ত বাংলাদেশের নবীন ডাক্তার এবং মেডিকেল স্টুডেন্টদের জন্য প্রতিনিয়ত আয়োজন করে যাচ্ছে বিভিন্ন ক্যারিয়ার রিলেটেড এবং একাডেমিক সেশন। সেরকমই একটি নতুন সেশন নিয়ে আজ আমরা উপস্থিত হয়েছি আপনাদের সামনে। এই সেশন গুলোতে বিরাট অবদান রাখছেন আমাদের প্রায় দেশ সেরা প্রায় 300+ মেন্টর, যারা দেশ এবং দেশের বাইরে থেকে তাদের মূল্যবান সময় থেকে আমাদের সময় দিয়ে তাদের এই সেশন গুলো আমাদের উপহার দিয়ে থাকেন। সেরকমই দুজন মানুষ আজ আমাদের সাথে উপস্থিত আছেন। তো আমাদের সাথে আজকে যিনি মেন্টর হিসেবে উপস্থিত আছেন তিনি হলেন আর কেউ নন, আমাদের অত্যন্ত প্রিয় এবং শ্রদ্ধেয় ভাইয়া, ডক্টর আরিফ হাসান ভুঁইয়া ভাইয়া, কার্ডিওলজি রেজিস্ট্রার at Great Western Hospital NHS Foundation Trust and ex-medicine registrar at Cambridge University Hospital। এবং আমাদের সাথে গেস্ট হিসেবে উপস্থিত আছেন আমাদের অত্যন্ত প্রিয় এবং শ্রদ্ধেয় ভাইয়া, ডক্টর মোহাম্মদ রেদওয়ানুল ইসলাম ভাইয়া, ফাউন্ডেশন ইয়ার 1 ডক্টর at Great Western Hospital NHS Trust। এবং আমাদের এই সেশনের টপিক লাইফ অফ ইউকে ডক্টর। তো আমাদের নবীন যারা ডাক্তার আছেন, ইন্টার্নশিপ শেষ করার পরে আসলে অনেকের ইচ্ছা থাকে দেশের বাইরে চলে যাওয়ার। তো তাদের মধ্যে অনেকেই হয়তোবা ইউকেও চলে যেতে চান। তো তাদের নিয়ে আজকের আমাদের এই সেশনটি। আজকে আমাদের ভাইয়ারা আমাদেরকে জানাবেন যে সেখানে কিভাবে যেতে হয়, কিভাবে কি করতে হয়, এখান থেকে আমরা গিয়ে সেখানে কি করলে আমাদের ভালো হবে, কোথায় পড়ালেখা করব, কিভাবে পড়ালেখাটাকে মেনটেন করব, সবকিছু নিয়েই আমাদের আজকের এই সেশনটি। তো আশা করছি আপনারা সবাই সবার সব প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। আজকের এই সেশনে হোস্ট হিসেবে আমি আছি ডক্টর শারমিন সিদ্দিকী হ্যাপি, ইন্টার্ন ডক্টর ফ্রম ঢাকা সেন্ট্রাল ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ। সেশনের শুরুতে আপনাদের বলে রাখছি, যদি সেশন রিলেটেড আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে আপনারা আমাদের জুম লিংক অথবা ফেসবুক লাইভে আমাদের প্রশ্ন করে জানাতে পারেন। আমরা আপনাদের হয়ে সেটি ভাইয়াদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তাহলে চলুন আমরা সরাসরি চলে যাচ্ছি ভাইয়াদের কাছে। আসসালামু আলাইকুম ভাইয়া। আরিফ ভাইয়া, আপনি কেমন ওয়ালাইকুম আছেন? সালাম। আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আপনারা ভালো আছেন? জি ভাইয়া, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনার দিনকাল কেমন যাচ্ছে ভাইয়া? তো মোটামুটি ইউকে তে এক্সপিরিয়েন্স সোফার ভালোই যাচ্ছে। উইথ মাই কারেন্ট এক্সপিরিয়েন্স আই এম কোয়াইট স্যাটিসফাইড। ভাইয়া, আপনাকে রমজানের অনেক অনেক শুভেচ্ছা। তো আমরা এবং এবার আপনাদের সবাইকে রমজানের শুভেচ্ছা। এবং ইউকে তে আমরা রমজানও বেশ উপভোগ করছি। জি ভাইয়া, এবার আমরা চলে যাচ্ছি আমাদের গেস্টের কাছে। আসসালামু আলাইকুম রেদওয়ানুল ভাইয়া। ওয়ালাইকুম সালাম। ভাইয়া কেমন আছেন? আমি ভালো আছি। আপনারা ভালো আছেন? শুনতে পাওয়া যাচ্ছে? জি ভাইয়া, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। ভাইয়া, আপনার দিনকাল কেমন যাচ্ছে ইউকেতে? আহ হ্যাঁ, খুবই ভালো। আম আমাদের অ্যাজ এ জুনিয়র ডক্টর বিজি schedule, কিন্তু তারপরও অনেক ভালো যাচ্ছে আলহামদুলিল্লাহ। ভাইয়া, আপনাকে রমজানের অনেক অনেক শুভেচ্ছা। আপনাদের সবাইকেও রমাদানের অনেক অনেক শুভেচ্ছা। জি ভাইয়া, ধন্যবাদ ভাইয়া। ভাইয়া, আপনারা অনুমতি দিলে আমরা আজকের সেশনটা শুরু করতে পারি। আমরা শুরু করতে পারি। জি ভাইয়া, তাহলে আমাদের প্রথম প্রশ্ন এটাই ভাইয়া যে কেন আপনি হচ্ছে ইউকে তে যাওয়ার ডিসিশনটা নিলেন? কোনো কিছু কি আপনাকে কেউ কি আপনাকে ইন্সপায়ার করেছিল, বা কোনো ওয়ার্ড বা কারোর কোনো মোটিভেশন কি আপনার মধ্যে কাজ করেছিল? ভেরি গুড কোশ্চেন। হিস্টোরিক্যালি আমাদের দেশে মেডিকেল সায়েন্সের পোস্ট গ্রাজুয়েশন স্টাডি অথবা ট্রেনিং এর ক্ষেত্রে ইউকে আমাদের কাছে খুবই ওয়েল নোন। বিশেষত আমরা যখন ফিফথ ইয়ারে মেডিসিন পড়ি, আমরা সবাই ডেভিডসন মেডিসিন পড়ি, যেটা নাকি আহ, আহ, যাদের রাইটারদের একটা সিগনিফিক্যান্ট অ্যামাউন্ট হচ্ছে ইউকে থেকে। এবং হচ্ছে আমাদের যারা প্রফেসর ছিলেন বা এখনো আছেন, তাদের একটা মেজরিটি তারা হচ্ছে যে ট্রেনিং নিয়েছেন অথবা দেশে ট্রেনিং নেওয়ার পর তারা ইউকে তে ট্রেনিং নিয়েছেন। তো এই ক্ষেত্রে তাদের মধ্যে অনেকেই হয়তো বা আমাদের আমাদের অনুপ্রেরণা জুগিয়েছেন যে আমরা এক সময় এমবিবিএস শেষ করে অথবা ট্রেনিং এর কিছু অংশ শেষ করে ইউকে তে গিয়ে ফার্দার ট্রেনিং নিব। আমার ক্ষেত্রে আমাদের চিটাং মেডিকেল কলেজে আমাদের ডক্টর তহিদুল আলী উমর ফারুক স্যার ছিলেন। তারা প্রত্যেকেই স্ব ক্ষেত্রে খুবই সুনামের সাথে প্র্যাকটিস করেছেন, শিক্ষক হিসেবে সুনাম কুড়িয়েছেন। তো আমি
আমার ক্ষেত্রে বলবো যে এই তিনজন ব্যক্তি আমাকে অনুপ্রেরণা জুগিয়েছেন যে একসময় হয়তোবা ইউকেতে আসবো, মূলত ফার্দার ট্রেনিং পারপাসে। লং টার্মে এখানে থাকবো কি থাকবো না সেটা হয়তোবা সময় বলে দিবে, বাট আপাতত দৃষ্টিতে এই সময়ের জন্য মূলত আহ অধিক ট্রেনিং নেওয়ার জন্যই ইউকেতে আসা। রেদন, তোমার তোমার ব্যাপারে কিছু অ্যাড করবা কিনা? আমি যেহেতু বাংলাদেশ থেকে আসছি, তোমার স্টোরিটা একটু ভিন্ন রকম, তো তুমি যদি কিছু Right. অ্যাড করো। Our storyটা definitely different than yours. আমি খুবই দুঃখিত, আপনারা শুনতে পাচ্ছেন আমাকে? জি ভাই, আমরা শুনতে পাচ্ছি। হ্যাঁ, তো আম আমি যদি মাঝে, মাঝে বাংলায় একটু থমকে যাই, আমাকে ইংরেজির আশ্রয় নিতে হবে। সেক্ষেত্রে আমি আশা করি যে you guys will excuse me for that. কোনো সমস্যা নেই ভাইয়া। হ্যাঁ, তো obviously আমার মেডিকেল স্কুল বাংলাদেশে ছিল না। আমি একটা আইরিশ মেডিকেল স্কুলে গেছি। ওটার নাম হচ্ছে RCSI, রয়্যাল কলেজ অফ সার্জনস ইন আয়ারল্যান্ড। তো আমার স্কুলে ৩ টা ক্যাম্পাস আছে। একটা হচ্ছে ডাবলিনে, একটা বাহরাইনে আর একটা হচ্ছে মালয়েশিয়াতে। তো আমি বাহরাইন ক্যাম্পাস অ্যাটেন্ড করি। আমার কোর্সটা ছিল ৫ বছরের। আম যেহেতু আয়ারল্যান্ড belongs to Europe আর ব্রেক্সিটের কারণে um, প্রত্যেকটা ইউরোপিয়ান মেডিকেল স্কুল থেকে যারা গ্রাজুয়েশন কমপ্লিট করছে ওরা ইউকেতে ফাউন্ডেশন ইয়ার প্রোগ্রামতে অ্যাপ্লিকেশন করার একটা ওদের অপরচুনিটি চলে আসে। আর এই জন্য আমাদের প্ল্যাব এক্সামের মধ্যে দিয়ে যেতে হয়নি। Um, তো আমরা যখন আমাদের ফোর্থ ইয়ার মেডিকেল স্কুলে আমাদের ফোর্থ ইয়ারে ছিলাম, তখন আমাদের স্কুলের অফিস থেকে যে এটা হচ্ছে রিক্রুটমেন্ট অফিস, অথবা যেখানে পোস্ট গ্রাজুয়েশনের পর এমপ্লয়মেন্ট অপরচুনিটিস গুলো স্টুডেন্টসদের জন্য ইয়ে করা হয়, ওই অফিস থেকে আমাদের কাছে ইমেল আসে যে ইউ গাইজ আর eligible to apply for UK ফাউন্ডেশন প্রোগ্রাম। তার মাধ্যমে আমাদের ব্যাচ থেকে অনেকেই অ্যাপ্লিকেশন সাবমিট করে, এবং more than I think 40 students are working in the UK from my own batch, and some of them went to the US, some of them went to Australia, and তো অনেকে অনেক জায়গায় আছে। So that's my story. আমি অ্যাকচুয়ালি জানি না বাংলাদেশে ক্যারিয়ার ডেভেলপমেন্ট অফিস আছে কি নেই ওখানকার মেডিকেল স্কুলগুলোতে, কারণ এই ধরনের অপরচুনিটিস গুলা ক্যারিয়ার ডেভেলপমেন্ট অফিস থেকেই স্টুডেন্টস যারা আছে স্পেশালি ফোর্থ ইয়ার ফিফথ ইয়ার ওদের জন্য খুবই স্ট্রিমলাইন করা হয়, এবং সমস্ত রকমের পেপার ওয়ার্ক কি সাবমিট করতে হবে ডেডলাইনস গুলা ইন অ্যাডভান্স সবার কাছে পৌঁছে দেওয়া হয়, এবং ওই অফিসগুলো থেকে সমস্ত রকমের ডকুমেন্টেশন, অ্যাপ্লিকেশন প্রসেস সবকিছু খুবই অন টাইম বেসিসে সবাইকে সাবমিট করার জন্য অনুপ্রাণিত করা হয়। তো বেসিক্যালি আমার ইউকেতে আসার মেইন পারপাস হচ্ছে বিকজ আমার স্কুল ইউরোপিয়ান স্কুল হওয়াতে, আর দ্বিতীয়ত জাস্ট টু গেইন এ বিট মোর এক্সপিরিয়েন্স ফ্রম UK medicine. And at the end of the day, আমার ইউকেতে থাকার long term কোনো goal নেই, but in the short term, I mean, I'm just here for the duration of 2 years. So within this amount of time, আমি জাস্ট একটু এখানকার মেডিসিন কিভাবে প্র্যাকটিস করা হয়, NHS কিভাবে ফাংশন করে, এই সমস্ত কিছু সম্পর্কে একটু বেসিক ধারণা নেওয়ার জন্য আমার এখানে আসা। আর আমার সাথে আরিফ ভাইয়ে দেখা হয়, এবং হি ইজ অ্যান awesome individual, and we meet pretty much every single day, and we talk about a lot of different things, এবং ওনার মাধ্যমেই আমি আপনাদের আজকের এই ডিসকাশনটা সম্পর্কে জানতে পারি, এবং হি ইজ দি ওয়ান হু ইনভাইটেড মি টু জয়েন ইন। দ্যাটস ইট। I mean, আমার আর বেশি কিছু মনে হয় না অ্যাড করার আছে। জি That's ভাই, quite an আপনাকে অনেক interesting story. That's quite an interesting story, and you got some advantage to get some experience from a different country. Um, you have already have had some experience from a Middle East country, and now you're preparing for the state license exam, and you're getting some really good clinical experience before that, isn't it? That's right, yes. I mean,
basically foundation programটা এটা হচ্ছে 4 মাসের রোটেশন। আমাদের 2 বছরের ফাউন্ডেশন প্রোগ্রামে 6টা রোটেশন কমপ্লিট করতে হবে, একটা রোটেশন 4 মাস করে। তো আমি সো ফার আমার রেসপিরেটরি মেডিসিন রোটেশন ফিনিশ করছি এবং ওখানে I was exposed to so many different kinds of cases, যেটা I cannot say if students are newly graduate medical school graduate students, I mean junior doctors in Bangladesh, if they're exposed to that kind of cases on a day-to-day basis, and the degree of autonomy যে স্বাধীনতাটা আসে, I'm not really sure. Obviously Bangladesh's patient population is huge এবং যারা একেবারে fresh out of med school ওরা অনেক patients দেখতেছে, কিন্তু the question is ওদের কতখানি supervision আছে, কতজন consultants অথবা senior registrars are working with the junior doctor himself or herself. কারণ at the end of the day আমাদেরকে অবশ্যই make sure করতে হবে যে patient safety should be the utmost concern for us. It's a learning process, obviously, but in this process আমরা অবশ্যই work as a team, and we want to deliver the best healthcare that we can, keeping in mind that আমরা রোগীর কোনো ক্ষতি করছি না। So NHS Foundation program is designed in such a way so that যারা একেবারে fresh out of med school graduation সম্পন্ন করছে ওদের exposure হচ্ছে অনেক different field-এ, so medicine, surgery, our surgery, acute medicine, অনেক রকমের একটা it's a combined program which encompasses a lot of different practices within medicine. এতে করে একজন fresh medical graduate can determine, কোন বিষয়টা মেডিসিনের কোন subspecialty একজন মানুষ যেতে চায়। I think at the end of the 2-year program, একজন junior doctor can, for him or herself, determine whether he or she is interested in general medicine or surgical aspect of medicine. I think I'm talking a bit more, but I'm speaking from my experience, and I'm not trying to boast about NHS, but এখানে যখন আপনারা আসবেন, আমার মনে হয় এখানে তোমাকে কথা বলার জন্য ইনভাইট করা হয়েছে, সো ফিল ফ্রি। হ্যাঁ, তো এখানে আপনারা যারা potential candidates আছেন বাংলাদেশে, যারা আসতে চান, অবশ্যই আসার আগে আপনাদের কিছু preliminary research করা দরকার, কারণ কাজটা কিন্তু কঠিন আছে। হ্যাঁ, দিনের শেষে আপনি rewarded হবেন, but it will demand a lot of time and energy from your life. So আপনার যদি কিছু hobbies থাকে, আপনি যদি if you like to do something, আপনাকে কিছু time বের করতে হবে সেগুলো করার জন্য, otherwise it will be pretty robotic. আপনি এতে করে আপনি আপনার নিজস্ব যে সত্তা আছে সেটাকে হারিয়ে ফেলার বিশাল একটা সম্ভাবনা রয়ে যায়। আর at the end of the day যখন আপনার শুধু কাজের মধ্যেই আপনি নিমজ্জিত, কাজ আর কাজ ছাড়া কিছুই নেই, সেখানে মানসিক যে প্রশান্তি এবং এটা যদি না থাকে, মানুষ become extremely depressed and our stress level just builds up, আর এতে করে মানুষের future potentials গুলা অনেকখানি diminished হয়ে যায়। তো এই সমস্ত কিছু কিন্তু আমাদেরকে অবশ্যই মনে রেখেই বাইরে যারা আসতে চাই বা বাইরে যারা আমরা যেতে চাই তাদেরকে কাজ করতে হবে, কারণ এখানে challenges are huge। কারণ যারা বাংলাদেশ থেকে আসে ওদের ডেফিনেটলি ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার থাকে, ওদের অনেকখানি সময় লেগে যায় এখানকার মানুষ কিভাবে কথা বলে, এখানকার মেডিসিন কিভাবে প্র্যাকটিস হয় ওটা সম্পর্কে অ্যাডজাস্টমেন্টের একটা বিষয় থাকে। তো যদি কেউ এখানে আসার আগে এখানে কিছু ক্লিনিক্যাল অ্যাটাচমেন্ট করতে পারেন, if you've got the finances, if you've got the means to do so, I'd highly recommend you to do that, because prior exposure actually prepares you for what you can expect in a real life job within the NHS. But without having that experience, you coming as a Bangladeshi doctor into NHS for the first time, it could be extremely challenging. I'm not saying that you're going to fail, no, because
you will develop a lot of skills. And obviously you are coming with your own set of skills that you have acquired, and your own set of experiences that you've acquired by working in your own system. But দিনের শেষে আপনাকে এটা মনে রাখতে হবে যে বাংলাদেশি মেডিসিন ভার্সাস ওয়েস্টার্ন মেডিসিন নট এখানে অনেক কিছুই অনেক ডিফারেন্টলি কাজ করে, ফাংশন করে, আর সেটা আপনাকে অবশ্যই মনে রাখতে হবে। আর যদি আপনি পারেন এখানে অ্যাপ্লিকেশন করার আগে 2-3 মাস এখানে ক্লিনিক্যাল অ্যাটাচমেন্ট অথবা ক্লিনিক্যাল ইলেকটিভস অথবা শ্যাডোয়িং কিছু অপরচুনিটিস যদি আপনার if resources permits you to do so, then I'd highly recommend you do that. কারণ সবার সিচুয়েশন it's not the same, কারো পক্ষে এটা করা সম্ভব হতে পারে, নাও হতে পারে, but then at the end of the day যদি আপনি নাও পারেন, if you want to come to whether US, Australia or UK, do some research and you're more than welcome to come here as long as you know are bold enough to leave your comfort zone, because আপনি যদি comfort একটা বিশাল একটা জিনিস যেটা আপনি স্যাক্রিফাইস করতে না চান, তাহলে মনে হয় না Western world you can survive. It doesn't matter if you are a successful medical school graduate, but you'd have to take some challenges. You'd have to give up some things that you love to do. For example, living next to your family, or living with the family. So challenges gula, I think you need to develop some strength to overcome these challenges. এবং I think gradually যখন আপনারা আসবেন তখন you will do fine. And আমার কথাতে কেউ নিরাশ হওয়ার কিছু আমি দেখছি না। আমি just stating the facts for you. The groundwork should be there. Without doing some basic research, for example, যারা জীবনে কখনো দেশের বাইরে যান নাই, for whatever reason, যারা জীবনে, let me emphasize on that fact. এটা শুধু আপনার medical knowledge থাকলে it's not enough. You need to have a bit more experience, other experience, worldly experience. ওই আপনার যে কোনো অভিজ্ঞতাই আপনাকে will help you to be a solid and a solid candidate to face any kind of difficulties that might come. And I think একটু নিজের কমফোর্ট জোনের বাইরে গেলে সেটা ফেস করা একটু সুবিধা হয়, একটু সহজ হয়। For myself, I've been living away from my family for the last 5-6 years. So এটি আমার জন্য এখন বলা যতখানি সহজ হচ্ছে, initially it was very মুশকিলের বিষয়, খুবই ডিফিকাল্ট ছিল। তো আমরা প্রত্যেকের জীবনের গল্পটাই বোধহয় একই রকম। আমরা যখন একটা এক্সপিরিয়েন্স গ্যাদার করতে পারি তখনই আমরা কেবল অন্যকে বলতে পারি যে এভাবে করেন। কিন্তু আপনি যখন সবসময় আপনার একেবারে একটা কোজি এনভায়রনমেন্টে থাকবেন, তখন কিন্তু স্বপ্ন দেখাতে আমি কাউকে নিষেধ করছি না, বাট স্বপ্ন শুড বি সিন উইথ সাম গ্রাউন্ড ওয়ার্ক। আমি সেটাই একবার প্লেনলি বলার চেষ্টা করতেছি। জি ভাই, আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভাইয়া, অনেক সুন্দর করেই বলেছেন আমাদের কিভাবে কি করতে হবে না। ভাইয়া আমাদের এবারে প্রশ্ন ছিল যে কবে থেকে হচ্ছে আপনি বাইরে যাওয়ার জন্য, মানে ইউকে তে যাওয়ার প্ল্যান করেছিলেন এবং কবে গিয়েছিলেন? এটা কি আমার জন্য প্রশ্ন না আরিফ ভাইয়ের জন্য প্রশ্ন? ভাইয়া দুজনেই দিতে পারেন। Arif bhai, you should go first. Okay. So ইউকে তে যে বেশ কয়েকটা রুটে আমরা আসি এবং তার মধ্যে সবচেয়ে পপুলার রুট হচ্ছে ল্যাব দিয়ে, এবং যারা নাকি সদ্য গ্রাজুয়েশন শেষ করেছে অথবা ইন্টার্নি কমপ্লিট করেছে তাদের জন্য সবচেয়ে কনভিনিয়েন্ট ওয়ে হচ্ছে ল্যাব দেওয়াটা, কারণ এটা মোটামুটি স্বল্প সময়ের মধ্যে কমপ্লিট হয় এবং সেক্ষেত্রে তাড়াতাড়ি গ্রাজুয়েশন শেষ করে তাড়াতাড়ি আসা যায়। কিন্তু আমি যেহেতু ইন্টার্ন শেষ করে দেশের একটা কোর্সে ঢুকে পড়েছিলাম, এফসিপিএস কোর্সে, তো সেই সাথে আমি এটার সাথে সিমুলটেনিয়াসলি আমি আমার সিপির জন্য প্রিপারেশন নিই। তো আমি ল্যাব রুটে যাইনি,
2014 সালে আমার ইন্টার্নি শেষ হয়। এরপর থেকে আমি এমআরসিপি প্রিপারেশন শুরু করি আমার এফসিপিএস ট্রেনিং এর সাথে। 2018 সালে আমার এমআরসিপির সবগুলো পার্ট কমপ্লিট হয়। তো ইচ্ছা ছিল 2019-এর শুরুতেই হয়তোবা ইউকেতে আসবো। 2019-এর মার্চে আমি ইউনাইটেড হসপিটালে মেডিসিনের স্পেশালিস্ট হিসেবে জয়েন করি এবং সেই সময়টাতে আমি একটা হসপিটালে ইন্টারভিউ নেই এবং আসার জন্য মোটামুটি রেডি হয়ে যাই। কিন্তু সেই সময়টাতেই কোভিড শুরু হয়। সব জায়গায় প্রথম একটু একটু খবর আসতেছে যে কোভিড এর প্রাদুর্ভাব শুরু হয়েছে। অমুক দেশে এতটা কেস, অমুক দেশে ততটা কেস। তো ওই সময়টাতে একটা আনসার্টেনটি ছিল, যার কারণে আমি আরেকটু ডিলে করি যে আমি ওই সময়টাতে আসবো না, কিছুদিন পরে হয়তো আসবো। তো এই ডিলে করার প্রক্রিয়াতে দেখা যাচ্ছে যে কোভিড এর প্রাদুর্ভাব বেড়েই চলছিল এবং ইউকে এবং ইউএসএ তে পার্টিকুলারলি ওয়েস্টার্ন কান্ট্রি গুলাতে কোভিড এর অ্যাটাকটা ছিল সবচেয়ে বেশি ভয়াবহ। তো ওই সময়টাতে ফ্যামিলি আমার বাবা মাকে ছেড়ে আমি ওই সময়টাতে আসতে চাইনি। সো 2019 থেকে 2021 পর্যন্ত আমি ইউনাইটেড হসপিটালে জব করি। যেহেতু কোভিড ইটস গোয়িং নোওয়্যার, তখন আমি সিদ্ধান্ত নেই যে এর থেকে বেশি দেরি করলে, যেহেতু আমি জেনারেল মেডিসিন ট্রেনিংটা আমি কমপ্লিট করেছিলাম দেশে, আমার ইচ্ছা ছিল যে আমি আমার স্পেশালিটি ট্রেনিংটা ইউকেতে করব। তো সেহেতু অলরেডি 2 বছর পার হয়ে গিয়েছে এবং যদি আমি আরো ডিলে করি সেক্ষেত্রে আমার ট্রেনিং কমপ্লিট করতে সময়টা একটু বেশি হয়ে যায় অথবা বয়সও বেড়ে যাবে। তখন একটা সিদ্ধান্ত নেই যে আর দেরি করব না, যে চলে আসতে হবে। সো আমি 2021 সালের মার্চ মাসে আমি ইউকে চলে আসি এবং আমার ফার্স্ট জব ছিল কেমব্রিজ ইউনিভার্সিটি হসপিটালে অ্যাকিউট মেডিসিন রেজিস্ট্রার হিসেবে। সেখানে আমি জব করি 6 মাস। এরপরে লন্ডনে বার্স এনএচএস ট্রাস্টে কার্ডিওলজি রেজিস্ট্রার হিসেবে সুইচ করি 2022 সালের 2021 সালে অগাস্ট মাসে। সো আমরা আইদার প্ল্যাব রুটে আসতে পারি অথবা যে কোনো একটা স্পেশালিটি এক্সাম, সেটা এমআরসিপি সার্জারিতে সার্জনদের জন্য এমআরসিএস, গাইনি এন্ড অবস এর জন্য এমআরসিওজি অথবা পেডিয়াট্রিক্স এ এমআরসিপি সিএইচ। দুইটাই ভালো অপশন। আমরা হয়তোবা ইন দি কোর্স অফ অ্যাকশন টুডে আমরা দুইটার প্রোস এন্ড কনস নিয়ে আলোচনা করতে পারি। দুইটারই হচ্ছে যে সুবিধা অসুবিধা আছে। যেমন রিদওয়ান বলছিল যে একটা ক্লিনিক্যাল অ্যাটাচমেন্ট করতে পারলে সুবিধা হয়। ইটস অ্যাবসলিউটলি ট্রু, যেটা নাকি জব পাওয়ার অপশনটাকে অনেক বেশি মানে অপশনটাকে অনেক বেশি বাড়িয়ে দেয়। আবার যারা নাকি যে কোনো একটা মেম্বারশিপ এক্সাম কমপ্লিট করে আসে তাদের ক্ষেত্রে ফ্লেক্সিবিলিটি থাকে একটু বেশি। তাদের জন্য জব অপরচুনিটিটা অনেক বেশি ওয়াইড ওপেন থাকে। তারা চাইলে এসএচও জব নিতে পারে, তারা চাইলে রেজিস্ট্রার জব নিতে পারে। ফলে তাদের জবের নাম্বারটা অনেক বেশি থাকে এবং আহ, আহ, এবং তারা মানে জেনারেল মেডিসিন থেকে শুরু করে যে বিভিন্ন স্পেশালিটিতে জুনিয়র রেজিস্ট্রার অথবা মিডল গ্রেড রেজিস্ট্রার অথবা সিনিয়র রেজিস্ট্রার অথবা জাস্ট এসএচও হিসেবে তারা ইনিশিয়ালি কিন্তু আসতে পারে। এবং সেই ক্ষেত্রে আমার কাছে মনে হয় নাই যে মেম্বারশিপ করে আসলে কোনো ধরনের অ্যাটাচমেন্টের প্রয়োজন। যেহেতু আমি মোটামুটি আমরা অনেকেরই স্টোরি শুনেছি যে 100টা অ্যাপ্লিকেশন করতে হয়েছে অথবা শতাধিক অ্যাপ্লিকেশন করতে হয়েছে অথবা অনেকগুলো ইন্টারভিউ দিতে হয়েছে, তারপরে জব পাওয়া যায়। কারো কারো ক্ষেত্রে এক্সপিরিয়েন্সটা ভালো ছিল না, আমি এরকমটা শুনেছি। কিন্তু এখন এটা আমি মেম্বারশিপের কারণেই কি বেনিফিট পেয়েছি কিনা আমি জানি না। আমি ইন্টারভিউ দিয়েছি সবে মাত্র 5টা ইন্টারভিউ দিয়েছি, আমি 5টা ইন্টারভিউতেই সিলেক্টেড হয়েছি। তো এক্ষেত্রে আমি এটা বলতে পারি যে হয়তোবা এটা মেম্বারশিপ করে আসার একটা অ্যাডেড বেনিফিট। যেহেতু এই ক্ষেত্রে একটা রিজনেবল এক্সপিরিয়েন্স থাকে অথবা মেম্বারশিপ ইটসেলফ ইউকের যে কারিকুলাম সেটার 80% এক্সপিরিয়েন্স ছাড়া 80% বিষয়গুলোকে কাভার করে। সো এই এডিশনাল বেনিফিটটা কেউ যদি মনে করে যে তার হাতে মানে তার জন্য তাড়া নেই যে তাকে 2 বছরের মধ্যেই আসতে হবে গ্রাজুয়েশন শেষ করে, তাহলে সেক্ষেত্রে মেম্বারশিপটা মোটামুটি 3-4 বছর সময় লেগে যায়
মেজরিটি স্টুডেন্টদের ক্ষেত্রেই। সেক্ষেত্রে যদি এরকম তাড়া না থাকে, ৩-৪ বছর একটা রিজনেবল টাইম, সেক্ষেত্রে মেম্বারশিপ করে আসা যেতে পারে। আর যদি খুব তাড়া থাকে যে আমি 2 বছরের মধ্যে আসতে চাই, সেক্ষেত্রে প্ল্যাব ইজ এ বেটার অ্যান্ড কনভিনিয়েন্ট অপশন। জি ভাইয়া, ধন্যবাদ ভাইয়া। ভাইয়া, এবার আমরা রেদওয়ান ভাইয়ের কাছ থেকে শুনতে চাই ওনার এক্সপেরিয়েন্সটা। Like experience in regards to কোন বিষয়ে? আমি একটু সহজ করে দেই। রিদওয়ান আমার মনে হয় অলরেডি, রিদওয়ান যেহেতু গ্রাজুয়েশন করেছে আইরিশ মেডিকেল স্কুলে, এবং সেখান থেকে তারপরে রিদওয়ানদের জন্য একটা অ্যাডভান্টেজ ছিল যে they can escape lab exam and they can directly enter into the foundation training program, isn't it? Yes. তো আমি আমাদের অ্যাপ্লিকেশন প্রসেসটা যদি সবার বোঝার জন্য বলি, সেটা হচ্ছে এরকম। আমরা জাস্ট আমাদের UKFPO নামে একটা ইয়ে আছে, পোর্টাল আছে, অনলাইন পোর্টাল। সেখানে আমাদের অ্যাপ্লিকেশন সাবমিট করতে হয় এবং তারপর আমাদেরকে একটা এক্সাম দিতে হয়। এটার নাম হচ্ছে SJT, সিচুয়েশনাল জাজমেন্ট টেস্ট। তো এখানে এই SJT এক্সামে কোনো রকমের সায়েন্টিফিক নলেজ বা মেডিকেল নলেজ অ্যাসেসমেন্ট হয় না। এটা জাস্ট অনেক রকমের সিচুয়েশনস উইল বি দেয়ার, এবং ওই বেসড অন দ্যাট সিচুয়েশন অনেকগুলো অ্যান্সার চয়েসেস থাকে। এখানে কোনো রাইট আর রং অ্যান্সার নাই। আপনাকে জাস্ট চুজ করতে হবে যে এই সিচুয়েশনে, গিভেন দিস সিচুয়েশন এ, which of the following will be the most likely answer. So it's a very funny kind of exam. I mean, it doesn't make sense to me why would they, run that kind of an exam. But ওরা এটা করে just to see আপনার temperament কিরকম আছে, আপনার সবার সাথে কাজ করার mentality কিরকম আছে, are you able to take in constructive criticism. যদি কেউ আপনাকে, if you are exposed to any kind of bullying, which is a real thing, I think bullying পৃথিবীর সব জায়গাতেই আছে। যারা একটু সিনিয়র লেভেলে আছে তারা নিজেদেরকে অনেক বেশি কিছু মনে করেন, এবং স্পেশালি আমার মনে হয় bullying is pretty explicit বাংলাদেশে, ইন্ডিয়াতে, পাকিস্তানে, ইন দি সাবকন্টিনেন্ট। কারণ আমি যেহেতু বাংলাদেশ সম্পর্কে, বাংলাদেশি মেডিকেল স্কুলে না পড়লেও ওখানকার দেশে কি ধরনের মেডিসিন প্র্যাকটিস হয় বোধ হয় কিছুটা সামান্য ধারণা আছে, যে সেখানে একটু হায়ারার্কিতে যারা পৌঁছায় ওরা জুনিয়রদের সাথে বা পেশেন্ট পপুলেশনের সাথে খুবই খুবই রাফ বিহেভিয়ার করে। ওদের পেশেন্ট অ্যাপ্রোচটা ইজ প্রিটি প্রবলেম্যাটিক, টু বি অনেস্ট। তো এই ক্ষেত্রে আপনি কিভাবে সিচুয়েশনটা হ্যান্ডেল করবেন? ইফ ইউ আর সাবজেক্ট অফ, if somebody is bullying you, আপনি সেটা কিভাবে, এই ইস্যুটা আপনি ট্যাকল করবেন, আপনি কিভাবে সেটা রেইজ করবেন? তারপরে আপনার সেফ ওয়ার্কিং আওয়ার্স। ইউকেতে, বাংলাদেশের সম্পর্কে আমি জানি না, বাট ইউকেতে সেফ ওয়ার্কিং আওয়ার্স আছে। ইউকে মিনস ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে আপনি কতক্ষণ কাজ করলে it is medically safe for you to decide the kind of treatment plan which is going to be safe for your patients. তারপর annual leave কখন নিতে হবে, ছুটি কখন নিতে হবে। তারপরে শুধুমাত্র আপনি যখন হাসপাতালে কাজ করেন, ফর এক্সাম্পল, সেখানে শুধু ডাক্তাররাই কাজ করে না। একটা হাসপাতালে multidisciplinary team approach should be taken in treating any patient, especially critical patients, যে ধরনের রোগীরা অনেক বেশি ইনপুট রিকোয়ার করে। তো সেই ক্ষেত্রে একটা টিমে অনেকগুলো মানুষ থাকে। আমাদের সোশ্যাল ওয়ার্ক থাকে, ফিজিওথেরাপি থাকে, অকুপেশনাল থেরাপি থাকে, চেস্ট ফিজিও থাকে, অনেক রকমের মানুষ থাকে। ওদের সাথে আপনি অ্যাজ এ টিম কিভাবে কাজ করবেন? তো এই ধরনের সমস্ত ধরনের যত সিচুয়েশন ক্রিয়েট করা যায় ওইগুলো নিয়ে SJT এক্সামটা কনস্ট্রাক্ট হয়। তো ওই এক্সামটা দেওয়ার পর আমাদের মেডিকেল স্কুল পারফরমেন্স প্লাস ওই এক্সামের স্কোর মিলিয়ে আমাদেরকে একটা স্কোর দেওয়া হয়, এবং বেসড অন দ্যাট স্কোর উই অ্যাপ্লাই টু হান্ড্রেডস অফ ফাউন্ডেশন প্রোগ্রামস অল থ্রু আউট দি ইউকেতে
ইউনাইটেড কিংডম আছে, স্কটল্যান্ড আছে, ওয়েলস আছে, নর্দার্ন আয়ারল্যান্ড আছে। এখন এটা একটা কম্পিউটার অ্যালগরিদমের মধ্য দিয়ে আপনার ম্যাচটা হবে, বা আপনি কোন ফাউন্ডেশন স্কুলে, কোন ফাউন্ডেশন ট্রাস্টে ম্যাচ করবেন। আর based on that, you get to choose what kind of rotation you want to participate in. তারপর অগাস্টের ফার্স্ট ওয়েডনেসডে থেকে রোটেশন শুরু হয়। ফর প্রত্যেকটা রোটেশন 4 মাসের। আপনি একটা রোটেশন শেষ করলে আরেকটা রোটেশনে চলে যান, আর প্রত্যেকটা রোটেশনে you get 9 days off. So সেই 9 days হচ্ছে আপনার অ্যানুয়াল লিভ। আপনি যে কোনো সময় অ্যানুয়াল লিভ নিতে পারবেন। So আর এই ফাউন্ডেশন প্রোগ্রামে আমাদের ম্যান্ডেটরি টিচিং পিরিয়ড থাকে। প্রত্যেকটা জুনিয়র ডাক্তার প্রত্যেক সপ্তাহে 2 দিন করে আমাদের ট্রাস্টে 2 দিন করে আমরা প্রত্যেক দিন এভরি টিউসডে এন্ড ওয়েডনেসডে আমাদের 2 ঘন্টা করে ম্যান্ডেটরি টিচিং থাকে। তখন আমাদেরকে আমাদের ওয়ার্ড থেকে ওই আমাদের একটা জায়গা আছে, ওটা নাম হচ্ছে একাডেমি। ওখানে গিয়ে আমাদেরকে ওই 2 ঘন্টা টাইম স্পেন্ড করতে হয়। অনেক রকমের লেকচার দেওয়া হয় বিভিন্ন ডিপার্টমেন্ট থেকে। তারপর I mean it's a very busy schedule being a junior doctor. যারা অন কলে থাকে, তারপর উইকেন্ডে কাজ করতে হয়। So what I'm trying to say is that so I think the question was আমি কিভাবে এখানে আসলাম, right? জি ভাইয়া। So as I said, আমাদের স্কুল থেকে জানানো হলো যে because we belong to a European medical school, from now on we can apply to UK foundation program. So as a 4th year or 5th year medical student, I decided to come to UK just to gain some experience from the United Kingdom. Eventually, while doing that, I'm preparing for my USMLE exams, and inshallah, eventually, I'll return to the United States. জি ভাইয়া, ধন্যবাদ ভাইয়া। ভাইয়া এবার আমরা I'm sorry, কারো যদি কোনো particular interest থাকে about coming to the United States, তারা অবশ্যই প্রশ্নগুলো করতে পারেন। আমি আমার যতটুকু জানি তার থেকে উত্তর দেওয়ার চেষ্টা করব। জি, ধন্যবাদ ভাইয়া। ভাই আমরা এবার আরিফ ভাইয়ের কাছে আসতে চাই। হ্যাঁ, আপনার কাছে প্রশ্ন যে ভাইয়া তো রেদওয়ান ভাইয়া তো তার এক্সপেরিয়েন্সটা শেয়ার করলেন, তো আমাদের বাংলাদেশ থেকে আপনি গিয়েছিলেন, তো আপনার সেই এক্সপেরিয়েন্সটা যদি আমাদের সাথে শেয়ার করেন যে সেখানে গিয়ে কি কি প্রতিকূলতা আপনার ফেস করতে হয়েছে বা ইউজুয়ালি সবার হয়, এবং কি সুবিধা বা কি অসুবিধা ওখানে গিয়ে ফেস করতে হয়। অবশ্যই অবশ্যই। প্রথমত আমি একটা মানে আশ্বাসের কথা বলবো যে ইউকে তে এখনো ডক্টরদের প্রচুর ভ্যাকেন্সি, সেটা সব লেভেলে। সো কেউ যদি ডিসাইড করে যে সে ইউকে তে আসবে, ফর হোয়াট এভার রিজন, ইউকে তে আসার অনেকগুলো পারপাস থাকতে পারে। কারো পারপাস, আমার ক্ষেত্রে আমি বলবো যে গেটিং ওয়েস্টার্ন ট্রেনিং, বাট কারো একটা আগ্রহ হতে পারে যে আমি একটা ওয়েস্টার্ন কান্ট্রিতে জাস্ট সেটেল হব, আমি বাংলাদেশে প্র্যাকটিস করতে চাই না অথবা থাকতে চাই না ইন দ্য লং টার্ম, আমি একটা ইউকে অথবা সিমিলার কান্ট্রিতে আমি সেটেল হতে চাই। কারো কারো আগ্রহ হতে পারে যে দেশের ফিনান্সিয়াল কন্ডিশন ভালো না, এই দেশের ফিনান্সিয়াল কন্ডিশনটা তুলনামূলকভাবে জেনারেলি বেটার, অথবা আমাদের দেশে হচ্ছে যে শুধু প্র্যাকটিস ছাড়া অন্য অপরচুনিটিটা, যেরকম হচ্ছে যে ক্লিনিক্যাল প্র্যাকটিসের সাথে রিসার্চকে কম্বাইন করা, এই অপশনগুলো আমাদের দেশে থাকে না। কারো যদি সেই ধরনের ইন্টারেস্ট থাকে, সেক্ষেত্রে ইউকে তে প্ল্যান্টি অফ অপরচুনিটি, এবং তারা এইসব কারণে তারা চুজ করতে পারে যে আমি ইউকে তে বা ইউএসএ তে আসতে চাই। কিন্তু আসার ক্ষেত্রে যেহেতু এদেশে ল্যাঙ্গুয়েজ থেকে শুরু করে কালচারাল ক্ষেত্রে একটা সিগনিফিকেন্ট ডিফারেন্স আছে, সবারই এক্সপিরিয়েন্স হয় এবং সবারই থাকে। সেক্ষেত্রে আমরা যদি প্রতিকূলতার সম্পর্কে কিছু আইডিয়া থাকে,
এটা হয়তো বা আমাদেরকে বেটার ফেস করার জন্য আমাদেরকে সহযোগিতা করে। তো রিদওয়ান আর্লিয়ার বলছিল যে একটা ল্যাঙ্গুয়েজ একটা সিগনিফিকেন্ট ব্যারিয়ার। যেমন এখন একসময় আমরা শুধু আইএলটিএস দিতাম, পরবর্তীতে এটা ওইটিতে কনভার্ট, ওইটি এবং আইএলটিএস সিমultaneously চলতেছে। যদিও রাইটিং সেকশন ছাড়া বাকি সেকশন গুলো মোটামুটি সিমিলার, বাট আমার মনে হয় যে ওইটি উইকার দেন আইএলটিএস এবং ইজিয়ার। এটা একদিক থেকে আমাদের জন্য গুড নিউজ যে আমরা ওইটি দিয়ে আমরা এন্ট্রান্সটা নিতে পারি, বাট আমাদেরকে সেক্ষেত্রে এটাও মাথায় রাখতে হবে যে আমি যখন একটা এই দেশে কাজ করব, আমরা যখন আইএলটিএস এর প্রিপারেশন নেই, সেখানে হয়তোবা ইভেন এক্সামে যারা আমাদেরকে অডিও সেকশনে যে টেস্ট থাকে, তারা খুবই ফর্মাল ওয়েতে কথা বলছে, সেটা শোনা এবং বোঝা যেরকম সহজ, অত আমি যখন একটা বিজি ওয়ার্ড সেটিং এ কাজ করব, সেক্ষেত্রে সবাই কিন্তু আমার সাথে স্ট্যান্ডার্ড ওয়েতে কথা বলবে না। কেউ লো ভয়েসে লো পিচে কথা বলবে, কেউ হাই পিচে কথা বলবে, কেউ খুব ফাস্ট কথা বলবে, সময় থাকলে কেউ ধীরে সুস্থে স্ট্যান্ডার্ড প্রোনাউন্সিয়েশনে কথা বলতে পারে। এবং এই দেশে যে অ্যাকসেন্টের সিগনিফিকেন্ট ভ্যারিয়েশন, সেটা সেটাও একটা গুরুত্বপূর্ণ ইস্যু হয়ে দাঁড়াতে পারে। তো আমি একটা জুনিয়র ডক্টর, আমি মিডল গ্রেড ডক্টর অথবা সিনিয়র ডক্টরের সাথে কাজ করব, আমাকে মনে রাখতে হবে আমি যেন তার ইনস্ট্রাকশনটা বুঝতে পারি। এবং সেই ইনস্ট্রাকশন, যেহেতু কখনো কখনো ওয়ার্ড খুব ব্যস্ত থাকে, কখনো কম ব্যস্ত থাকে, ব্যস্ততার সময় সে কিন্তু ইনস্ট্রাকশনটা খুব দ্রুত বলে চলে যাবে। আমি বলবো যে আমারও এখনো পর্যন্ত 5% কেজে আমি কারো কারো ইনস্ট্রাকশন ফলো করতে আমি এখনো সেই ডিফিকাল্টি ফেস করি। আবার রোগীদের ক্ষেত্রেও যারা নাকি খুবই বয়স্ক রোগী, তারা মাঝে মধ্যে কথা বলবে খুবই লো লো ভয়েসে, অথবা তারা তাদের মতো কথা বলে যাবে। সে হয়তোবা এটা বুঝতে চাইবে না, অথবা তার বুঝতে চাওয়ার কথাও না যে একটা ফর্মাল প্যাটার্নে, যেমন আমরা বাংলা ভাষায় কিন্তু একটা স্ট্যান্ডার্ড ফর্ম আছে। আমরা যখন অন্য মানুষের সাথে কথা বলি, সেটা আমরা মেনটেন করি। আমাদের আঞ্চলিক ভাষার ডিফারেন্স আছে, সিলেটি, চিটাগাং অথবা বরিশালের কিন্তু এমন ডিফারেন্স আছে, যেটা যারা নাকি ঢাকার অ্যারাউন্ডে, তারা কিন্তু বাংলার ওই অংশের কথাগুলা কিন্তু অনেকে নাও বুঝতে পারে। আমি চিটাং মেডিকেলে পড়েছি, চিটাগাং এর অনেক রোগীদের কথা কিন্তু বাংলা কথাই আমি বুঝতে পারতাম। সো সিমিলার প্রবলেমটা ইংলিশের ক্ষেত্রেও আছে। সো একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে ইংলিশ লিসেনিং স্কিলটাকে যত বেশি ভালো করা যায় ততটা। রাইটিং এর জন্য, রিডিং এর জন্য কোনো সমস্যা হয় না, কিন্তু লিসেনিং স্কিলটা যত ভালো হয়, আমার কাজের ক্ষেত্রে কমফোর্টটা ততই বৃদ্ধি পাবে। আমি বলবো যে ওয়ান অফ দি টপ 3 ইম্পর্টেন্ট ফ্যাক্টর এই দেশে কমফোর্টেবলি কাজ করার জন্য, সেটা হচ্ছে লিসেনিং স্কিল। দ্বিতীয়ত হচ্ছে আমরা বাংলাদেশে কমপ্লিটলি পেপার বেস সিস্টেমে কাজ করেছি, তাই না? আমরা ক্লিনিক্যাল নোটস, যদিও আমরা ক্লিনিক্যাল নোটস সেকশনটা কিভাবে ক্লিনিক্যাল নোট লিখতে হয় সেই জিনিসটা আমাদের মেডিকেল সিস্টেমে কিন্তু ওইভাবে শেখানো হয় না। হাউএভার প্রাইভেট হসপিটাল গুলোতে আমরা টুকটাক ক্লিনিক্যাল নোট লিখি, তাই না? একটা ওয়ার্ড রাউন্ড এন্ট্রি লিখি যে তার প্রবলেম লিস্টটা কি, অথবা তার ক্লিনিক্যাল প্ল্যানটা কি, আমরা এগুলো লিখি। তো এই দেশের এই ফরম্যাটটা প্রিটি স্ট্যান্ডার্ড ইন অলমোস্ট এভরি হসপিটাল। বাট এখানেও আমি বলবো যে 20 to 30% হসপিটাল আছে যারা নাকি 100% অনলাইন। দ্যাট মিনস তাদের প্রেসক্রিপশন, ক্লিনিক্যাল রেকর্ড মেইনটেনেন্স অথবা ওয়ার্ড রাউন্ড এন্ট্রি, অ্যাডমিশন ক্লার্কিং সবকিছু অনলাইন কম্পিউটারের মধ্যে হয়। আবার এখনো আমি বলবো যে 60 থেকে 70%টা একদম সঠিক নাও হতে পারে। সেখানে 50-50 তাদের রোগীদের অবজারভেশন, ভাইটালস রেকর্ডিং সেগুলো হচ্ছে কম্পিউটারে থাকে। মেডিকেশন প্রেসক্রিপশন সেটা কম্পিউটারে হয়, বাট তাদের ক্লিনিক্যাল রেকর্ড কিপিংটা তো হয়তো বা পেপারে হয়। সো আমি 50% বলি অথবা 100% বলি, তার মানে হচ্ছে যে একটা কম্পিউটার এডুকেশনটা মোটামুটি গুরুত্বপূর্ণ। এবং আমি যখন এখানে কাজ করতে আসব, আমার যেন
প্রথম কয়েকদিনের মধ্যে, যেমন রিদওয়ান বলছিল যে কেউ যদি প্ল্যাব রুটে আসে, সে একটা ক্লিনিক্যাল অ্যাটাচমেন্ট যেন করে, সে যদি 1 মাসের একটা ক্লিনিক্যাল অ্যাটাচমেন্ট করে, সেজন্য প্রথমেই এদেশে কম্পিউটার সিস্টেমের সাথে 1 সপ্তাহের মধ্যেই খুব দ্রুত পরিচিত হয়ে নেয়। কিভাবে সে ক্লিনিক্যাল রেকর্ডটা ইনপুট দিবে, অথবা সে কিভাবে মেডিকেশন প্রেসক্রিপশন করবে, অথবা সে কোনো একটা সিটি স্ক্যান, এমআরআই, আল্ট্রাসাউন্ড রিকোয়েস্ট করবে, ব্লাড রিকোয়েস্ট করবে। এই জিনিসগুলো যত দ্রুত শিখে নেওয়া যায়, আম, সেটা কাজের ক্ষেত্রে কমফোর্টটা ততই বৃদ্ধি করবে। এর সাথে হচ্ছে ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে লিসেনিং স্কিল। আর আমাদের দেশের সাথে এই দেশে আরেকটা গুরুত্বপূর্ণ পার্থক্য হচ্ছে, সেটা হচ্ছে এই দেশে ডক্টরদেরকে এবিজি করতে হয় খুব ফ্রিকুয়েন্টলি, সব হসপিটাল এবিজি করতে হয়, যেটা আমাদের হসপিটালগুলোতে এবিজি আমরা অত বেশি আসলে করি না। আইসিইউ সেটিং ছাড়া আমরা কিন্তু তেমন একটা এবিজি করি না। ফলে আমাদের ট্রেনিং ইন্টার্নশিপের ক্ষেত্রে প্রাইভেট হসপিটাল বলি অথবা গভর্নমেন্ট মেডিকেল হসপিটালগুলো বলি, সেখানে কিন্তু আমাদের ডক্টরদের এবিজি করার সক্ষমতাটা বা স্কিলটা তৈরি হয় না। আর আমাদের দেশে এখনো মেজরিটি ক্ষেত্রে নার্সরাই আইভি ক্যানুলা করে, এই দেশেও করে, বাট হচ্ছে যে এই দেশে বাই ডিফল্ট জুনিয়র ডক্টররা আইভি ক্যানুলা করা অথবা ফ্লেবোটমি, ব্লাড কালেক্ট করা, কোনো টেস্টের জন্য ইমার্জেন্সি ব্লাড কালেক্ট করা, এগুলোর জন্য জুনিয়র ডক্টরদেরকে রেডি থাকা লাগে। এক্ষেত্রে এটাও অনেকের জন্য স্ট্রাগলের ব্যাপার হতে পারে। সো এই ক্ষেত্রে যাদের অপরচুনিটি আছে ইন্টার্নশিপের সময়, তারা যদি ক্যানুলেশন স্কিল, ক্যাথেটারাইজেশন স্কিল, ফ্লেবোটমি স্কিল, এটা যত বেশি শিখতে পারে, ততই তার কমফোর্ট জোনটাকে অনেক বেশি বৃদ্ধি করবে। যেহেতু আমি মিডল গ্রেড লেভেলে আসছি, আমাকে এই জিনিসটার জন্য প্রবলেম ফেস করতে হয় না, বাট আমি কিন্তু স্টিল এটার জন্য স্ট্রাগল করি। আমি জীবনে খুব বেশি আইভি ক্যানুলা করিনি, বাংলাদেশেও করিনি, এদেশে এসেও করিনি। কিন্তু অনেক সময় এমন হতে পারে যে জুনিয়র ডক্টররা ফেল করেছে, একটা ক্যানুলা তারা করতে পারেনি, কয়েকবার ট্রাই করেছে, তখন কিন্তু তারা রেজিস্ট্রারের কাছে আসবে যে আই হ্যাভ ফেইলড দিস ক্যানুলেশন, কুড ইউ প্লিজ ট্রাই, অথবা কুড ইউ প্লিজ গাইড আস। সেক্ষেত্রে কিন্তু আমি বিব্রত বোধ করি। এমন না যে বিষয়টা খুব ফ্রিকোয়েন্টলি হয়, আমার ক্ষেত্রে আমি 2 বার রিকোয়েস্ট পেয়েছি যে আমরা তো পারছি না, তুমি কি একটু চেষ্টা করে দিতে পারো। সো এই ক্ষেত্রে কিন্তু আমার কন্টেম্পোরারি যারা নাকি এই দেশে ট্রেন রেজিস্ট্রার আছে, তারা কিন্তু অ্যাকচুয়ালি তাদেরকে সেই সাপোর্টটা দিতে পারে, হেল্প করতে পারে। এবং এটাকে আমরা কি গুরুত্বপূর্ণ স্কিল মনে করব কি করব না, দিস মাইট বি অ্যান ইন্টারেস্টিং কোশ্চেন। অবশ্যই এটা গুরুত্বপূর্ণ স্কিল। কারণ হচ্ছে যে একটা রুগী হাইপোটেনসিভ হয়ে যাচ্ছে, তাকে তো আইভি ফ্লুইড না দিলে বাঁচানোই যাবে না। সুতরাং আইভি ক্যানুলেশন স্কিলটাকে আমরা যেরকম মনে করি যে এটা কেন ডক্টররা করবে, এটা তো নার্সরা অবশ্যই করবে, কিন্তু সবসময় এই সেটিংটাকে এনশিওর করা যায় না কে করবে। ফলে রোগীর জীবন বাঁচানোর জন্য আমাকে একটা আইভি অ্যান্টিবায়োটিক দিতে হবে। সেক্ষেত্রে কিন্তু আইভি ক্যানুলেশন স্কিলটাকে ইগনোর করার কোনো সুযোগ নাই। আউট অফ আওয়ারে ফ্লেবোটমিস্ট থাকে না, যারা ব্লাড কালেক্ট করে হচ্ছে গিয়ে রুটিনলি, তাদের জবটাই হচ্ছে ব্লাড কালেক্ট করা। কিন্তু আউট অফ আওয়ারে তারা হচ্ছে যে একটা মর্নিং অথবা ইভিনিং রাউন্ডে ব্লাড কালেক্ট করতে আসবে। কিন্তু হঠাৎ করে একটা রোগীর বুকে ব্যথা শুরু হলো, তাকে আমরা একটা ট্রোপোনিন টেস্ট করতে হবে অথবা ডিডাইমার টেস্ট করতে হবে। সেক্ষেত্রে কিন্তু ইমার্জেন্সিতে ভাবে আমাকে ব্লাডটা কালেক্ট করতে হবে। সো জুনিয়র ডক্টরদের জন্য এই দেশে একটা ভালো দিক হচ্ছে, এই দেশে কেউ যদি এই প্রসিডিউরাল স্কিল গুলাতে খুবই কম্পিটেন্ট হয়, ব্যাপারটা এমন না যে তারা ফেল করবে না, তারা ফেল করবে। এদেশে যতবার ইচ্ছা ততবার চেষ্টা করা যায়, এতে কেউ মাইন্ড করে না। বাট এই জায়গাটাতে যে যত বেশি কমফোর্টেবল হবে এই প্র্যাকটিক্যাল প্রসিডিউর গুলোতে, এবং হচ্ছে তার লিসেনিং স্কিল যদি ভালো থাকে, এবং সে যদি তার ইলেকট্রনিক প্রেসক্রিপশন করা অথবা ক্লিনিক্যাল ডকুমেন্টেশনটা মেনটেন করা, এই কয়েকটা স্কিল সে দ্রুত এই দেশে এসেই ক্লিনিক্যাল অ্যাটাচমেন্টের সময় শিখে যায়, তার ক্লিনিক্যাল নলেজের জন্য তাকে কখনোই কোনো সমস্যায় পড়তে হবে না, কোনো আটকাতে হবে না। কারণ হচ্ছে যে মূলত এই দেশে জুনিয়রদের কাজটা খুবই সুপারভাইজ থাকে। সাধারণত যারা নাকি ফাউন্ডেশন লেভেলের ডক্টর থাকে, তাদেরকে সবসময় হচ্ছে যে একটা রেজিস্ট্রার অথবা কনসালটেন্ট ওয়ার্ড রাউন্ড দেয়, তারা প্ল্যান দেয়, তারা সাপোর্ট করে, সাজেস্ট করে, তাদেরকে মানে নেক্সট তার 8 আওয়ার শিফটে তাকে কি কি করতে হবে তাকে প্ল্যানটা দিয়ে দেয়। তো তার কাছ থেকে এক্সপেক্ট করা হয় যেন সে তার যেই টেস্ট গুলোকে
রিকোয়েস্ট করা হয়েছে, ব্লাড টেস্ট অথবা স্ক্যানগুলোকে রিকোয়েস্ট করা হয়েছে, তার কাছ থেকে এক্সপেক্ট করা হয় সে যখন রিপোর্টটা অ্যাভেলেবেল হবে সে যেন ইন্টারপ্রিট করতে পারে যে একটা রোগীর পটাশিয়াম সিগনিফিকেন্টলি বেড়ে গিয়েছে। নট নেসেসারিলি সে হাইপারক্যালেমিয়া ম্যানেজমেন্ট করতেই হবে অ্যাক্টিভলি। বেসিক হাইপারক্যালেমিয়া হলে আমরা কি করব অথবা হাইপোক্যালেমিয়া হলে আমরা কি করব সেটা আমরা সবাই কম বেশি জানি। কিন্তু এটা যদি সিভিয়ার হাইপারক্যালেমিয়া অথবা সিভিয়ার হাইপোক্যালেমিয়া হয়, নট নেসেসারিলি সে জুনিয়র ডক্টরটাকেই কিন্তু তাকে যে স্টেপ নিতে হবে ব্যাপারটা এরকম না। সে কিন্তু অলওয়েজ হি ক্যান কন্ট্যাক্ট উইথ হিজ রেজিস্ট্রার এন্ড কনসালটেন্ট। অথবা একটা রোগী খুব ডিটোরেট করছে, তার হচ্ছে যে হঠাৎ করে অক্সিজেন রিকোয়ারমেন্ট অনেক বেড়ে গেছে, তার হচ্ছে যে মানে তার অবজারভেশনে যে সিভিয়ারিটি স্কোর সেটা অনেক বেড়ে গিয়েছে, অথবা রোগী ডিটোরেট করছে ইন অল ক্লিনিক্যাল প্যারামিটার্স। সেক্ষেত্রে ব্যাপারটা ঠিক এরকম না যে জুনিয়র ডক্টরকে সকল স্ট্রেস নিতে হবে। এদেশে আমি বলবো যে এই জিনিসটা কোয়াইট রিল্যাক্সিং কেউ যদি এইভাবে চিন্তা করে। সো তাকে যে জিনিসটা জানতে হবে বা শিখতে হবে সেটা হচ্ছে যে he should be able to correctly identify the deteriorating patient, that these are the sign of deterioration. এতটুকু আইডেন্টিফাই করে সে প্রপারলি এটা ফ্ল্যাগ করতে পারবে টু হিজ সিনিয়র কলিগ। সো কেউ যদি এই দেশে স্ট্রাগলটাকে ওভারকাম করতে চায়, আমি বলবো যে লিসেনিং স্কিল, প্র্যাকটিক্যাল প্রসিডিওর, ক্যাপাবিলিটি অফ আইডেন্টিফিকেশন অফ ডিটিরিয়েটিং পেশেন্ট, এই তিনটা স্কিল যদি কেউ ফোকাস করে, এবং এই তিনটা স্কিলে ফোকাস করার জন্য অনেক বেশি সময় দরকার নাই। আমি বলবো যে 2-3 সপ্তাহ সময় ফোকাসলি স্পেন্ড করলেই এই স্কিলগুলো অর্জন করা সম্ভব, এবং এতে অ্যাটলিস্ট তার ডে টু ডে জবটা কমফোর্টেবল হয়ে যাবে। তারপরে নিজের ডেভেলপমেন্ট, এটা একটা লং টার্ম প্রসেস। এখানে আসার পরে সেটেল হওয়ার পরে জব পাওয়ার পরে সেই জিনিসগুলো ধীরে সুস্থে প্রত্যেকেই তার মতো করে ফিগার আউট করে নিতে পারবে। তো আমাদের প্রথম কাজ হচ্ছে একটা জব সিকিউর করা, দেন দ্বিতীয় কাজ হচ্ছে এদেশে জবটাকে আমি যেন স্ট্রেসড আউট না হই। এই যে এই জিনিসগুলো না জানলে, যেমন রিদওয়ান বুলিং এর কথা বলছিল, সো আমি জুনিয়র ডক্টর, আমি বললাম যে আমি তো ক্যানুলাটা করতে পারছি না, সেক্ষেত্রে কিন্তু আমার যে রেজিস্ট্রার আছে সে কিন্তু আমাকে বুলিং করতে পারে যে তুমি একটা ক্যানুলা করতে পারো না, অথবা তুমি একটা রুগীকে এক্সামিনেশন করতে পারো না, অথবা তুমি আহ, একটা ইনস্ট্রাকশন দিলে তুমি ফলো করতে পারো না, তাহলে তোমাকে দিয়ে আমি কি করব, তাই না? তো এটা কেউ সিম্পলি বলতে পারে, কেউ খারাপ ভাবে বলতে পারে। তো আমার কাছ থেকে আমাকে এই জিনিসটা খেয়াল রাখতে হবে, আমার কাছ থেকে এক্সপেকটেশন গুলো কিন্তু খুব বেশি না, কিন্তু এই এক্সপেকটেশন গুলো যদি আমি এনশিওর করতে পারি তাহলে আমার কিন্তু ওইরকম আর কোনো স্ট্রেস নাই, এবং সেই ক্ষেত্রে আমাকে আর সিগনিফিকেন্টলি বুলিং করার এমন কোনো সুযোগও নাই। দ্বিতীয়ত আহ আর কি বলতে পারি, যে জুনিয়র ডক্টরদের কমফোর্টটাকে এনশিওর করার জন্য, যদি আমি যেহেতু রেজিস্টার লেভেলে জয়েন করেছি, সেক্ষেত্রে আরেকটা ভিন্ন রকম চ্যালেঞ্জ আছে। সেই চ্যালেঞ্জটা আমি, এক্ষেত্রে আমার অডিয়েন্স যদি জুনিয়ররা হয় সেক্ষেত্রে খুব বেশি রেলিভেন্ট হবে না। চ্যালেঞ্জটা হচ্ছে এরকম যে মিডল গ্রেড ডক্টরদের কাছে এক্সপেক্ট করা হয় সে পুরো হসপিটালে যে কোনো ইস্যু সে ডিল করতে পারবে। সো সে একটা মেডিকেল পেশেন্ট, মেডিসিনের যে কোনো পেশেন্ট ইজ গোয়িং টু ডাই, অথবা ইভেন একটা সার্জিক্যাল পেশেন্ট ইজ গোয়িং টু ডাই, একটা গাইনি অবসের পেশেন্ট ইজ গোয়িং টু ডাই। তো এই ক্ষেত্রে হোয়াট ইজ দ্য কজ অফ পসিবল কজ অফ ডিটোরেশন, পসিবল কজ অফ ডেথ, অথবা এখানে নানান ধরনের সোশিও ইকোনমিক ইস্যু থাকে, অথবা কোনো রুগীকে আমরা, যেমন আমরা বাংলাদেশে কিন্তু সিপিআর প্র্যাকটিসটা এমন একটা করি না। It could be very stressful and then quite stressful experience for many of us. এই জিনিসটা আমি বলবো এটা ওয়ান অফ দ্য টপ থিং, কেউ যদি মিডল গ্রেড লেভেলে আসে, এবং হচ্ছে যে এরকম একটা কার্ডিয়াক অ্যারেস্ট সিচুয়েশনে মিডল গ্রেড ডক্টরদেরকে লিড দিতে হয়। তো সেখানে আমার আমার খেয়াল আছে যে একটা কেউ যদি হঠাৎ করে মারা যাচ্ছে কার্ডিয়াক অ্যারেস্ট হয়ে, এরকম একটা সিচুয়েশনে সবাই কিন্তু অ্যালার্ট হয়ে যায়, এবং 10-15 জন মানুষ এখানে জড়ো হবে, এভরিওয়ান ইজ শাউটিং, এবং প্রত্যেকেই কেউ না কেউ কিছু না কিছু করছে। বাট যে মেডিকেল রেজিস্টার থাকবে
his responsibility is to organize the team and to lead the team, এবং তাকে প্রত্যেকটা টিম মেম্বারকে গাইড করা যে কে কি করবে, এবং এনশিওর করতে হবে যত দ্রুত কজ অফ ডিটেরিয়েশন অথবা কজ অফ কার্ডিয়াক অ্যারেস্টটা খুঁজে বের করা, এবং এটা কি ইজ ইট ট্রিটেবল অর নন ট্রিটেবল, ইন হোয়াট ওয়ে উই আর গোয়িং টু ট্রিট। তারপরে হচ্ছে যে রুগী সেই সাথে যেমন বাংলাদেশে আমরা হচ্ছে যে সিপিআর দিব না, রুগীর উইশ হচ্ছে সিপিআর দেয়া যাবে না, ইন্টিউবেশন করা যাবে না। এই জিনিসগুলো আমাদের দেশে যেহেতু তেমন খুব একটা এক্সিস্ট করে না, যার কারণে আমাদের মনের মধ্যে এটা আসে না যে আমাদেরকে পেশেন্টের ফাইল চেক করতে হবে যে দিস পেশেন্ট ইজ নট ফর সিপিআর। তো এই পেশেন্ট ইজ নট ফর সিপিআর, এটা অ্যাকচুয়ালি আমাদের জন্য ভালো যে এই পেশেন্ট ডিটেরিয়েট হলেও আমার তেমন কোনো ইমার্জেন্সি কনসার্ন নাই, কারণ তার উইশ ছিল যে সে যদি কোনো কারণে ডিটেরিয়েট করে লেট হিম ডাই পিসফুলি। কিন্তু সেই ক্ষেত্রে আমাদেরকে আবার প্যালিয়েটিভ কেয়ার টিম আছে, সেপারেট টিম আছে, তাদেরকে আর্লি ইনভলভ করতে হয় যে হি ইজ গোয়িং টু ডাই ইন নেক্সট ফিউ ডেজ অর ফিউ উইকস টাইম। সো তাকে কমফোর্টেবল করার জন্য যেন আমরা একটা প্রপার প্ল্যান করতে পারি। আর যদি সেটা না থাকে, ইয়াং পেশেন্ট হোক, এল্ডারলি পেশেন্ট হোক, আর যদি মানে ট্রিটমেন্ট এসকালেশন প্ল্যানটা যদি ফুল এসকালেশন প্ল্যান হয়, আমাদের যে সাইকোলজিটা কাজ করে, আমরা বাংলাদেশ হসপিটালে রোগী কোনো খারাপ হলে আমরা তাকে আইসিইউতে পুশ করি, এবং আইসিইউতে পুশ করলে হসপিটালে লাভ হয়। রোগীর কতটুকু বেনিফিট হোক বা না হোক, হসপিটাল কিন্তু বেনিফিটেড হয় কোনো একটা রোগী যদি আইসিইউতে যায়। ফলে আমাদের একটা টেন্ডেন্সি থাকে রোগীকে আমরা আইসিইউতে অ্যাডমিশন দিব, কিন্তু এই দেশে এটা যেহেতু একটা টোটাল একটা গভর্নমেন্ট সিস্টেম, তো এখানে ধরো যে আইসিইউতে সিট আছে 15টা, বেড আছে 15টা বা 10টা বেড আছে, তো তাদেরকে চিন্তা করতে হয় what would be the best utilization of available resources. So not necessarily আমি মেডিকেল রেজিস্টার আমি বলছি আমার একটা I have a patient that is deteriorating, তাকে আইসিইউতে নিয়ে নাও, সে কিন্তু নেবে না। তাকে অবশ্যই আইসিইউ অ্যাডমিশন ক্রাইটেরিয়া ফুলফিল করতে হবে, এবং ফুলফিল করলেও অনেক সময় তারা যেতে পারে না, তার ওয়েটিং লিস্টে থাকে, যেহেতু সংখ্যাটা খুব বেশি না আইসিইউর সংখ্যাটা, এবং সেই ক্ষেত্রে তারা চিন্তা করে is this patient is going to benefit from ITU admission, or is he going to recover quickly after ITU admission? So there are some very critical question, এবং যাদের সেই প্রিপারেশনটা নাই, সেক্ষেত্রে কিন্তু এরকম একটা ক্রিটিক্যাল সিচুয়েশনে সে খুব অকওয়ার্ড ফিল করতে পারে। তখন আইটিইউ কনসালটেন্ট আসা বলবে যে তোমার রোগীর এতগুলো কোমরবিডিটি আছে, তুমি তাকে আইটিইউতে অ্যাডমিশন দিতে চাও, তুমি ওয়্যার ডিড ইউ গেট ইউর ট্রেনিং, তুমি তো হচ্ছে যে একটা রোগী প্রায়োরিটি বোঝো না। তো এরকম একটা সিচুয়েশনে সে যদি এরকম একটা কমেন্ট করে, সেটা কিন্তু তার জন্য খুবই আপসেটিং একটা এক্সপিরিয়েন্স হতে পারে। তো মিডল গ্রেড লেভেলে আসার জন্য এই ক্ষেত্রে আমার মনে হয় এই জিনিসগুলো একটু খেয়াল রাখতে হবে যে am I capable of leading the team, am I capable of do I understand the NHS system properly, আমি কি এই চাপটা নিতে পারবো কিনা। এবং হচ্ছে যে কিছু কিছু ক্ষেত্রে it could be an horrible experience because হসপিটালের ভিতরে একটা রোগী যেন না মারা যায়, এই জিনিসটার জন্য সর্বোচ্চ চেষ্টা কিন্তু মেডিকেল টিমকে করতে হয়, যদি আন্ডারলাইং ট্রিটেবল কন্ডিশন হয়। দেন তো এই দিক থেকে যারা নাকি জুনিয়র লেভেলে আসবে, তাদের জন্য একটা সুবিধা হচ্ছে তাদের একটা কার্ডিয়াক অ্যারেস্ট সিচুয়েশনে তাদেরকে লিড দিতে হবে না। তাদের জন্য হচ্ছে অ্যাডভাইস হচ্ছে তারা এরকম একটা রোগী ডিটোরেট করছে, তার জন্য বেশ কিছু কাজ করতে হয়। তার জন্য এগেন কেউ একজন হয়তো বা আইবি ক্যানুলা ওপেন করছে, কেউ তার অবজারভেশন চেক করছে, কেউ তার একটা কুইক এক্সামিনেশন করে ফেলতেছে, কেউ হচ্ছে যে তার জন্য ব্লাড কালেক্ট করছে কুইকলি দেখার জন্য তার ইলেকট্রোলাইট, ট্রোপোনিন এগুলোতে কোনো অ্যাবনরমালিটি আছে কিনা, কেউ হয়তোবা একটা ইসিজি অর্গানাইজ করতেছে, কেউ হয়তো বা একটা এবিজি করছে। তো জুনিয়র ডক্টরদের জন্য সে যদি স্ট্রেস ফ্রি থাকতে চায়, আমি অলওয়েজ
আমি ফাউন্ডেশন ডক্টরদেরকে বলি যে কার্ডিয়াক অ্যারেস্ট সিচুয়েশনে স্ট্রেস আউট না হওয়ার জন্য রাদার দেন স্টার্ট ডুইং সামথিং যেটাতে তুমি কমফোর্টেবল ফিল করো, বিকজ ইউ উইল নট বি কোয়েশ্চেন ওয়াই ইউ আর ডুইং দিস, ওয়াই আর ইউ নট ডুইং দিস। তো জুনিয়র ডক্টররা সে যেটাতে কমফোর্টেবল ফিল করে সে জাস্ট সেটা শুরু করে দিলে হবে। at least the other team members see that he is doing something. So সে যদি জাস্ট ট্রিটমেন্ট রুম থেকে এবিজি ইনস্ট্রুমেন্ট নিয়ে এসে একটা এবিজি করার জন্য রেডি হয়ে যায়, অথবা সে ফ্ল্যাবোটমি করার জন্য রেডি হয়ে যায়, তাহলে কিন্তু সে তার পার্ট করে ফেলতেছে। তো মেডিকেল রেজিস্ট্রেটের দায়িত্ব কোনো কিছুতে গ্যাপ আছে কিনা সেটা খুঁজে বের করা, অথবা আরেকটা জুনিয়র করতে পারে সে তার অ্যাডমিশন রেকর্ড গুলো চেক করতে পারে যে সে কি নিয়ে ভর্তি হয়েছে, তার কোর্স অফ অ্যাকশন গুলো, হসপিটাল ইভেন্ট গুলো কি ছিল সে সেগুলো চেক করতে পারে। আরেকজন জুনিয়র হয়তো বা শুধুমাত্র এই যে এই টিম কি অ্যাক্টিভিটি করছে সেগুলো ডকুমেন্ট করা শুরু করে দিতে পারে। তাহলে আমাকে কিন্তু পুরো প্রক্রিয়াটা স্ট্রেসটা নিতে হচ্ছে না অ্যাজ এ জুনিয়র ডক্টর। এবং এরকম ভাবে আমি জুনিয়র হিসেবে আমি যদি এরকম 50-60টা কার্ডিয়াক অ্যারেস্ট সিচুয়েশন ফেস করতে পারি ইন ওভার এ পিরিয়ড অফ 12 মান্থস টাইম, সেক্ষেত্রে আমি কিন্তু এক সময় ইউজ টু হয়ে যাব। তখন কিন্তু আমি যখন নেক্সট লেভেলে প্রবেশ করব তখন আমি এই টিমটার লিডও দিতে পারবো। সো আমার বাংলাদেশে যেহেতু কার্ডিয়াক অ্যারেস্ট সিচুয়েশনটা প্র্যাকটিস করা হয় না, আমি বলবো যে আমি সরকারি মেডিকেল ট্রেনিং আমি কখনোই কার্ডিয়াক অ্যারেস্ট সিচুয়েশন আমি করিনি, ফেস করিনি। ইউনাইটেড হসপিটালে কাজ করার সময় আমি 3টা কার্ডিয়াক অ্যারেস্ট সিচুয়েশন ফেস করেছিলাম। তো কিন্তু এই দেশে এটা হচ্ছে যে কমনেস্ট প্র্যাকটিস, এবং এটা অবশ্যই সবাইকে ক্যাপেবল হতেই হবে। তো এই জিনিসটার জন্য অনেকে খুব আনকমফোর্টেবল ফিল করতে পারে, বাট এগেন তো এটা যে কেউ যদি মিডল গ্রেড লেভেলে জব শুরু করে তাকে মেক শিওর করতে হবে যে সে এনএচএস সিস্টেমটা বুঝে। এনএচএস সিস্টেম বোঝা মানে হচ্ছে একটা রোগী হসপিটালে কিভাবে আসে এবং কিভাবে বের হয়, তার হসপিটালে ভর্তির অ্যাডমিশন ক্রাইটেরিয়া কি, তাকে কখন আমি অ্যাডমিশন দিব না, কেউ আসলেই এখানে অ্যাডমিশন দেওয়া যায় না। তো সে যদি বলে যে তার খুব শ্বাসকষ্ট হচ্ছে, বুকে ব্যথা হচ্ছে, কিন্তু তার ইনিশিয়াল টেস্ট করে দেখা গেল তার কোনো কিছুই নাই, অথবা তার অবজারভেশন ফাইন, তার চেস্ট এক্সরে ফাইন, তাকে কিন্তু আমি অ্যাডমিশন দিব না। তাকে আমি কাউন্সিলিং করে বাড়িতে পাঠিয়ে দেওয়া যায় কিনা সেটা আমি দেখব। আবার রুগী হসপিটালে থাকতে চাইলেই তাকে হসপিটালে রাখা যাবে না, তাকে সে যখন রিজনেবলি ওয়েল তাকে ডিসচার্জ দিয়ে দিতে হবে। রুগী বলতে পারে যে আমি, যেমন আমরা হচ্ছে আমি যেহেতু একটা ইউনাইটেড হসপিটাল একটা কোয়াইট ভিআইপি হসপিটাল, এখানে রুগী যদি আরো 4-5 দিন থাকতে চায়, তার ভালো লাগছে না আরো কয়েকদিন থাকবে, আমরা বলি আচ্ছা ঠিক আছে আপনার যে কয়দিন ভালো লাগে থাকেন। এটা অনেকটা হোটেলের মতো হয়ে যায়। সে কিন্তু সে পে করবে, সে থাকবে, আমরাও মাইন্ড করি না। আহ প্রকৃতপক্ষে আমরা হয়তো খুশিও হই রোগী আরো বেশি কিছু। তো এই দেশে কিন্তু সে একটা ডক্টরকে ডিসাইড করতে হয় রোগীটাকে আমি অ্যাডমিশন দিব নাকি হচ্ছে ডিসচার্জ করে দিব। আরো কিছু বিষয় থাকে যে এই দেশে যারা এলডারলি পপুলেশন তাদেরকে আহ, সরকারের পক্ষ থেকে হসপিটালের মাধ্যমে অ্যাসেস করা হয় যে তার কোনো সাপোর্ট লাগবে কিনা বাসায়। অনেকে এলডারলি পপুলেশন বাসায় একা থাকে, সে হয়তো প্রপারলি হাঁটতে পারে না, সে নিজের ক্লিনিং করতে পারে না, তার বাসায় পরিষ্কার পরিচ্ছন্নতা করতে পারে না, নিজে রান্না বান্না করতে পারে না। সেক্ষেত্রে যেহেতু সরকার সাপোর্ট দেয়, তার এই নিডটা হসপিটাল থেকে অ্যাসেস করা হয় যে তার কি কি সাপোর্ট লাগবে। তো একটা রুগী এইসব রুগীর ক্ষেত্রে ডিসচার্জের আগে তার সেসব কোনো নিড আছে কিনা সেটা চেক করতে হয়, এবং সেই সাপোর্টটা এনশিওর করে ডিসচার্জ দিতে হয়। তো একটা মেডিকেল রেজিস্টার সেই জন্য হচ্ছে যে রোগীগুলো হসপিটাল এনএচএস এ কিভাবে রেফার্ড হয়, অথবা ডিরেক্টলি কিভাবে অ্যাডমিশন হয়, অ্যাডমিশন ক্রাইটেরিয়া কি, ডিসচার্জ ক্রাইটেরিয়া কি, অথবা সে যখন অ্যাকিউট অ্যাডমিশনে সে কোনো একটা রোগীকে অ্যাসেস করবে, সে যদি কোনো ডিফিকাল্টি ফেস করে, স্পেশালিটি ডিফিকাল্টি, সে কখন কার সাথে কমিউনিকেট করবে, কিভাবে কমিউনিকেট করবে। একটা রোগী হচ্ছে সাবারেকনয়েড হেমোরেজ নিয়ে আসছে, সেটা তো হচ্ছে মেডিকেলি ট্রিট করবে না। অথবা একটা রোগী অ্যাবডোমিনাল পেইন নিয়ে আসছে, ইমার্জেন্সি ডক্টর সেটা মেডিকেল টিমের কাছে রেফার করে দিয়েছে, কিন্তু আমি অ্যাসেস করে দেখলাম ইট কুড বি অ্যাবডোমিনাল পারফোরেশন। সো দিস ইজ নো লঙ্গার মাই স্পেশালিটি, মাই কনসার্ন। সেক্ষেত্রে আমি সার্জনদের সাথে কিভাবে
কন্ট্যাক্ট করব, নিউরো সার্জারির সাথে ইমার্জেন্সি ভাবে কিভাবে কন্ট্যাক্ট করব, অথবা যখন একটা রুটিন কেজের ক্ষেত্রে আমি যখন আলাদা অন্যান্য স্পেশালিটির অ্যাডভাইস নিব, সেই জিনিসগুলো জানা থাকতে হবে কেউ যদি একটা মেডিকেল রেজিস্টার হিসেবে কাজ করতে চায়। আর আমি এটা বললাম যে কেউ যদি জুনিয়র লেভেলে জয়েন করে তার জন্য প্রায়োরিটি হচ্ছে গুড লিসেনিং স্কিল, প্র্যাকটিক্যাল প্রসিডিউরস, গুড ডকুমেন্টেশন স্কিল। এই তিনটা স্কিল যদি কেউ রপ্ত করতে পারে উইদিন ফিউ উইকস আফটার কামিং টু দিস কান্ট্রি, আমি বলবো যে সে কমফোর্টেবলি জব করতে পারবে। আফটার ডুইং এ জব for a year, he or she can decide for himself that how he is going to develop his career. He can plan on his further career development. জি ভাই। Right? জি জি ভাইয়া, ধন্যবাদ ভাইয়া। ভাইয়া, এবার আমরা জানতে চাইবো যে এই যে আপনি ওখানে গেলেন, গিয়ে জব, তারপরে হচ্ছে আপনার একসাথে পড়াশোনা, গিয়ে দেন নিজের একা চলাফেরা, সবকিছু, এই যে স্ট্রাগল গুলো, এবং এই টাইম অ্যাডজাস্ট করেছিলেন কিভাবে সবকিছু একসাথে? রাইট। আমার মনে হয় এই ব্যাপারে হৃদয়ন একটা ইম্পর্টেন্ট কথা বলেছে, যে হচ্ছে যে একটা জিনিস হচ্ছে আমাকে বুঝতে হবে যে আমার এক্সপেকটেশন, আমি এই দেশে কেন আসছি, সেটা যদি আমার পারপাসটা ক্লিয়ার থাকে, এটা দিস ইজ ইম্পর্টেন্ট, যে আমার পারপাসটা কি এবং হোয়াট ইজ দি এক্সিস্টিং সিচুয়েশন ইন দিস কান্ট্রি। যেমন আমার পারপাস যদি হয় ট্রেনিং ফ্যাসিলিটি, তাহলে আমি যদি এই দেশে এসে অ্যাডিকুয়েট ট্রেনিং ফ্যাসিলিটি পাই, তাহলে কিন্তু মানুষ কি হ্যাপি হবে না আপসেট হবে, এটা অনেকগুলো ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে। তো আমার মেইন পারপাস যদি হয় ট্রেনিং ফ্যাসিলিটি, আমি এই দেশে এসে ট্রেনিং ফ্যাসিলিটি পাচ্ছি, তখন কিন্তু আমার জন্য অ্যাডজাস্টমেন্টটা সহজ হবে, আমার ডিসঅ্যাপয়েন্টমেন্টটা কম থাকবে। কারো যদি পারপাস হয় যে এই দেশে আমার দেশের তুলনায় টাকা বেশি হবে, স্যালারি বেশি থাকবে, আই উইল বি ভেরি মাচ রিচ, তো সেক্ষেত্রে আমাকে এক্সিস্টিং পিকচারটা জানা থাকতে হবে, যেন সেটা আমি এই দেশে এসে আপসেট না হই। যেমন আম, আমি ধরেন যে আমি বাংলাদেশে আমি একটা কনসালটেন্ট, সে স্যালারি পেত 2-3 লাখ টাকা। এখন সে ভাবলো যে ইউকে একটা ডেভেলপ কান্ট্রি, এখানে এসে হয়তো আমি 15-20 লাখ টাকা বেতন পাবো। তো এরকম একটা এক্সপেকটেশন নিয়ে সে এই দেশে আসলো, কিন্তু এসে দেখলো যে এই দেশে তো স্যালারি হচ্ছে 7-8 লাখ টাকার মতো কনসালটেন্টরা পাবে, সেখানে 40%-50% ট্যাক্স কেটে যাবে, হাতে থাকবে 4-5 লাখ টাকা, এবং এই ক্ষেত্রে আবার বাসা ভাড়া হচ্ছে যে 1-2 লাখ টাকা, এবং অন্যান্য কস্ট অফ লিভিং। সো এই যে এক্সপেকটেশনটা, এটার জন্য আগে থেকে আমাদের জানা থাকে যে আমার স্যালারিটা কেমন হবে, এই দেশে কস্ট অফ লিভিং কেমন। তো এই ক্ষেত্রে আমার যদি একটা ইকোনমিক সাইডটা যদি আমার প্রায়োরিটি হয়, সেক্ষেত্রে ওয়েদার আই এম হ্যাপি উইথ দিস অর নট বিফোর কামিং টু দিস কান্ট্রি, এই জিনিসটা ক্লিয়ার থাকতে হবে নিজের সাথে। এই জিনিসটা মিডল গ্রেড ডক্টর এবং সিনিয়র ডক্টরদের জন্য বেশি রেলেভেন্ট। তারা যেন এই দেশে আসার আগেই তারা এই ক্যালকুলেশনটা করে আসে যে আমার উদ্দেশ্য যদি হয় ফিনান্সিয়ালি সলভেন্ট হওয়া, সেক্ষেত্রে এই এক্সিস্টিং পিকচারের সাথে আমি হ্যাপি হব কিনা। আদারওয়াইজ আসার পরে রিদওয়ান অলরেডি এটা বলেছে, কেউ আসবে প্রথম দিকে ফ্যামিলি ছাড়া একা, সেটা অনেকের জন্য খুব ডিফিকাল্ট সিচুয়েশন হতে পারে একা একা থাকা। আবার ইভেন কেউ ফ্যামিলি নিয়ে আসলেও আমরা ইউজুয়ালি একটা গ্রেটার ফ্যামিলির সাথে থেকে যে অভ্যস্ত, আমাদের কাজিন এবং অন্যান্য রিলেটিভদের সাথে নিয়মিত গেট টুগেদার হয়, এটার একটা যে ফিলিং আছে, এবং এটা এই দেশে থাকা অবস্থায় এটারও যে একটা নিড আছে, সেটা ওইভাবে ফিল হয় না, এটা এই দেশে আসার পরে ফিল হতে পারে, এবং এই কারণে অনেকের মধ্যে ডিপ্রেশন কাজ করতে পারে। সো এটা কেউ ফ্যামিলি নিয়ে আসলেও থাকতে পারে, এই ডিপ্রেশনটা কাজ করতে পারে। সো এই ক্ষেত্রে কেউ যদি ফিনান্সিয়াল দিকটা চিন্তা করে প্রায়োরিটি দিয়ে এসে থাকে, এবং এসে যদি দেখে যে ফিনান্সিয়ালি ইজ নট হ্যাপি, তাহলে তখন কিন্তু অন্যান্য ফ্যাক্টর গুলো আরো বড় হয়ে দাঁড়াবে। তো একসময় তার জন্য খুব, আমার একটা কলিগ ছিল, তারা এই দেশে এসে তারা দে ওয়ার ফিলিং রিয়েলি আপসেট, এবং একসময় তারা হচ্ছে যে মাত্র 1-2 বছর থেকে আবার চলে যায়। তো আমি কি কারণে এই দেশে আসতে চাচ্ছি, এই জিনিসটাকে নিজের মধ্যে ক্লিয়ার রাখতে হবে, যে আমি ট্রেনিং ফ্যাসিলিটির জন্য আসছি অথবা ফিনান্সিয়াল রিজনের জন্য আসছি।
জুনিয়র ডক্টরদের জন্য এই জিনিসটা আবারও একটা অ্যাডেড অ্যাডভান্টেজ আমি বলবো, যেহেতু আমাদের দেশে জুনিয়র ডক্টরদের স্যালারি নাই বললেই চলে অথবা খুবই কম। সো এই ক্ষেত্রে ইউকেতে আমাদের দেশের জুনিয়র ডক্টরদের সিনিয়রের সাথে যে সিগনিফিকেন্ট ডিফারেন্সটা ইউকেতে সেটা নাই। সো হুইচ ইজ ভেরি মাচ রিজনেবল। এক্ষেত্রে ফিনান্সিয়ালি আমার মনে হয় যে জুনিয়র ডক্টররা ডিসঅ্যাপয়েন্টেড হবে না। যার কারণে জুনিয়রদেরকে আমি বলবো যে ফিনান্সিয়াল সাইডটা একদমই চিন্তা করার কোনো প্রয়োজনই নাই। তাদেরকে চিন্তা করতে হবে, কেউ হয়তো বা এই বয়সে কেউ হয়তো বা ফ্যামিলি নিয়ে আসতে পারে, কেউ একা একাও আসতে পারে। একা থাকলে একটা স্ট্রাগল হয়, কিন্তু এই স্ট্রাগলটা আসলে ওভারকাম সহজে। এখন বাংলাদেশের কমিউনিটিটা অনেক বড়, বিশেষত বড় শহরগুলোতে প্রত্যেকটা শহরেই বড় বিশাল বিশাল বাঙালি কমিউনিটি। প্রত্যেকটা শহরে অনেকগুলো মসজিদ আছে, মসজিদে নামাজ পড়তে গেলেই অনেকের সাথে দেখা হয়, মানে খুব সহজেই বাঙালি কমিউনিটির সাথে। এবং আমাদের প্রত্যেকটা শহরে বাংলাদেশি ডক্টরও রিজনেবল নাম্বারে আছে। তো কেউ যদি এখন আমি বললাম যে একটা জুনিয়র ডক্টর হিসেবে আমার আমি যদি মনে করি যে ফিনান্সিয়াল সাইডটা সর্টেড, তাহলে নেক্সট বিষয়টা থাকে যে আমি একা যেই স্ট্রাগলটা, সেক্ষেত্রে কেউ যদি এসে হসপিটাল অ্যাকোমোডেশনে উঠতে পারে, সেক্ষেত্রে সে অন্যান্য কলিগদের সাথে থাকে। তো সেক্ষেত্রে সে অলওয়েজ একটা মানে গ্যাদারিং এর মধ্যে থাকে। সেই জিনিসটা হয়তো বা কম ফিল করবে। সে ওভার দ্য উইকেন্ড অথবা ডিউটি শেষে সে যদি মসজিদে নামাজ পড়তে যায়, যারা মুসলিম তাদের জন্য, অমুসলিমদের জন্য সিমিলার ফ্যাসিলিটি আছে। তো সেখানে গিয়ে সে আরো কিছু কমিউনিটি মেম্বারদের কাছ থেকে অ্যাডভাইস নিতে পারে। এবং বড় বড় শহরগুলো, প্রত্যেকটা শহরে বর্তমানে বাংলাদেশি দোকান আছে। তো হচ্ছে যে বাংলাদেশি খাবার দাবারের ক্ষেত্রে এখন তেমন ধরনের কোনো স্ট্রাগল করতে হয় না। আর টাইম শিডিউল, আমার মনে হয় যে রিদওয়ান বলেছে যে জুনিয়র ডক্টরদের ডিউটিটা মোটামুটি ভেরি বিজি। বাট এই বিজিনেসটা কি ভালো না খারাপ? আমি বলবো যে এই বিজিনেসটা ইটস এ ব্লেসিং। কারণ হচ্ছে যে ওই বিজনেসের মাধ্যমে আমরা শিখি। তো আমি যদি বিজি না থাকি, আমি যদি দিনে 10টা রোগী দেখি, তাহলে আমি যে শিখবো, আমি যদি দিনে 2টা রোগী দেখি, আমি কি সে পরিমাণ শিখবো? তো আমরা কিন্তু চাই যে যত দ্রুত আমার ট্রেনিং পিরিয়ডটা অথবা আমার শিক্ষার প্রক্রিয়াটা যেন শেষ হয়। আমি যদি চাই 3 থেকে 4 বছরে আমার শিক্ষার প্রক্রিয়াটা শেষ হোক, তাহলে কিন্তু আমি চাইবো যত বেশি করে রোগী দেখা যায়। তো আমি যদি দিনে 10-15টা রোগী দেখি, আমি হয়তো খুব বিজি থাকবো, কিন্তু ইন দ্য লং রান দিস ইজ গুড ফর মি। এবং হচ্ছে যে এই কাজ করে শিখা, দিস ইজ ফার বেটার দেন লার্নিং ফ্রম রিডিং বুকস। সো এই ক্ষেত্রে আমাদের দেশের সাথে এখানে একটা সিগনিফিকেন্ট ডিফারেন্স আছে। কেউ যদি খুব মনোযোগ দিয়ে কাজ করে, সে 80% জিনিস সে কাজের মাধ্যমে, কাজের থ্রুতেই শিখে ফেলতে পারবে। তার কিন্তু খুব বেশি পড়ালেখা করার দরকার নাই। এক্সাম প্রিপারেশনের জন্য বাকি যে 20% জিনিস শিখতে হয়, ফোকাসলি কিছু ইনফরমেশন শিখতে হয়। আদারওয়াইজ আমি একটা রেসপিরেটরি ওয়ার্ডে কাজ করছি, আমি কিন্তু প্রতিদিন অ্যাসেস করছি কারো রেসপিরেটরি অ্যাসেসমেন্ট কিভাবে করতে হয়, রেসপিরেটরি ইলনেস গুলো কি কি, তারা কি নিয়ে প্রেজেন্ট করে, তাদেরকে আমরা কিভাবে ট্রিটমেন্ট দেই, ইনফেকশাস কন্ডিশন, নন ইনফেক্টিভ কন্ডিশন, আর হচ্ছে কার্ডিয়াক কন্ডিশন। প্রত্যেকটা সিচুয়েশনে কিন্তু আমরা ক্লিনিক্যালি এনকাউন্টার করি, এবং ওই ক্লিনিক্যাল প্র্যাকটিসে 80% শেখার সুযোগ হয়ে যায় কেউ যদি ফোকাস থাকে। এটা ইম্পর্টেন্ট যে অনেকেই কাজ করে শুধুমাত্র ইনস্ট্রাকশন ফলো করে, সে নিজের ব্রেনটাকে ইউটিলাইজ করে না যে আমি কি করছি। কেউ যদি অ্যাক্টিভলি কাজ করে, সে কাজের মাধ্যমেই সে 80% শিখতে পারবে, তার খুব বেশি পড়াশোনা করা প্রয়োজন নাই। তো ইউজুয়ালি ইউকে তে ডিউটি প্যাটার্ন গুলো হচ্ছে 40 আওয়ার্স এ উইক। তো সেক্ষেত্রে সে কিন্তু সপ্তাহে 2 দিনের মতো ছুটি পায়। সে 2 দিনের মধ্যে একদিন সে একটু রিল্যাক্স করতে পারে, এনজয় করতে পারে। আরেকটা দিন যদি সে স্টাডি করে, সে তার বাকি 20% গ্যাপটা যে কোনো একটা এক্সাম পাস করার জন্য সে সহজেই কাটাতে পারবে। সো কেউ যদি বলে যে বিজি শিডিউল, আমি এটার সাথে খুব বেশি এগ্রি করব না। এদেশের যে শিডিউলটা খুবই রিজনেবল এবং রেশনাল শিডিউল, এই শিডিউলের মধ্যে দিয়ে প্রপার ট্রেনিং এবং হচ্ছে যে তার স্টাডি কমপ্লিট করাটা খুবই ফিজিবল। আরেকটা জিনিস আমি জুনিয়র ডক্টরদের জন্য জাস্ট সাজেস্ট করব যে ইসিজি তে যত বেশি দক্ষতা অর্জন করা যায়। এদেশে যেহেতু
সে কার্ডিয়াক রুগী হোক, নন কার্ডিয়াক রুগী হোক, সে ইমার্জেন্সি থ্রুতে আসবে, অ্যাকিউট মেডিসিনের থ্রুতে আসবে, বিফোর এ কার্ডিওলজিস্ট সি দ্য পেশেন্ট। তো সেই ক্ষেত্রে সে যেন অ্যাটলিস্ট আইডেন্টিফাই করতে পারে দ্যার ইজ সামথিং রং, দিস নিডস টু বি ট্যাগড টু এ কার্ডিওলজিস্ট। এদেশে আরেকটা জিনিস, যেটা আমাদের দেশে মেডিকো লিগাল ইস্যুটা অত বেশি সিরিয়াসলি প্রবলেম করে না, কিন্তু এই দেশে প্রবলেমটা করতে পারে। সো আমাকে মেকশিওর করতে হবে অ্যাজ এ জুনিয়র ডক্টর, এখানে একটা রুগীর একটা হার্ট অ্যাটাক আছে, আমি যেন এটা ইগনোর না করি। এখানে একটা ইসিজি অ্যাবনর্মালিটি ছিল, আমি এটা ফ্ল্যাগ করেছি টু এ সিনিয়র ডক্টর। এখানে একটা সিটি চেস্ট রিপোর্টে একটু বলা আছে যে এখানে 5 মিলিমিটার লিম্ব নোড দেখা গিয়েছে, নোবডি হ্যাজ অ্যাকশন আপন অন দিস। আমি এটা যেন এটা পড়ে আমি আমার রেজিস্ট্রার অথবা কনসাল্টেন্ট জন্য ইনফর্ম করি। এতটুকু করলেই আমার আর কোনো লিগ্যাল রেস্ট্রিকশন, আমার কোনো লিগ্যাল লায়াবিলিটি থাকে না। পরবর্তীতে রোগী কোনো কারণে ম্যাল ট্রিটমেন্ট যাই কিছু হোক না কেন, আমার আর লায়াবিলিটি থাকে না। আমি যদি এটা আমার সিনিয়রকে ফ্ল্যাগ করি, অথবা সিনিয়র কিছু বলেছে, আমি এটা ডকুমেন্ট করেছি যে ইট ওয়াজ হিজ প্ল্যান, আমি এটা ক্লিয়ারলি ডকুমেন্ট করেছি। অথবা মেডিকেশন প্রেসক্রিপশন করতে হয় আমাকে, এবং প্রেসক্রিপশন করার ক্ষেত্রে মেডিকেশন গুলো যে মেডিসিন গুলোকে অ্যাডভাইস করা হয়েছে আমি সেগুলো প্রেসক্রাইব করেছি। অথবা গতকালকে যে প্ল্যান গুলো ছিল, ওয়ার্ড রাউন্ডের প্ল্যান ছিল, সেই প্ল্যান গুলোকে আমি এক্সিকিউট করেছি। এতটুকু করলে জুনিয়র ডক্টরদের জন্য আর কোনো মেডিকেল লিগ্যাল ইস্যু থাকে না। আমি এই জিনিসগুলোকে এনশিওর করলে আমি মনে করি যে এনএইচএস কুড বি কোয়াইট রিল্যাক্সিং। যেটা আমরা সবাই বিভিন্ন প্ল্যাটফর্ম গুলোতে আমরা খুব স্ট্রেসফুল মনে করি, অ্যাকচুয়ালি সেটা মেজরিটির ক্ষেত্রে আমার কাছে মনে হয় যে সেটা সঠিক না। এনএইচএস কুড বি কোয়াইট রিল্যাক্সিং যদি এই জিনিসগুলোকে, এই ফ্যাক্টরগুলোকে মাথায় রাখা যায়। জি ভাইয়া, ধন্যবাদ ভাইয়া। ভাইয়া তাহলে আপনি বলেন যে রিদওয়ান, তুমি কি কিছু অ্যাড করতে চাও? I was listening to you. আমার মনে হয় যে আপনি অনেক কিছুই touched upon very thoroughly এবং অনেক ডিটেইলস আপনি প্রোভাইড করেছেন। তো এখানে um, যে একটা বিষয় আমি খুবই এমফাসাইজ করব সেটা হচ্ছে বেসিক লাইফ সাপোর্টের যে ট্রেনিংটা, আমি জানি না অথবা অ্যাডভান্সড কার্ডিয়াক লাইফ সাপোর্ট বাংলাদেশের মেডিকেল স্টুডেন্টস এর জন্য এটা একটা রিকোয়ারমেন্ট কিনা prior to graduating from med school, যেটা কিনা ইউরোপ এবং আমেরিকাতে ইটস অ্যান ইন্ডিসপেন্সেবল অ্যাসপেক্ট অফ ফর এনি ম্যাড স্টুডেন্ট। আপনাকে অবশ্যই ACLS এবং BLS বেসিক CPR অ্যাডভান্সড কার্ডিয়াক লাইফ সাপোর্ট কোর্সগুলো পাশ করা ছাড়া you cannot graduate from med school, কারণ এগুলা ওয়েস্টার্ন হাসপাতালগুলোতে ডেইলি বেসিসে ম্যাট কল হয়, যেটাকে আমেরিকাতে বলা হয় কোড ব্লু। আর এটার যখনই হয় তখনই সবাই, যেটা আরিফ ভাই alluding to what he said, সবাই একসাথে গ্যাদার হয় একটা রুমে, পেশেন্ট এক একজন এক এক কাজে নিয়োজিত হন, সেখানে টিম লিডার থাকে। তো সবচেয়ে আপনি যদি কিছুই না পারেন, সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট থিং ইজ টু কম্প্রেস, চেস্ট কম্প্রেশন একটা কোড ব্লুতে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জিনিস, কারণ আমরা সার্কুলেশনটা মেনটেন করতে চাই। আর while compressing or giving breath 32, অন্য সবকিছু করা যাবে, কিন্তু চেস্ট কম্প্রেশন বন্ধ করা যাবে না। তো আমি জানি না বাংলাদেশে সেটি জুনিয়র ডাক্তাররা বা কতখানি করা হয়, যেটা আরিফ ভাই বললেন যে সেরকম সে অর্থে করা হয় না। তো এটা একটা আমি অ্যাড করব যে আমরা বাংলাদেশে এই এএলএস ট্রেনিংটা ওইভাবে আসলে আমরা এটা পার্ট অফ কারিকুলাম হিসেবে করি না। বাট আমার মনে হয় যে বর্তমানে যারা নাকি ইউকে তে জবে ট্রাই করে তারা এসে একটা বিএলএস ট্রেনিং নিয়ে নেয়। তারপরে হচ্ছে যে এটা অবশ্যই যে এএলএস ট্রেনিংটা সে যত তাড়াতাড়ি কমপ্লিট করে ফেলতে পারে। এএলএস একটা দুই দিনের একটা কোর্স হয়, দেশে কিছু টাকা দিতে হয়, সেটা আবার ট্রাস্টের কাছ থেকে নিয়ে নেওয়া যায় টাকাটা। তো ওই টাকা দিয়ে এই এএলএস কোর্সটা এই দেশে জব শুরু করার পর যত তাড়াতাড়ি এএলএস কোর্সটা করে ফেলা যায়, দিস উইল গিভ ইউ ফার্দার কমফোর্ট ইন ইউর ডে টু ডে জব। কারণ কারণ ম্যাট কল, এখানে বলে ম্যাট কল যে কোনো দিন হতে পারে। আর এখানে একটা ডেজিগনেটেড টিম থাকে, একটা মেডিকেল টিম থাকে জাস্ট টু রান আউট ম্যাট কলস। তো ওদের কাজই হচ্ছে ওরা শুধু ওই কলটার জন্য অপেক্ষা করবে এবং ছুটে বেড়াবে সমস্ত হাসপাতাল জুড়ে।
3 তলা 4 তলা 10 তলা 9 তলা যেখানে হচ্ছে ওরা within I think 5 minutes time এখানে ওরা show তোমাকে up করে। রিদওয়ান আমি তোমাকে আরেকটু অ্যাড করি। এই যে এই যে কার্ডিয়াক অ্যারেস্ট কল টিম, দিস ক্যান ভ্যারি ফ্রম ট্রাস্ট টু ট্রাস্ট। কিছু কিছু ক্ষেত্রে এটা সেপারেট টিম থাকে, সেখানে একটা অনকল মেডিকেল রেজিস্টার অথবা অনকল আইটি রেজিস্টার মিলে একটা কার্ডিয়াক অ্যারেস্ট টিম থাকে। তারাই হচ্ছে মূলত কোথাও যদি অ্যারেস্ট কল হয় সেখানে অ্যাটেন্ড করে। আবার কিছু কিছু ট্রাস্টে এটা হতে পারে যে যে অনকল মেডিকেল রেজিস্টার তাকে এটা হ্যান্ডেল করতে হবে। তো যেমন কেমব্রিজ ইজ এ বিগ হসপিটাল, ইটস এ ভেরি ওয়েল স্টাফ হসপিটাল। সেক্ষেত্রে কার্ডিয়াক অ্যারেস্ট টিম ছিল সেপারেটলি। সেখানে আমার মেডিকেল রেজিস্টার হিসেবে আমাকে কোনো কার্ডিয়াক অ্যারেস্ট অ্যাটেন্ড করতে হতো না। ইভেন আমার সামনে হয়েছে, আমি হয়তো বা ওখানে গিয়েছি, একটু পরে দেখি যে অন্য যে টিম আছে তারা এসে ওভারটেক করেছে, বিকজ তারাই এটা করে। হ্যাঁ, তো আবার যখন এখান থেকে আমি লন্ডনে গিয়েছি, সেখানে কোনো সেপারেট অ্যারেস্ট টিম নাই। সেখানে হচ্ছে যে অনকল যে রেজিস্টার তাকে এই টিমটাকে লিড করতে হবে। তো এই জিনিসটার সাথে এক হচ্ছে যে মিডল গ্রেড হলে তো তাকে অবশ্যই এটা করেই আসলে জয়েন করা উচিত। আর হচ্ছে যে জুনিয়র হলেও সে যত তাড়াতাড়ি বিএলএসটা তো একটা ম্যান্ডেটরি ট্রেনিং, এদেশে আরো কিছু ম্যান্ডেটরি ট্রেনিং করতে হয় হসপিটালের কাজ করার প্রয়োজনে, এবং সেটা ট্রাস্ট প্রোভাইড করে ইন্ডাকশনের পার্ট হিসেবে। বিএলএস এর পরে এএলএসটা যেটা নাকি ফুল রিসার্চিটেশন ট্রেনিং, এটা যত তাড়াতাড়ি করা যায় সেটা ফার্দার কমফোর্ট প্রোভাইড করবে এই দেশে কাজ করার। আরেকটা জিনিস যেটা আমি অ্যাড করব সেটা হচ্ছে ডেথ ভেরিফিকেশন এবং ডেথ সার্টিফিকেশন করাটা, এটাও একটা অনেক ভালো একটা নেসেসারি স্কিল। তো যারা কখনোই একটা ডেড বডি ভেরিফাই করে নাই, যে ডেথ ভেরিফিকেশন করা হয় নাই, করেনি কখনো, ইট উইল বি কোয়াইট চ্যালেঞ্জিং এবং pretty overwhelming for the first time, এবং at the same time একটা ভয়ের বিষয়। কারণ আমরা প্রতিনিয়তই আমরা হাসপাতালে অসুস্থ মানুষ পেশেন্টস দেখছি, কিন্তু যখন ওই পেশেন্টটা মারা যায় তখন it's not a living being anymore, it's a dead body. So as a junior doctor, when you are told by your senior registrar to go and verify the dead body, ওখানে কিছু কয়েকটা স্টেপস থাকে, কিছু এক্সামস থাকে করার, so you will be the only one with the dead body. আর আপনাকে ডেড বডির সাথে কথা বলতে হবে যে আমি এটা করতেছি, কনসেন্ট নিতে হবে। তারপরে যারা এটা কখনো করেননি, it could be very scary experience, but it's a must have experience, আপনাকে করতেই হবে। কারণ যে কোনো সময় যে কোনো পেশেন্ট মারা যেতে পারে, আর তখন নার্সরা আপনার কাছে এসে আপনাকে বারবার বিরক্ত করবে যে আমরা আমাদের কাজটা করে ফেলছি, তুমি নাও ডেথ ভেরিফিকেশনটা করো। তারপর ডেথ ভেরিফিকেশন হওয়ার পর ডেথ সার্টিফিকেশন, সেটা আর একটা প্রসেস। তো এইগুলো স্কিলসও থাকতে হবে। তারপর আরেকটা বিষয় যেটি আমি এমফাসাইজ করতে চাই, আই এম নট কোয়াইট শিওর এটা আমাদের বাংলাদেশে কতখানি করা হয়, সেটা হচ্ছে আপনি পেশেন্টের সাথে কথা বলার আগে, পেশেন্টকে টাচ করার আগে গেইনিং কনসেন্ট ফ্রম দি পেশেন্ট, এটা আমার স্কুলে অত্যন্ত হেভিলি এমফাসাইজ করা হয় যে you cannot begin a conversation with anyone, with your patient, if the patient, if you did not gain consent from the patient. The consent হচ্ছে আমাদের কাছে বাইবেলের মতো, কোরআনের মতো। Without consent, I cannot do anything. তারপর পেশেন্টের কমফোর্ট মনে রাখা, confidentiality, এগুলা কিছু ইস্যুস, মেবি গোয়িং ব্যাক টু একাডেমিক a bit, but still এগুলা কিন্তু এখানে অনেক, as I'm still going back to what Arif has said, medical legal issues could be a huge thing in এই ধরনের বিষয়। আপনি যদি without consent you do something, you could be sued, এবং that could negatively impact your medical journey. আপনার রেকর্ডে সেটা থাকবে। তারপর and you will be financially liable for that. People will sue you, not so much in the United Kingdom, but suing medical doctors, it's very common in the United States of America. We society, very litigious society, যে কোনো কথায় মানুষকে sue করে। তো এটা আমাদেরকে অবশ্যই জানতে হবে। আমি জানি না আমাদের জুনিয়র ডাক্তার কলিগরা বাংলাদেশে কতখানি এগুলা জানেন বা প্র্যাকটিস করেন। Ethical practice in medicine should be the goal. আমি ইচ্ছা করলেই যে কোনো কিছু করতে পারি না।
আমাকে অবশ্যই আমার পেশেন্টের কনসেন্ট নিতে হবে। তারপর ডিভালজিং মেডিকেল ইনফরমেশন, জাস্ট বিকজ আমার পেশেন্টের ফ্যামিলি থেকে একটা কল আসছে, আই জাস্ট ক্যানট উইলি নিলি ওদেরকে আমার পেশেন্ট সম্পর্কে সব ইনফরমেশন আমি দিতে পারি না। আমাকে মেক শিওর করতে হবে যে পেশেন্ট, ইফ দি পেশেন্ট ইজ ওকে, পেশেন্টের সাথে কনসাল্ট করতে হবে। আবার অনেক সময় এখানে মেডিকেল রিপ্রেজেন্টেটিভস থাকে, পেশেন্ট অনেক সময় উইল থাকে, এগুলো জিনিস অনেক সময় আমাদেরকে জানতে হয়, ফাইন্ড আউট করতে হয় যে কোনো বিষয়ে একটা রোগী সম্পর্কে কোনো ইনফরমেশন কাউকে দেওয়ার আগে। তারপর ফর এক্সাম্পল আমি রেসপিরেটরি মেডিসিনে যখন ছিলাম অ্যাজ এ জুনিয়র ডাক্তার, আমাদের একটা পেশেন্টের লাং ক্যান্সার, based on the CT scan, it was evident that she's got lung cancer. So as a brand new doctor, I had no idea that a breaking bad news, an artistic skill to have. এবং এটা very sensitive thing. আপনার একজন পেশেন্টের লাং ক্যান্সার হয়েছে, ইটস নট ভেরি ইজি টু গো অ্যান্ড টেল দি পেশেন্ট দ্যাট আপনার তো আমরা একটা সিটি স্ক্যান করছি, ওখানে দেখা যাচ্ছে অনেকগুলা নজুল, pulmonary nodules, একটা এই সেন্টিমিটার, একটা ওই সেন্টিমিটার, সরি আপনার লাং ক্যান্সার হয়ে গেছে, আপনার এই এখন হবে। তো এইভাবে এত ইজিলি বলা যায় না। বাট আমি উইদাউট নোয়িং দি ফ্যাক্ট দ্যাট এই সিলি মিস্টেক্স গুলো কিন্তু জুনিয়র ডাক্তাররা যখন করে, তখন আমাদের কেয়ারিং রেজিস্ট্রার্স এবং কনসালটেন্ট আমাদেরকে একটু পাশে নিয়ে আমাদেরকে অ্যাডভাইস করে এবং কাউন্সেলিং দেয়, যেহেতু ইউ আর নট সাপোজ টু গো বাই ইয়োরসেলফ বিং এ জুনিয়র ডাক্তার অ্যান্ড ব্রেক ব্যাড নিউজ, স্পেশালি when it comes to lung cancer. ওখানে আমাদের একটা lung cancer specialist নার্স থাকে, একজন কনসালটেন্ট থাকে, এবং খুব একটা সময় নিয়ে আমরা পেশেন্টকে আমাদের পেশেন্টের স্ক্যান দেখিয়ে বলি যে এটা হচ্ছে তোমার, সরি লাং ক্যান্সার হয়েছে। এখন বেসড অন আমরা অনেকগুলো স্টেজিং করব, তারপর ডিপেন্ডিং অন দ্যাট উইল ডিটারমিন হোয়াট কাইন্ড অফ ট্রিটমেন্ট প্ল্যান অর অপশনস উইভ গট। তো এইগুলো জানতে হবে যে কিভাবে ব্রেকিং ব্যাড নিউজ। So medicine, whether you are a senior consultant, a mid-level registrar, or a junior doctor, কিছু fundamentals আছে যেগুলো আমাদেরকে regardless আমাদেরকে জানতে হবে, মানতে হবে, এবং continuously আমাদের practice involve করতে হবে, এবং consent, breaking bad news, তারপরে being expressing empathy towards our patient, not sympathy. তারপরে এক্সপ্রেসিং রেসপেক্ট। অনেক সময় আমাদের পেশেন্টস গুলা delirious হইতে পারে এবং ওরা আমাদের সাথে অনেক রাফ বিহেভ করতে পারে, বাট when they come back to their senses, ওরা আমাদের কাছে they express their apology. But at the same time আপনাকে ডিটারমিন করতে হবে যে কোনটা age related issue বা the patient is a bit delirious, আর কোনটা aggressive behavior। কারণ at the end of the day আপনিও একজন ডাক্তারের পোশাক যখন আপনি খুলে ফেলেন, আপনি একজন মানুষ, আপনারও সেফটি ইজ ভেরি ইম্পর্টেন্ট। জাস্ট বিকজ আপনি ওয়েস্টার্ন হাসপাতালে কাজ করেন ডাজন্ট মিন ইউ আর প্রোটেক্টেড, ইউ কুড বি হার্মড। তো ওই সমস্ত বিষয় আপনাকে জানতে হবে যে কখন টু সিক হেল্প, কখন টু রেইজ দি রেড ফ্ল্যাগস দ্যাট দিস ইজ হোয়াট ইজ গোয়িং অন। পেশেন্টও কিন্তু ডাক্তারদেরকে অ্যাবিউজ করতে পারে এবং ডাক্তাররাও পেশেন্টদেরকে অ্যাবিউজ করতে পারে। আমার মনে হয় না এটা আমাকে বলতে হবে, সবাই জানা আছে। বাট উই নিড টু as junior doctors, we need to escalate to our seniors that, look, this is what is going on. Patient অনেক সময় racist হইতে পারে। আমার ওয়ার্ডে একটা patient for the last 4 months, the patient is there, এবং patient is not, obviously to maintain confidentiality, I cannot describe the patient in such way that এটা সবার কাছে সবাই খুব easily pick up করতে পারে। But আমরা generically আমি রিদওয়ানের সাথে এই জায়গায় একটা পয়েন্ট যোগ করব। আমাদের একটা এক্সপেকটেশন থাকে যে বাংলাদেশের ডক্টররাই খুব খারাপ, বাংলাদেশের কলিগরা খুব খারাপ, তারা এরকম আচরণ করে অথবা ডিসক্রিমিনেট করে। আমরা এই দেশে আসলে সবাই আমাদের সাথে সব সময় নাইস বিহেভ করবে, হাই হ্যালো থ্যাংক ইউ বলবে। তো এই দেশে মুখে মুখে সবাই হাই হ্যালো থ্যাংক ইউ বলবে, কিন্তু তাদের মধ্যে কিন্তু রেসিস্ট অ্যাটিটিউড কলিগদের মধ্যে থাকতে পারে, ডিসক্রিমিনেশন থাকতে পারে, রোগীদের মধ্যেও থাকতে পারে। সো এই জিনিসটা যেন আমাকে ডিসহার্টেন না করে, এটা একটা রিয়েলিটি। হিউম্যান বিংস আর হিউম্যান বিংস, তাদের মধ্যে যে কমন ফ্ল ইন ডিফারেন্ট প্রপোর্শন এনিওয়্যার ইন দ্য ওয়ার্ল্ড ইন ডিফারেন্ট প্রপোর্শন থাকবে। এবং আমার কারো এক্সপিরিয়েন্স হয়তো বা এই এরিয়াতে হয়নি, হয়তো এই বছর হয়নি, পরের বছর হবে, বাট টু সাম এক্সটেন্ট ইট উইল হ্যাপেন টু অল অফ আস।
সো এটার জন্য যেন আমরা একটা প্রিপেয়ার থাকি, তাহলে আমাদের মধ্যে ওই মানে ডিপ্রেশনটা আসবে না, যে এই দেশেও তো একই রকম। At the same জি ভাইয়া। time, যদি আপনি racism এর শিকার হন by a patient once, twice, three times, you're not supposed to wait for the third time, not even for the second time. আপনি first exposure, you're supposed to raise the issue with whoever is responsible for that ward. এখানে আমাদের ওয়ার্ড ম্যানেজার থাকে, আপনাকে এটা ওয়ার্ড ম্যানেজারকে জানাতে হবে, আপনার কনসালটেন্টকে জানাতে হবে, তাহলে so that they can tackle the situation with the patient and patient's family, because তাদের কোনো right নেই to discriminate against you or to be racist towards you. Just because আপনার brown skin or you speak a bit differently, এটা কিন্তু ওরা focus করে এবং এটাকে ওরা utilize করে against you. They think that you are you've got no family here, you look different, you talk differently, your skin complexion is brown, black, whatever, pinkish. So তুমি আর কি করতে পারবা, আমরা এখানকার লোকাল, we can do whatever the hell we want to do. এরকমের মানুষ আছে, এই ধরনের very nasty attitude মানুষ project করে, কিন্তু that's true. আমাদের just because you graduated from med school doesn't prepare you for the world outside if you're not exposed properly. So exposure matters. The more you are going out and the more you are experiencing so many different aspects of life, the better you are to survive. The survival of the fittest come very, I think it's very relevant for this discussion. Into আমাদের অনেক এক্সপিরিয়েন্স ডাক্তার যারা দেশ থেকে আসতেছে could be naive, ওদেরকে কিন্তু ওরা কিন্তু they could be subjected to racism, subjected to discrimination. তো ওদের এই বিষয়গুলো জানতে হবে. Obviously from experience, if they know it beforehand, they can talk about it with and seek help, because sometimes ওরা জানে না যে এখানে সাহায্য ওরা পেতে পারে, না জানার ফলে they become extremely depressed, and out of depression a lot of bad things could happen, i.e. suicide being number one. So suicide, এটা হয়তো আমরা ডাক্তাররা সেরকম বলি না, কিন্তু it's a major thing within the medical community, এবং এটাও একটা জিনিস মাথায় রাখা দরকার আছে। সো আমাদেরকে I think আমরা যখন কথা বলি যে কোনো প্রফেশন নিয়ে, goods and bad, I mean pros and cons should be there, এবং একটা combination, এবং আমাদেরকে realistically discuss করতে হবে সবকিছু, যে এটা করলে এটা হতে পারে। So just because we're in medicine, our life is not full of roses. এখানে thorns আছে, এখানে অনেক ধরনের obstacles আছে, অনেক challenges আছে, এবং once we overcome all those things, at the end of the day, overcoming all those challenges, obstacles, এবং অনেক ধরনের সমস্যা, we make sure that are we providing the best care, healthcare that's possible for our patients, এবং for ourselves, are we mentally, emotionally, physically doing okay? Because if we are not, then it doesn't really matter what kind of doctor you are, because you're not gonna sustain in the long run. জি ভাইয়া, ধন্যবাদ ভাইয়া। ভাইয়া আমিও একটু কিছু অ্যাড করতে চাই। আপনি যেমন বলেছিলেন কনসার্নের বিষয়টা, আসলে আমরাও কনসার্ন নিয়ে থাকি। বাংলাদেশি ডক্টররা বা নতুন যারা ইন্টার্ন ডক্টর, তারা সবসময় আমরা চেষ্টা করি পেশেন্টের কনসার্ন নিয়ে দেন পেশেন্টের সাথে ডিল করতে। I could be biased because আমি বাংলাদেশে থাকি না, আমি বাংলাদেশে প্র্যাকটিস করিনি, বাংলাদেশের ওই সিস্টেম সম্পর্কে সেরকম আমার কোনো absolute zero knowledge আছে, কিন্তু what I hear from my relatives, or what I see in the news, obviously ওইটার একটা perception create হয়. So I think it's very difficult to break that perception. Obviously আমাকে অ্যাডমিট করতেই হবে, সবকিছু খারাপের মধ্যেও ভালো থাকে, ডেফিনেটলি সমস্ত অন্ধকারের ভিতরে কিন্তু আলো থাকে। সো আই থিঙ্ক ইট বিকামস, এটা আমার জন্য খুবই সহজ হবে যখন আমি সেখানে যাব বা একটু সময় স্পেন্ড করতে পারবো, তখন মেবি আই ক্যান ডিটারমিন অ্যান্ড ইভ্যালুয়েট এ বিট ডিফারেন্টলি, বাট বিফোর আইভ ডান দ্যাট I think it's a bit difficult for me to change my perception. ইনশাআল্লাহ ভাইয়া, আপনাকে পাবো বাংলাদেশে। রাইট। আমরা হচ্ছে যে নেক্সট 20-25 মিনিট ডিসকাশন করব। সো আমরা মনে হয় এখন একটু আর যে কোশ্চেন গুলো আছে সেখানে একটু ফোকাস ডিসকাশন করব।
জি ভাইয়া, আমাদের নেক্সট প্রশ্ন ছিল ভাইয়া যে আসলে ওখানে ইউকে তে গভর্নমেন্ট ফ্যাসিলিটিস গুলো কেমন, এবং এই যে একটা পড়াশোনা করার যে প্রসিডিউরটা, এখানে টোটাল একটা এভারেজ কত কস্ট হতে পারে, যে আমরা যারা এখান থেকে যাব তাদের তো একটা মেন্টাল প্রিপারেশন বা ফিনান্সিয়াল প্রিপারেশন নিয়েই যেতে হবে, তো এটা সম্পর্কে যদি আমাকে বলতেন। আমার মনে হয় একজন মেসেজ করেছে যে ইউকে এমএলএ নিয়ে। আম, জি। আম, খবরটা আমি খুব বেশি ফলো করছি না, ইউকে এমএলএ প্রক্রিয়াটা আমি সরি যে আমি খুব বেশি ফলো করছি না। যে এটা আমি গত 2 বছর আগেই শুনেছি যে ইউকে তেও হচ্ছে যে ইউএস এর মতো ইউএসএমএল এর মতো একটা এক্সাম সিস্টেম চালু করতে যাচ্ছে, যেটাতে তারা হচ্ছে যে সেই প্রক্রিয়াতেই তারা ডক্টর নিবে। হোয়াটসএভার আমি ইউকের যে এক্সপিরিয়েন্সটা আমার সোফার হয়েছে, এতে আমার কাছে মনে হয় যে ইউকে ঠিক পুরোপুরি ইউএস এর মতো ঠিক এখনই শুরু করতে পারবে বলে আমার মনে হয় না। কারণ তাদের ডক্টরের ঘাটতিটা আমার কাছে মনে হয়েছে ইউএস বা অস্ট্রেলিয়ার তুলনায় সিগনিফিকেন্টলি বেশি। ফলে তারা সবাইকে ট্রেনি ডক্টর হিসেবে নিবে, এই জিনিসটা আপাতত ভাবে ইউকের পক্ষে সম্ভব হবে না। বাট সেটা সেটা ইউকেএমএল এ হোক, সেটা 2টা বা 3টা স্টেপ থাকুক, তারপরে হচ্ছে যে অথবা এক্সিস্টিং প্ল্যাব সিস্টেমের মতো থাকুক, অথবা কেউ মেম্বারশিপ এক্সাম দিয়ে আসুক। সো এখানে যেহেতু একটা এক্সাম, ক্লিনিক্যাল পার্ট, নন ক্লিনিক্যাল পার্ট এক্সাম থাকে, তারপর হচ্ছে যে মানে ল্যাঙ্গুয়েজ টেস্ট, এগুলো মিলে আমি ল্যাব আমি দেইনি, কিন্তু আমার কলিগরা যারা দিয়েছে, ফ্রেন্ডরা যারা দিয়েছে, আমি মেম্বারশিপ দিয়েছি, সবকিছুতে 4-5 লাখ টাকা খরচ হয়ে যায়। হচ্ছে যে এই দেশে বিমান টিকিটে আসা যাওয়া করা, ক্লিনিক্যাল পার্টের জন্য, তারপর এখানে এসে অনেকে একটা ক্লিনিক্যাল কোর্স করে, সেটার জন্য মোটামুটি 50,000 টাকা, 60-70 হাজার টাকা দিতে হয়, এখানে স্টে করতে হয়। তারপর হচ্ছে যে কেউ প্রেফার করে যে হচ্ছে ল্যাব 2 পাস করে, অথবা আমি যদি বলি যখন ইউকেএমএল হবে সিমিলারলি তার ক্লিনিক্যাল পার্ট পাস করে, কেউ প্রেফার করে এই দেশে থাকা যায় কিনা, থেকে এক্সামটাকে জব ইন্টারভিউ দেয়া যায় কিনা। যেহেতু আবার মানে ভিসার একটা রেস্ট্রিকশন থাকে, এ সময় পরে অনেককে চলে আসতে হয়। সো চলে আসলে এখন একটা সুবিধা হয়েছে, আগে বেশ কয়েক বছর আগে সব ইন্টারভিউর জন্য ফিজিক্যালি উপস্থিত থাকতে হতো। এখন বিশেষত কোভিড এর পর থেকে এটা আমাদের জন্য একটা বেনিফিট হয়েছে যে আমরা ইন্টারভিউ দিতে পারি রিমোটলি। সো এক্ষেত্রে আমি মনে করি না ন্যাচারালি যে আমি একটা পরীক্ষা দিতে গিয়েছি, সেখানে একটা অ্যাটাচমেন্ট করেছি, অ্যাটাচমেন্ট করে যে কেউ ফিরে আসতে পারে, ওখানে থাকাটা খুব বেশি জরুরি বলে আমি মনে করি না। সেখানে এসে এদেশে এসে নর্মাল সে যে জব করছে সে জব করতে পারে, এবং ইন্টারভিউ প্রিপারেশন নিবে, এবং রিমোটলি ইন্টারভিউ দিতে পারে। কারো যদি ফিনান্সিয়াল সঙ্গতি থাকে, যে সবার লাক অথবা সবার সিচুয়েশনটা একরকম থাকে না, আমি হয়তোবা প্ল্যাব পাস করেছি কিন্তু নানা কারণে আমার জব স্মুথলি হচ্ছে না, সেক্ষেত্রে কারো যদি ফিনান্সিয়াল সঙ্গতি থাকে, কেউ যদি এই দেশে একটা মাস্টার্স কোর্স করে, এই ক্ষেত্রে সে মাস্টার্স কোর্সে তার কিছু 1 বছরের একটা মাস্টার্স কোর্সে বেশ কিছু টাকা খরচ হয়। আমার মনে হয় মাস্টার্সের টিউশন ফি 15,000 পাউন্ডের মতো হতে পারে, 10 থেকে 15,000 পাউন্ড হতে পারে। এর থেকে কিছু বেশি হবে কিনা আই এম নট শিওর। 10 থেকে 15 হাজারের মতো ম্যাক্সিমাম ক্ষেত্রে যদি আমি ধরে নেই। সো একটা মাস্টার্স কোর্সে একটা বেনিফিট হচ্ছে সেটা তার ফিউচার ট্রেনিং অ্যাপ্লিকেশনে হেল্প করবে, তার স্কোরটা বেড়ে যাবে। কারণ হচ্ছে যে ট্রেনিং পোস্টটা অনেক বেশি না, আমাদের দেশে যেরকম হচ্ছে ট্রেনিং পোস্ট পাওয়ার জন্য একটা কম্পিটিশন আছে, এখানেও একটা কম্পিটিশন আছে। বাট এই দেশে কম্পিটিশনটা সরাসরি হচ্ছে এক্সামের উপরে না, সেক্ষেত্রে তারা আরো কিছু ফ্যাক্টর বা ক্রাইটেরিয়ার উপরে তারা অ্যাসেস করে। তার মধ্যে একটা হচ্ছে এডিশনাল ডিগ্রি, রিসার্চ এক্সপিরিয়েন্স, অডিট কিউআই এক্সপিরিয়েন্স, টিচিং এক্সপিরিয়েন্স। তো কেউ যদি একটা মাস্টার্স করে, সেই মাস্টার্সটা তাকে অ্যাডিশনাল ডিগ্রি, সেটা যদি একটা রিসার্চ ডিগ্রি হয় সেখানে সে একটা পাবলিকেশন করে ফেলতে পারে। এক হচ্ছে যে এই জিনিসটা তাকে ফিউচার অ্যাপ্লিকেশনে হেল্প করবে। দ্বিতীয়ত হচ্ছে আহ, তাকে 1 বছর বা 2 বছর থাকার পারমিশনটা কিন্তু সে পেয়ে যায়। আবার কিছু কিছু মাস্টার্সে আছে সে কিন্তু মানে মাস্টার্স করে আরো 2 বছর থাকার, মানে যে কোনো জব করার একটা পারমিশন পেয়ে যায়। সো কেউ যদি ল্যাব 1 অথবা কারেসপন্ডিং ইকুএমএল এর স্টেপ গুলো, আই এম সরি যে আমি পুরোপুরি জানি না,
সো সেখানে বেসিক পার্টটা দিয়ে ক্লিনিক্যাল পার্টের জন্য আসার সময় কিন্তু কেউ যদি প্ল্যান করে আমি একটা সিমultaneously মাস্টার্স করার জন্য আসবো, যদি কেউ কারো যদি সেই এক্সপেন্ডিচারটা করার সুযোগ বা সামর্থ্য থাকে, তাহলে সেটা কিন্তু তার জন্য এখানে স্টেটা কমফোর্টেবল হবে এবং তার জব পাওয়াটা সহজ হবে এবং ইন ফিউচারে তার কাজে লাগবে। আর যাদের হচ্ছে যে আমি বলবো, যেমন আমি নিজে আমি মোটামুটি মধ্যবিত্ত পরিবারের ছেলে, সুতরাং আমি জানি যে 4-5 লাখ টাকা মেইনটেইন করাটা খুব একটা ইজি বিষয় না। বাট আমার কাছে মনে হয় কেউ যদি হার্ড ওয়ার্কিং হয়, 4-5 লাখ টাকা দেশেও সে যদি একটু কষ্ট করে চলে, সে সেভ করে এবং when the time is near সে যদি কোনো রিলেটিভের কাছ থেকে আহ, টাকা ধার নেয়, কিছু কিছু ব্যাংক হচ্ছে যে টাকা লোন দেয়। লোনটাকে আমরা যতভাবে দেখি, এই দেশে উন্নত দেশগুলোতে স্টুডেন্টরা ফ্রিকুয়েন্টলি লোন নিয়ে তাদের পড়াশোনা করে, আমরা তো অ্যাটলিস্ট লোন নিয়ে পড়াশোনা করি না। সো সেক্ষেত্রে আমি যদি আমার এক্সামের জন্য কিছু টাকা আমি কারো কাছ থেকে ধার নেই, সেক্ষেত্রে কিন্তু জব দিয়ে এদেশে আমি বলছি যে অ্যাসোসিয়েটের স্যালারি এবং সে যদি একটা অ্যাডিশনাল শিফট করে, তার হচ্ছে যে যে টাকা হবে, দিস ইজ মোর দেন হি নিডস ফর হিমসেলফ, দিস ইজ ফার মোর দেন হি নিডস। আর যদি তার ফ্যামিলির জন্য মোটামুটি আমি মনে করি রিজনেবল। সো কেউ যদি, আমি বলবো যে ফিনান্সিয়াল ব্যারিয়ারটাকে খুব বড় ব্যারিয়ার হিসেবে না দেখা, আমি বলবো যে ইউকে আমাদের দেশের ডক্টরদের জন্য 90% জিনিস হচ্ছে পজিটিভই। সো নেগেটিভিটির দিকে ফোকাস না করে ইভেন ফিনান্সিয়াল দিকটাও যদি আহ, কোনো না কোনো ভাবে ম্যানেজ করে এখানে আসা যায়, সেগুলো দে উইল পে ব্যাক। সো এটা নিয়ে খুব বেশি কনসার্ন হওয়ার প্রয়োজন আছে বলে আমি মনে করি না। আমাদের ফোকাসটা হবে যেন যে এক্সাম গুলো আছে সেই এক্সাম গুলোকে আমরা সময় মতো কমপ্লিট করতে পারি। একজন জিজ্ঞেস করেছে যে আমি এক্সামের টাইম ফ্রেমটা কেমন হবে, আমি কি থার্ড ইয়ার ফোর্থ ইয়ার থেকে শুরু করব, ফিফথ ইয়ার থেকে শুরু করব? আমার কাছে মনে হয় এই ক্ষেত্রে খুব বেশি তাড়াহুড়োর প্রয়োজন নাই, বিকজ মেডিকেল সায়েন্স বা মেডিকেল ডিগ্রিটা ইজি না, বেশ কঠিন, তাই না? আমাকে ফার্স্ট প্রফেশনের সময় ফার্স্ট প্রফেশনাল সাবজেক্ট গুলোর উপরেই মনোযোগ দিতে হয়, আমি যেন ওই জিনিসগুলো ভালো করে শিখতে পারি। সেকেন্ড প্রফেশনালের সময় যেন আমি প্যাথোলজি মাইক্রোবায়োলজি ওইটাই ভালো করে বুঝতে পারি, কারণ এই বেসিসটার উপর ভিত্তি করে আমার মেডিসিন সার্জারি কি শিখছি সেটা নির্ভর করবে। আবার যখন আমি একবার মেডিসিন সার্জারি ভালো করে পড়বো, আম, তারপরে দেখা যায় যে আবার সবগুলোকে আবার রিক্যাপ করা লাগে। আর যে আমরা একটা ইন্টার্ন এক্সপিরিয়েন্স নেই, সেটারও গুরুত্ব আছে। তো আমার মনে হয় আমরা ফাইনাল প্রপ পর্যন্ত এগুলো চিন্তা, আমরা খোঁজ খবর রাখবো যে কোন দেশে কি কি অপশন আছে, কিভাবে কি 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 রুটে যাওয়া যায়, সেটার জন্য আমরা খোঁজ খবর রাখবো। কিন্তু ওইটা নিয়ে প্রিপারেশন নিয়ে খুব বেশি ফাইনাল প্রপ পর্যন্ত মাথা ঘামানোর কোনো প্রয়োজন নাই। ফাইনাল প্রপটা ক্লিয়ার করে ইন্টার্নশিপের সাথে ওই সময়টাতে ওয়েস্ট না করে, ইন্টার্নশিপের ডিউটির পাশাপাশি আমরা যেন তখন থেকে আমরা প্রিপারেশন শুরু করতে পারি। বাংলাদেশে আমাদের একটা সুবিধা আছে যে আমরা কিন্তু জবটাকে, যেমন এই দেশে ফুল টাইম জব ছাড়া যারা সিটিজেন না তারা পার্ট টাইম জব নিতে পারে না। আবার পার্ট টাইম জব যারা সিটিজেন তাদেরও, তারা ফাউন্ডেশন, তাদেরকে ফুল টাইম জবই করতে হয়। বাংলাদেশে কিন্তু আমরা ইন্টার্নশিপটা শেষ করে আমরা কিন্তু 1-2 মাস থরোলি পড়াশোনা করার জন্য, 3 মাস থরোলি পড়াশোনা করার জন্য আমরা যা খুশি তা করতে পারি। আম, এবং এই দেশে এটাকে গ্যাপ হিসেবে দেখা হয় কেউ যদি জব না করে, এবং দিস ইজ এ নেগেটিভ পয়েন্ট। কিন্তু আমরা কিন্তু ইজিলি এটাকে হাইড করতে পারি যে আমি আসলে গ্যাপে ছিলাম না, আমি ওরকম একটা ক্লিনিকের সাথে অ্যাটাচ ছিলাম। অ্যাকচুয়ালি আমি হয়তো বা যেমন আমি আমার মেম্বারশিপ এক্সামের আগে আমি কিছু করিনি, আমি শুধু হচ্ছে যে পড়তাম আর রুগী দেখতাম। সো এই জিনিসটা কিন্তু আমাদের দেশে একটা একটা বেনিফিট। সো যার কারণে আমি বলবো যে ইন্টার্নশিপের আগে ওই প্রিপারেশন, এই এক্সাম প্রিপারেশন নিয়ে খুব বেশি খোদার করার কোনো দরকার নাই। জাস্ট ফাইনাল প্রপ শেষ করে প্রক্রিয়াটা শুরু করেন। জি, ধন্যবাদ ভাইয়া। ভাইয়া, এই যে জবের কথা বললেন, বাট জবে আমরা যে ওখানে গিয়ে বা জবের জন্য যে অ্যাপ্লাই করবো, এই অ্যাপ্লাই প্রসিডিউরটা কি আসলে যদি একটু বলতেন। সো সো আমি আমি যদি প্ল্যাব অথবা ইউকেএমএল এ যদি স্টার্ট হয়, আমি জানি না কখন স্টার্ট হচ্ছে, যখন স্টার্ট হবে সেটা একটা ডেফিনিটিভ প্রসিডিউর মেনটেন করবে এবং সেটা মানে স্ট্যান্ডার্ড প্রসিডিউর তাদের ইউকেএমএল ওয়েবসাইটের মধ্যে থাকবে। তার আগ পর্যন্ত কেউ ল্যাব কমপ্লিট করেছে অথবা মেম্বারশিপ এক্সাম কমপ্লিট করেছে, তাদের জন্য আমাদের দুইটা ওয়েবসাইট আছে, একটা হচ্ছে যে এনএইচএস জব ওয়েবসাইট আর একটা হচ্ছে ট্র্যাক জব ওয়েবসাইট।
এই দুইটা ওয়েবসাইট অপারেট করে, সেখানে একটা অ্যাকাউন্ট করতে হয়, অ্যাকাউন্ট করে সেখানে ডিটেলস ফিল আপ করতে হয়, ডিটেলস ফিল আপ করে সেখানে পুরো সিভিটাকে আপলোড করা লাগে। সিভিটা যেন একটা স্ট্যান্ডার্ড সিভি হয় সেদিকে আমাদের একটু মনোযোগ দিতে হবে। সিভিটাতে যেন আমি কি কি পারি সেই জিনিসগুলো ফোকাস করে। তারপরে এক হচ্ছে যে আমি জাস্ট এনএচএস জব ওয়েবসাইট অথবা ট্র্যাক জব ওয়েবসাইটে আমি মেডিসিন ইন্টারেস্টেড অথবা সার্জারিতে ইন্টারেস্টেড অথবা যে কোনো এরিয়াতে আমি এই লেভেলের জব সার্চ দিলেই আমার এখানে 20, 30, 40টা যতগুলো জব অ্যাভেলেবেল আছে সেগুলো শো করবে, আমি সেখানে অ্যাপ্লাই করতে পারি। সাধারণত ওখানে অ্যাপ্লিকেশন ইয়াটা সেভ থাকে, সো বারবার একই জিনিস করা লাগে না বেশিরভাগ ক্ষেত্রেই। অ্যাপ্লিকেশনটা মোটামুটি 1-2 ঘন্টার মধ্যে প্রত্যেকটা অ্যাপ্লিকেশন সেরে ফেলা যায়। আর যদি কারো পার্টিকুলার হসপিটালের টার্গেট থাকে যে আমি এই হসপিটালে যেতে চাই, যেমন আমি হসপিটাল টার্গেট করে অ্যাপ্লাই করেছি, সো আমার যদি ইচ্ছা থাকে যে আমি ইউসিএল হসপিটালে চাকরি করব, আমি যদি ইউসিএল হসপিটালের ওয়েবসাইটেও যাই সেখানে তাদের কারেন্ট ভ্যাকেন্সি শো করে, তো সেখানে আমি ক্লিক করলে সেখান থেকে অবশ্য আলটিমেটলি আমাকে আবার ট্র্যাক জব অথবা এনএচএস জবে নিয়ে যাবে। কিন্তু আমি ভ্যাকেন্সি গুলো আমার যে এরিয়াতে পছন্দ, আমার লন্ডনে পছন্দ, লন্ডনে আমি দেখলাম যে 15-20টা হসপিটাল আছে, আমি সেই হসপিটাল গুলোর ওয়েবসাইটে প্রবেশ করলো, তাদের কি কি ভ্যাকেন্সি আছে মেডিকেল ফিল্ডে আমি সেটা শো করতে পারি। আমি কেমব্রিজে যেতে চাই, আমি কেমব্রিজের ওয়েবসাইটে যদি যাই, কেমব্রিজ হসপিটালে, সেই হসপিটালে কারেন্ট ভ্যাকেন্সি গুলো আমি দেখতে পারি। সো এভাবে আমি জব সার্চ করতে পারি। জব ইন্টারভিউর জন্য আমি সংক্ষেপে এটা বলবো, জব আমি আমি গ্রাজুয়েশন করেছি বলে আমি জব পাবো, আমি প্ল্যাব শেষ করেছি বলে আমি জব পাবো, ব্যাপারটা এরকম না। জবে তারা দেখতে চায় is this candidate is suitable to work with us. So what is the suitability, what are the criteria for suitability of a candidate? এই জিনিসগুলো, এই সুইটেবিলিটি ক্রাইটেরিয়া গুলো আমার মধ্যে আছে কিনা সেই জিনিসগুলো আমাকে বুঝতে হবে। তাহলে আমার মধ্যে কি কি সুইটেবিলিটি ক্রাইটেরিয়া, একটা সুইটেবিলিটি হচ্ছে আমি এই দেশের সিস্টেম বুঝি কিনা, এটা হচ্ছে সবচেয়ে বেশি মোস্ট ইম্পর্টেন্ট। আমি যদি দেশের সিস্টেম না বুঝি তাহলে তো আমি এই দেশে কাজ করতে পারবো না। দুই হচ্ছে যে এই দেশের কালচার আমি মোটামুটি বুঝি কিনা। তারপর হচ্ছে যে আম, এই দেশের কিছু জিনিস পার্টিকুলারলি এই দেশের যেমন মনে করেন আমরা রেসিজম ইস্যু আলোচনা করেছি, আমরা আলোচনা করেছি এথিক্যাল ইস্যু, আমরা আলোচনা করেছি লিগ্যাল ইস্যু। তো এই জিনিসগুলো আমার মেডিকেল নলেজ থেকে বেশি তারা এইরকম কিছু সিচুয়েশন সম্পর্কে আমার কাছ থেকে তারা জব ইন্টারভিউতে জানতে চাইবে। তারা জানতে চাইবে আমার প্রায়োরিটাইজেশন স্কিল আছে কিনা। আমি অনকল ডক্টর, নার্স কল দিয়েছে 3টা রোগী একসাথে খারাপ, এখন আমি কোন রোগীটাকে অ্যাটেন্ড করবো? আমি ডক্টর একজন, রোগী খারাপ 3টা, তাই না? তো আমাকে যদি হঠাৎ করে এই প্রশ্নটা করে আমি যদি প্রিপেয়ার না থাকি আমি কিন্তু অ্যান্সারটা দিতে পারবো না। তো আমাকে এই ধরনের কিছু কোশ্চেন, আমি কয়েকটা এক্সাম্পল দেবো যেগুলো এই কোশ্চেন গুলো অ্যান্সার আমাকে খুব সুন্দরভাবে রেডি করা থাকা লাগবে। আলটিমেটলি আমি রিয়েল লাইফে কি করবো ইট ডাজন্ট ম্যাটার, কিন্তু আমি ইন্টারভিউতে জন্য রিজনেবল একটা এক্সপিরিয়েন্স দিতে পারি। সে আমাকে জিজ্ঞেস করলো তোমার 3টা রোগী খারাপ, একটা রোগীর জিআই ব্লিড হয়েছে, একটা রোগী বুকে ব্যথা হয়েছে, একটা রোগীর শ্বাসকষ্ট হচ্ছে, তুমি কি করবা? তুমি ইউ আর দি অনলি ডক্টর, তাই না? তো এই জিনিসটাকে আমি কিভাবে অ্যান্সার করব এটা আমাকে শিখে রাখতে হবে। আমাকে জিজ্ঞেস করতে পারে তোমার কলিগের সাথে একটা কনফ্লিক্ট হয়েছে কোনো কিছু নিয়ে, একটা জুনিয়র কলিগের সাথে কনফ্লিক্ট হয়েছে অথবা সিনিয়র কলিগের সাথে কোনো বিষয় নিয়ে কনফ্লিক্ট হয়েছে এবং কনফ্লিক্টটা খুব সিরিয়াস লেভেলে পৌঁছে যেতে পারে। সে একটা এক্সাম্পল দিবে এই বিষয়ে কনফ্লিক্ট হয়েছে, তাহলে আমার রেসপন্সটা কি হবে, আমি কিভাবে এই কনফ্লিক্টটা রিজলভ করার জন্য আমার অ্যাপ্রোচটা কি হবে, আমি বেশ কয়েকটা এক্সাম্পল দিচ্ছি। এইগুলো জব ইন্টারভিউতে জিজ্ঞেস করে। কারণ হচ্ছে যে মেডিকেল কোশ্চেন গুলো খুব বেশি সিম্পল থাকে, তেমন কোনো জটিল থাকে না। যে মেডিকেল কোশ্চেন থাকবে একটা রোগী নিউমোনিয়া প্রেজেন্ট নিয়ে করেছে আমি কি করব, হার্ট অ্যাটাক নিয়ে প্রেজেন্ট করেছে আমি কি করব। খুব বেশি মেডিকেল জার্গন নিয়ে তারা খুব বেশি বোধার করে না। তারপরে তারা জিজ্ঞেস করবে রুগীর সাথে একটা কনফ্লিক্ট, অথবা জিজ্ঞেস করতে পারে যে রুগীকে কনসেন্ট আমি কিভাবে নিব, একটা রুগীর এনজিওগ্রাম করতে হবে আমি কিভাবে কনসেন্ট নিব, বা কনসেন্ট নেওয়ার যে বেসিক সিম্পল স্টেপ, নট নেসেসারিলি যে কোনো, আমাকে জাস্ট জিজ্ঞেস করবে আমি একটা ক্যাথেটারাইজেশন করব আমি কিভাবে তার রুগীটা কনসেন্ট। তো একটা কনসেন্ট সংক্রান্ত প্রশ্ন করতে পারে, একটা কলিগ অথবা পেশেন্টের সাথে কোনো একটা কনফ্লিক্ট সংক্রান্ত বিষয়ে প্রশ্ন থাকতে পারে। তারপরে প্রশ্ন থাকতে পারে
কমনলি অনেক সময় জিজ্ঞেস করে কোনো কলিগ যদি ড্রাঙ্ক কলিগ হয়, সেক্ষেত্রে আমার অ্যাপ্রোচটা কি হবে। কোনো একটা কলিগ মিস্টেক করেছে, সেক্ষেত্রে আমি কি করব? আমি কি এই মিস্টেকটা সিনিয়রকে ইনফর্ম করব, নাকি আমি এই কলিগকে আমি অ্যালার্ট করব? সো এটা ডিপেন্ড করবে সিচুয়েশনের উপর ভিত্তি করে। তো এই ধরনের কোশ্চেন তারা তারা কিন্তু করতে পারে। তো এই কোশ্চেন, এটা জাস্ট কয়েকটা এক্সাম্পল দিলাম। এরকম অনেকগুলো এক্সাম্পল পাওয়া যায় জব ইন্টারভিউ নামে। বেশ কিছু বই পাওয়া যায় জব ইন্টারভিউ। তো এই এই বইগুলো আমাদের দেশে খুব বেশি পপুলার হয়নি আমি যতটুকু বুঝি। কারণ আমি যখন ইন্টারভিউ দেই আমি এটা পড়িনি। আমি জাস্ট আউট অফ ইন্টারেস্ট আমি বিজনেস ইন্টারভিউ অনেক বই পড়েছি, কিন্তু আমি কিন্তু মেডিকেল ইন্টারভিউ কোনো বই পড়িনি আমি যখন ইন্টারভিউ দিয়েছি। তো আমি এই ইন্টারভিউ স্কিলের উপরে, মেডিকেল ইন্টারভিউ স্কিলের উপরে অথবা জেনারেল ইন্টারভিউ স্কিলের উপরে বেশ কিছু বই পাওয়া যায়। সেগুলো পড়লে কিন্তু আমার ইন্টারভিউ অবভিয়াসলি ফ্যান্টাস্টিক এক্সপিরিয়েন্স হবে। কেউ যেন যেমন প্রত্যেকে ইন্টারভিউতে জিজ্ঞেস করে টেল মি অ্যাবাউট ইয়োরসেলফ। আমরা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই আমি বলবো যে 70% অফ আস আমরা নিজের সম্পর্কে বলতে পারি না। সো সেক্ষেত্রে কিন্তু এটা একটা ব্যাড ইমপ্রেশন দেয়। তো আমি যেন টেল মি অ্যাবাউট ইয়োরসেলফ, টেল মি অ্যাবাউট ইউর এক্সপিরিয়েন্স, আমি যেন অনেক লম্বা লেকচার দিতে হয় না, জাস্ট 30 সেকেন্ডেই আমার নিজের সম্পর্কে আমি 2-4টা লাইন বলতে পারি কিনা, আমার এক্সপিরিয়েন্সটাকে হাইলাইট করতে পারি কিনা। তারা আমাকে জিজ্ঞেস করবে তোমার স্ট্রেংথ কি, তুমি কি কি বিষয়ে ভালো। হ্যাঁ, সেক্ষেত্রে আমাকে ব্যালেন্স রাখতে হবে যে আমি যেন নিজের সম্পর্কে খুব বেশি বাড়িয়ে বলছি কিনা। আবার যদি না বলি তাহলে মনে করবে যে দিস ক্যান্ডিডেট ইজ নট গুড এনাফ। আবার বলবে যে টেল মি অ্যাবাউট ইউর উইকনেস, অথবা টেল মি অ্যাবাউট এ সিরিয়াস মিস্টেক ইউ হ্যাভ কমিটেড। এখন সিরিয়াস মিস্টেক যদি আমি বলি যে একটা রোগীর মেডিকেশন প্রেসক্রাইব করার কথা ছিল, আমি প্রেসক্রাইব না করে চলে গেছি, তো এটা তো একটা নেগলিজেন্স, তাই না? তো এই ক্ষেত্রে দিস কোশ্চেন ইজ ভেরি ট্রিকি। আমি এমন একটা অ্যান্সার দিব যেটা নাকি খুব বেশি প্রবলেম হয় নাই, তারপরে বাট আমি ওই মিস্টেকটাকে অ্যাডমিট করে আবার পেশেন্টকে ইনফর্ম করেছি, আমার টিম মেম্বারদেরকে ইনভলভ করেছি, এবং এই মিস্টেকটার জন্য ভবিষ্যতে না হয় এটার জন্য আমি নিজের উপরে রিফ্লেকশন করেছি। তো এরকম কিছু সুন্দর অ্যান্সার রেডি করে রাখতে হবে, এবং এই অ্যান্সারগুলো এই কোশ্চেনগুলো কমনলি করে। ফলে আমি যেন এই কোশ্চেনটা ইন্টারভিউতে আমি জীবনে প্রথম শুনেছি এমন না হয়। ইভেন আমি মেডিকেল কোশ্চেন আমার পারিনি অথবা জীবনে প্রথম শুনেছি, দ্যাটস ওকে, কিন্তু আদার রিলেভেন্ট কোশ্চেন গুলো যেন আমি জীবনে প্রথম শুনেছি এরকম না হয়। কারণ এই কোশ্চেন গুলো যে আমি প্রথম শুনে থাকি, আমার অ্যান্সারটা লাইকলি ভুল হবে অথবা তাদেরকে স্যাটিসফাই করবে না। আমি যদি এই মেডিকেল জব ইন্টারভিউ বইগুলো থেকে এই কোশ্চেন গুলো দেখে আমার নিজের মতো করে অ্যান্সার রেডি করতে পারি, এবং ওই অ্যান্সার গুলো বই থেকে মুখস্থ করা যাবে না, নিজের কিছু অ্যান্সার রেডি করে নিজের মতো করে বলতে হবে। তাহলে আমার মনে হয় যে এই দেশে জব পাওয়াটা ডিফিকাল্ট হবে না। জি ভাইয়া, ধন্যবাদ ভাইয়া। ভাইয়া এই যে কেউ প্ল্যাব করছে, কেউ এমআরসিপি বা এমআরসিওজি করছে, তো এই ক্ষেত্রে বেসিক ডিফারেন্সটা আসলে কি, আর কোনটার ক্ষেত্রে সুবিধা অসুবিধা গুলো কি যদি একটু বলতেন। মেম্বারশিপ দিয়ে সে যদি মেডিকেল অথবা সার্জিক্যাল যে কোনো স্পেশালিটি মেম্বারশিপ দিয়ে যদি আসে, সেটার কিছু অ্যাডেড বেনিফিট আছে। হি ইজ মোর রেডি টু ওয়ার্ক ইন হোয়াট এভার লেভেল হি ওয়ান্ট টু ওয়ার্ক। বাট এক্ষেত্রে ডিফিকাল্টিটা হচ্ছে এক একজনের লাইফের স্ট্রাগলটা এক এক রকম। যেমন আমার একটা মেন্টরই ছিল, সে এমআরসিপি পেশেন্ট পাস করেছে 6 বার পরীক্ষা দিয়ে। মানে তাকে অনেকবার, হি ওয়াজ রিয়েলি ফ্যান্টাস্টিক গাই, হি ইজ ওয়ান অফ দ্য বেস্ট মেন্টর ইন দ্য কান্ট্রি, বাট তার অনেকবার সময় লেগেছে। সো এই যে জার্নি প্রক্রিয়াটা অনেকের জন্য ডিফিকাল্ট হতে পারে। সো আমি আমার একটা আর্লি প্ল্যান আছে, আমি ডেফিনেটলি যেতে চাই, এবং আমি আমি প্রত্যেকের ইন্ডিভিজুয়াল স্ট্রেংথের উপরে কমেন্ট করাটা ডিফিকাল্ট হতে পারে, তাই না? সো আমাকে নিজেকে বুঝতে হবে যে আমার স্ট্রেংথটুকু কতটুকু, আমি কি ইন নেক্সট 3 ইয়ার আমি আমার মেম্বারশিপ কমপ্লিট করতে পারবো কিনা। কারণ হচ্ছে যে আমি যদি স্টাক হয়ে যাই তখন আবার এটা একটা ডিপ্রেশন ক্রিয়েট করতে পারে। যদি আই এম প্রেটি মাচ কনফিডেন্ট অ্যাবাউট মাই স্ট্রেংথ, যে আমি প্রিপারেশনটা নিতে পারবো, সেক্ষেত্রে আমার কাছে মনে হয় মেম্বারশিপ দিলে হয়তোবা ল্যাবের তুলনায় জাস্ট 1 বছর সময় বেশি লাগবে, কিন্তু তার অনেকগুলো অ্যাডভান্টেজ হয়ে যায়। সে আলটিমেটলি মেম্বারশিপটা
এখানে এসে আমাকে কমপ্লিট করতে হবে। সো আই এম ওয়ান স্টেপ অ্যাহেড, আমার জব অপরচুনিটি বেশি। আমি যদি অ্যাসিস্ট্যান্ট জব নিতে যাই, মানে তারা আমাকে খুব খুশি মনে নিবে, কারণ হচ্ছে যে তোমার নেসেসারি নলেজ আছে। এবং অ্যাসিস্ট্যান্ট জব নিয়ে আমি 6 মাস পরে আমি এই দেশে ইউজ টু হয়ে আমি আবার রেজিস্টার জব নিতে পারি। সো একটা এডিশনাল বেনিফিট পাওয়া যায়। মেম্বারশিপ থাকার পরে কেউ যদি আইএমটি ট্রেনিং এর জন্য অ্যাপ্লাই করে, সে চোখ বন্ধ করে সে আইএমটি ট্রেনিং এ ঢুকে যেতে পারবে। তো এই বেনিফিট গুলো মেম্বারশিপ দিয়ে আসা একটু বেশি হওয়া যায়। এখন মেম্বারশিপটাকে যদি আমি বাংলাদেশে এফসিপিএস এমডি ফাইনাল এক্সামের সাথে ইকুইভ্যালেন্ট ডিফিকাল্টি হিসেবে চিন্তা করি, এটা অনেকের জন্যই কঠিন হতে পারে। আলটিমেটলি এটা খুব বেশি কঠিন আমি তা মনে করি না। এটা একটা রিজনেবল ডিফিকাল্টি। বাট এই রিজনেবল ডিফিকাল্টি এটা ইন্ডিভিজুয়াল স্ট্রেংথের উপরে। যদি আমি মনে করি যে আই এম ওকে উইথ দ্যাট, তাহলে আমার কাছে মনে হয়েছে যে মেম্বারশিপটা বেটার, কস্ট ইফেক্টিভ। এবং হচ্ছে যে কোনো কারণে আমি আমি 2 বছর পরে আই হ্যাভ চেঞ্জ মাই মাইন্ড যে আমি যাব না, তখন কিন্তু এটার একটা ভ্যালু থাকে যে আমি এটাকে সেল করে দেশে জব পেতে পারি, মিডল ইস্ট কান্ট্রিতে জব পেতে পারি, মালদ্বীপে জব পেতে পারি, সিঙ্গাপুরে জব পেতে পারি। এই একটা ভ্যালু থাকে। সো এটার এডেড ভ্যালু আছে কেউ যদি মেম্বারশিপ করে আসতে চায়। বাট কারো যদি কনসার্ন থাকে আই মাইট নট বি এবল টু কমপ্লিট ইন নেক্সট 3 to 4 years, সেক্ষেত্রে আমার মনে হয় যে ল্যাবটা ইন টার্মস অফ এক্সাম ভলিউম কন্টেন্ট সেটা হচ্ছে লেস, এবং স্ট্রাগলটা সেক্ষেত্রে কম হবে, এবং ক্লিনিক্যাল এক্সপিরিয়েন্সটা তেমন একটা প্রয়োজন পড়ে না মেম্বারশিপ পাস করার জন্য। আবার বাংলাদেশে যে ট্রেনিং সিস্টেমে, সেখানে 2 বছরের একটা ট্রেনিং মিনিমাম প্রয়োজন হয়, কারণ আমি যেন নেসেসারি ক্লিনিক্যাল স্কিল না থাকলে আমি অথবা ক্লিনিক্যাল সেগমেন্টে পাস করতে পারবো না। সো এই জিনিসটাকে যদি আমার প্ল্যানে না থাকে, সেক্ষেত্রে ওই ইয়াটাতে ইন টার্মস অফ ইজ অর ডিফিকাল্টি, সেক্ষেত্রে প্ল্যাবটা অথবা ইউকেএমএল যদি আসে, সেটা আমার জন্য ইজিয়ার হবে রাদার দ্যান মেম্বারশিপ রুট। বাট কেউ যদি মনে করে যে আমি একটু সময় নিয়ে দেশে ট্রেনিং 1-2 বছর করব, এবং সেটা আমি আমি মনে করি যে 3 বছরে আমি কমপ্লিট করতে পারবো, সেক্ষেত্রে মেম্বারশিপ রুটে একটু এডিশনাল বেনিফিট পাওয়া যায়। জি ভাইয়া, বাট ধন্যবাদ আবার ভাইয়া। আবার আবার এটাও সত্য, কেউ যদি একদম এই দেশের জুনিয়র থেকে শুরু করে, সেটা হচ্ছে যে সে ইন দ্য লং রান সেই সিস্টেমটাকে হি ক্যান ডাইভ ইনটু দ্য সিস্টেম ইন এ বেটার ফরম্যাট, এবং সে পরবর্তীতে সে তার স্পেশালিটি চুজ করতে পারে এই দেশে কাজ করার পরে, যে আমার এই এরিয়াতে কাজ করার সুযোগ আছে। আমি যখন মেম্বারশিপ দিয়ে আসি, আই হ্যাভ অলরেডি সিলেক্টেড মাই স্পেশালিটি, আই হ্যাভ নো ওয়ে টু গো ব্যাক টু সার্জারি। আমি এখন আবার সার্জারিতে যাব, এটা আমার জন্য খুব ডিফিকাল্ট ডিসিশন টু টেক। আমি রেডিওলজিতে যাবো, ইট ইজ এ ডিফিকাল্ট ডিসিশন টু টেক। এটা আবার কেউ যদি প্ল্যাব দিয়ে অথবা জুনিয়র হিসেবে আসে, তার জন্য এটা একটা বেনিফিট। সেই দেশে এসে কাজ করবে, কোনটার ইয়াটা তার ভালো লাগে। যেমন এই দেশে জিপি স্পেশালিটি ভেরি ইজি টু গেট ইনটু, ইটস নট কম্পিটিটিভ, জব ইজ কোয়াইট রিল্যাক্সিং, কমফোর্টেবল ইন দ্য কমিউনিটি সেটিং। আবার তাদের ট্রেনিংটা ডিউরেশন অনলি 3 ইয়ার্স। সো এবং 3 বছর পরে তার স্যালারিটা সিগনিফিকেন্টলি বেড়ে যাবে। তো এই যে বেনিফিট গুলো, আমি যদি মেম্বারশিপ দিয়ে আসি, তখন কিন্তু আমাকে আবার গোয়িং ব্যাক টু দ্যাট রুট ডিফিকাল্ট হয়ে যায়। So, এতটুকু প্রোস এন্ড কনস আছে আর কি। জি ভাইয়া, ধন্যবাদ ভাইয়া। ভাই আমাদের একটা প্রশ্ন ছিল এরকমই যে আহ, যারা এমআরসিপি বা সিএস করছে আর কি, সেটা বাংলাদেশ থেকে হোক বা ইউকে তে গিয়ে হোক, তারপরে ইউকে তে কিছুদিন জব করলো, কয়েক বছর এক্সপেরিয়েন্স হলো তার, তারপরে তারা অন্য কোনো দেশে যদি শিফট করতে চায় তাহলে পারবে কিনা আসলে, অলওয়েজ এটা নিয়ে বোধহয় আপনি অলওয়েজ একটু যে কোনো বলেছিলেন। যে কোনো সময় যেটা শিফট করতে পারবে, অলওয়েজ শিফট করতে পারবে। জাস্ট হচ্ছে যে আমার কাছে মনে হবে তখন যে আমার ওই আগের সময়টা তাহলে কি আমি একটু ওয়েস্ট করলাম কিনা। যেমন আমি মেডিসিনে এত বছর কাজ করেছি, এখন আমি সার্জারিতে গেলে আমাকে আবার কিন্তু সার্জারি জুনিয়র লেভেল থেকে শুরু করতে হবে। তো কেউ যদি ওই জিনিসটা অ্যাকসেপ্ট করে যে আই ডোন্ট মাইন্ড উইথ দ্যাট, সে আবার সার্জারিতে যেতে পারবে। তার কেউ কারো ইচ্ছা হলো, যেমন আমি যেমন জিপি ট্রেনিং এই দেশে মাত্র 3 বছর, ওয়ারেস কার্ডিওলজি ট্রেনিং প্রায় 7-8 বছর লেগে যায়। তো ঠিক করলো আমি এত বছর ট্রেনিং করতে চাই না, আমি জিপি ট্রেনিং এর ঢুকে যেতে চাই। সে কুইকলি জিপি ট্রেনিং এ ঢুকে 3 বছরের ট্রেনিং শেষ করে সে যে কোনো একটা পার্মানেন্ট জবে চলে যেতে পারে। তো মেম্বারশিপ করলেও সে যে কোনো সময় তার স্পেশালিটি সুইচ করতে পারবে। জাস্ট তাকে অ্যাকসেপ্ট করতে হবে যে আমাকে আবার ওই স্পেশালিটিটা শুরু থেকে শিখতে হবে, এতটুকু অ্যাকসেপ্ট করতে পারলেই নো প্রবলেম।
জি ভাইয়া, ধন্যবাদ ভাইয়া। ভাইয়া আমার যারা ইউকেতে যাচ্ছেন তাদের মধ্যে কেউ যদি ক্লিনিক্যাল সাবজেক্টে না গিয়ে তাদের মধ্যে কেউ যদি রিসার্চ বেসে যেতে চায়, তো তাদের জন্য ওখানে ভেরি গুড অপরচুনিটিটা কেমন? কোশ্চেন, এবং ভেরি গুড তারা কোশ্চেন। কোন টপিক গুলোকে আসলে প্রায়োরিটি দিয়ে থাকেন এই ক্ষেত্রে? রাইট, ভেরি গুড কোশ্চেন। আমি একটা বলেছি যে আমি এই দেশে কেন আসবো, এই দেশে আসার যে সবগুলো কারণ থাকবে। একটা যে আমি বললাম যে কারো একটা ফিনান্সিয়াল রিজন থাকতে পারে, কারো ক্লিনিক্যাল ট্রেনিং এর ইন্টারেস্ট থাকতে পারে, কারো রিসার্চ থাকতে পারে। এই দেশে রিসার্চের জন্য আমি মনে করি প্ল্যান্টি অফ অপরচুনিটি, ইনক্লুডিং ইউকে এবং ইউএসএ। আনলাইক ইঞ্জিনিয়ার স্টুডেন্ট, আমরা কিন্তু মেডিকেলে যে জাস্ট ফিউ রিসার্চেও যেতে পারি, এই জিনিসটা কিন্তু আমাদের দেশে নানা কারণে পপুলার হয় নাই। আম, এখানে কিন্তু প্রচুর বেসিক মেডিকেল সাবজেক্টে অথবা ক্লিনিক্যাল সাবজেক্ট গুলোতে প্রচুর রিসার্চ ক্যারিয়ারের অপশন আছে। এটা ঠিক যে এই রিসার্চ ক্যারিয়ার অপশন আফটার গ্রাজুয়েশন যাওয়াটা ডিফিকাল্ট ইন দ্যাট সেন্স। কারণ হচ্ছে আমি আমি যদি একটা রিসার্চ ফেলো জব নিতে চাই, তারা প্রায়র রিসার্চ এক্সপিরিয়েন্স চাইবে, তার 2-3টা পাবলিকেশন থাকা লাগবে। কারো যদি এগুলো থাকে, তারা প্লেন্টি লোডস অফ রিসার্চ ফেলো জব। অথবা কেউ যদি এই দেশে আসার পরে কিছুদিন কাজ করার পরে সে যদি রিসার্চ ফেলো জব নিতে চায়, জাস্ট লাইক আদার ক্লিনিক্যাল ফেলো জব, সে রিসার্চ ফেলো জব নিতে পারে। এবং রিসার্চ ফেলো যেগুলো নাকি 2-3 বছরের লেন্দি রিসার্চ ফেলো জব, সেগুলো কিন্তু তারা একই সাথে ওই রিসার্চ ফেলো জবটাকে তারা পিএইচডি তে কম্বাইন করতে পারে। সো রিসার্চ, এবং কেউ কেউ চাইলে 50% ক্লিনিক্যাল রেসপন্সিবিলিটি, 50% রিসার্চ রেসপন্সিবিলিটি, এইভাবে তার ক্যারিয়ারটাকে ডিজাইন করতে পারে। অথবা কেউ 100% পিওর রিসার্চার হতে পারে। এখন রিসার্চের ক্ষেত্রে আমার মনে হয় এখন এই মুহূর্তে সবচেয়ে বেশি অপশন হচ্ছে অনকোলজিতে, রিসার্চ জবগুলোর অপশন বেশি। আর ক্লিনিক্যাল সাবজেক্ট গুলাতে, কার্ডিওলজিতে অলওয়েজ রিসার্চ অপশন বেশি, বাট এই ক্ষেত্রে সময়টা বেশি লাগে। কারণ হচ্ছে যে অনেক ক্লিনিক্যাল এক্সপিরিয়েন্স হওয়ার পরে তারা ওই অপশন গুলোকে দেয়, বাকিদেরকে দিতে চায় না। হ্যাপাটোলজিতে এখনো বেশ ভালো রিসার্চের অপশন আছে। তারপর হচ্ছে ইনফেকশাস ডিজিজে, হেমাটোলজিতে, অনকোলজিতেই আমার কাছে মনে হয় বেশি বর্তমানে। আর হচ্ছে নিউরোলজিতেও, নিউরোসায়েন্সে প্রচুর রিসার্চের অপশন আছে, প্রচুর জব ভ্যাকেন্সি আছে। জি ভাইয়া, ধন্যবাদ ভাইয়া। ভাইয়া আমরা প্রায় শেষের দিকেই চলে এসেছি। শেষ প্রশ্নই আমাদের, যে আসলে আপনি তো আমাদের বাংলাদেশের হসপিটাল ম্যানেজমেন্টও দেখেছেন এবং এখন ওখানে দেখছেন, তো আসলে এই দুই জায়গার মধ্যে বেসিক ডিফারেন্সটা কি যদি? ভেরি গুড কোশ্চেন, ভেরি গুড কোশ্চেন। একটা হচ্ছে যে আহ, বাংলাদেশে আমাদেরকে যে জিনিসটা, ইউকে পুরা 100% হচ্ছে এখন পর্যন্ত গভর্নমেন্ট। তো এখানে রোগীদেরকে এখানে আসতে হবে। যদিও মানে কিছু কিছু প্রাইভেট অপশন অপরচুনিটি আছে, 1 to 2%, আমি এটাকে ইগনোরই করতে চাই। তো রোগীরা সকল ট্রিটমেন্টের জন্য হসপিটালে আসবে। সো ডক্টরদের জন্য যেমন আমাদের দেশে বিসিএস জব হিসেবে ডক্টররা যেরকম জবে এন্টার করে, সে সার্জন হোক, ফিজিশিয়ান হোক, তাদের স্যালারিটা একই। এদেশেও তাদের সকল ডক্টরদের ইরেসপেক্টিভ অফ দ্য স্পেশালিটি, তাদের স্যালারিটা একই রকম হবে। এবং রুগীরা যেহেতু এখানে আসতেই হবে, ফলে এই দেশে ট্রেনিং অপরচুনিটি আমি মনে করি অসাধারণ। কারণ হচ্ছে যে যেমন বাংলাদেশে একটা সেক্টরের রুগী প্রাইভেট হসপিটালে যাবে, একটা সেক্টরের রুগী গভর্নমেন্ট হসপিটালে যাবে। কিছু ইনভেস্টিগেশন আছে প্রাইভেটে অ্যাভেলেবেল, কিছু আছে গভর্নমেন্টে অ্যাভেলেবেল। তো আমার ওই ট্রেনিংটা ইউনিফর্ম হয় না। এদেশে ট্রেনিংটা ইউনিফর্ম হয় ইন দ্যাট সেন্স, যেহেতু রুগীকে এই প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে, আর রুগীকে এই ফিজিশিয়ানের মধ্য দিয়ে যেতে হবে। he cannot choose his physician because this is the only available physician. এবং হচ্ছে কেউ যদি চায় যে শিখবে, সে রুগী কিন্তু অ্যাসেস করার জন্য সে যত ইনভেস্টিগেশন মানে রেলেভেন্ট ইন্ডিকেটেড সেগুলো করতে পারে, সেগুলো ইন্টারপ্রিট করতে পারে। সে যদি মনে করে এটা তার জন্য প্রয়োজন, একটা একটা অ্যাওটোগ্রাম করা প্রয়োজন, সে মনে করছে সাসপিশন আছে, সে কিন্তু তার সিনিয়র সাথে ডিসকাস করে সেটা অর্গানাইজ করতে পারে। তো এইভাবে তার ক্লিনিক্যাল ম্যাচুরিটি ডেভেলপ করার এক্সেলেন্ট অপরচুনিটি এই দেশে আছে। বাংলাদেশে অনেক ভালো অপরচুনিটি আছে, বাট বাংলাদেশে ইউনিফর্ম না, হ্যাপহ্যাজার্ড। যেমন আমি আম, ঢাকা মেডিকেলে আমি ট্রেনিং করেছি, সেখানে আমি অনেক রুগী দেখতে পারি কিন্তু সব ইনভেস্টিগেশন করতে পারি না। তো আমি একটা সিনিয়র ডক্টর হব, সব ধরনের অ্যাসেসমেন্ট করে আমি যত ইনভেস্টিগেশন করব, নট নেসেসারি ইনভেস্টিগেশন করাটাকে আমরা অনেক সময় খারাপ ভাবে দেখি। ইনভেস্টিগেশন না করলে আমি ওই ইন্টারপ্রিটেশন শিখবো কিভাবে, তাই না? আমি যদি একটা সিটি পালমোনারি অ্যানজিওগ্রাম না করি,
আমি সিটি পালমোনারি এনজিওগ্রামে ইন্ডিকেশন অথবা তার ইন্টারপ্রিটেশন পজিটিভ নেগেটিভ আমি এগুলো দেখবো কিভাবে? তো ঢাকা মেডিকেলের ট্রেনিং এ যে আমরা সব ধরনের বিভিন্ন এবং ল্যাবকে ইন্টারপ্রিট করার যে এটা আমি যদি নিয়মিত ল্যাব না করার সুযোগ থাকে, আমি একটা রিনাল ফাংশন নিয়মিত না করতে পারলে আমি রিনাল ফাংশন টেস্টটাকে ইন্টারপ্রিট করব কিভাবে? আমি ট্রপোনিন কতটুকু বেড়ে গেলে এটাকে আমি সিগনিফিকেন্ট মনে করব? পজিটিভ হলে কি আমি অ্যালার্ট হব, নাকি কতটুকু পজিটিভ হলে অ্যালার্ট হব? ক্রিয়েটিনিন কতটুকু বেড়ে গেলে, ইউরিয়া কতটুকু বেড়ে গিয়ে অ্যালার্ট হব? এগুলো যদি আমি নিয়মিত করার না সুযোগ পাই, তাহলে আমি এটার ইন্টারপ্রিটেশন আমি তো শিখতে পারবো না। তো ঢাকা মেডিকেল অথবা পিজি হসপিটালে রোগী দেখার প্রচুর সুযোগ আছে, কিন্তু এই টেস্ট ইন্টারপ্রিটেশন শেখার সুযোগটা আমার কাছে কম বলে মনে হয়েছে। পিজি হসপিটালে আমি ট্রেনিং করেছি। পিজি হসপিটালে এখানে প্রচুর লেকচার দেয়, প্রফেসররা 1 ঘন্টা 2 ঘন্টা ধরে লেকচার দেয়, কিন্তু তারা রুগী দেখে খুবই কম। সেটা ইন দ্য লং রান দিস ইজ নট গুড। কারণ হচ্ছে যে রুগী দেখাটা হচ্ছে যে টপ মোস্ট প্রায়োরিটি, এবং হচ্ছে যে ইফেক্টিভ স্ট্যান্ডার্ড গাইডলাইন ফলো করে রুগী দেখাটা প্রয়োজন ইন দ্য লং রান বেটার ট্রেনিং এর জন্য। বাংলাদেশে হেলথ সিস্টেমটা যেহেতু গভর্নমেন্ট এবং প্রাইভেট মিক্স, সো প্র্যাকটিসের ক্ষেত্রে অনেক ক্ষেত্রে হয়, অনেকের জন্য খুব স্ট্রেস হয় যে কেউ কারণ আমি কতটুকু ফিনান্সিয়ালি আর্ন করতে যাব, সেটা অনেকের জন্য একটা স্ট্রেসফুল বিষয়। কারণ প্রাইভেট প্র্যাকটিস কারো ভালো হলে সে ভালো আর্ন করবে, প্র্যাকটিস ভালো না হলে সে কিন্তু ভালো আর্ন করতে পারে না। গভর্নমেন্ট জবের স্যালারিটা ইজ নট এনাফ, যার কারণে সেক্ষেত্রে স্পেশালিটির বেদে কেউ অনেক বেশি আর্ন করে, কারো আর্নিংটা তেমন একটা মানে যথেষ্ট রিজনেবল না। এই কারণে মানুষের মধ্যে ডিসস্যাটিসফ্যাকশন, ডিপ্রেশন তৈরি হয়। তো এই দিক থেকে আবার এই জিনিসগুলা হচ্ছে এই দেশে এই চাপটা নিতে হয় না। আমি সবাই যে ক্লিনিক্যালি অথবা একাডেমিক্যালি শার্প হবে এবং এক্সিলেন্ট হবে, এক্সেল করবে তার ক্যারিয়ারে, ব্যাপারটা এরকম না। সো যারা হচ্ছে যে টপ ইন দ্য ল্যাডার, তারা যেখানে যাক তাদের জন্য কোনো সমস্যা হবে না। কিন্তু আমি যদি মেজরিটির কথা চিন্তা করি, আমি বলবো যে এই দেশের সিস্টেমটা কোয়াইট হেলদি। কারণ হচ্ছে যে মেজরিটি ডক্টর মোটামুটি একটা রেশনাল লাইফ লিড করতে পারে, তাদের ট্রেনিং অপরচুনিটি অথবা রিসার্চ অপরচুনিটি অথবা গুড লিভিং কন্ডিশন এই দেশে আছে, যেটা বাংলাদেশের ক্ষেত্রে একটা গুড পোর্শন দে তারা ফিজিশিয়ান হিসেবে ভালো, এবং তাদের কোয়ালিটি অফ লাইফ, আর্নিং সবকিছু ভালো, কিন্তু মেজরিটির কথা চিন্তা করলে সেটা আমাদের দেশে এখনো রিজনেবল না। সো ইউকে তে ট্রেনিং এর একটা অ্যাডেড বেনিফিট, যে আমি ট্রেনিংটা শেষ করে ইউকে তে আমার থাকতে ইচ্ছে হলে আমি ইউকে তে থাকবো, অথবা আমি যদি মিডল ইস্ট কান্ট্রিতে চলে যেতে চাই সেখানে আমার অপরচুনিটি আছে। অস্ট্রেলিয়া, কানাডা, নিউজিল্যান্ডে অপরচুনিটি থাকে আফটার ইউকে ট্রেনিং। এবং আমি যদি বাংলাদেশে আবার ব্যাক করতে ইচ্ছা করে তখন আমি বাংলাদেশে ব্যাক করতে। তো কেউ যদি ওই ডিসিশন নিতে পারে যে আমি এখানে ট্রেনিং এর পারপাসে আসবো, তারপর হচ্ছে যে আই ক্যান ডিসাইড হোয়াট এভার আই ওয়ান্ট টু ডু ইন মাই নেক্সট লাইফ, নেক্সট ডিকেডস অফ মাই লাইফ। সো এগেইন আমি বাংলাদেশে সবকিছু খারাপ বলবো না, বাংলাদেশে ভালো ট্রেনিং এর অপরচুনিটি আছে, বাট দিস ইজ নট ইউনিফর্ম। একটা সরকারি ভাবে নিয়োগপ্রাপ্ত রেজিস্টার যে ট্রেনিং এর সুযোগটা পায়, বাকি ট্রেনিরা তার 20% সুযোগটা পায় না। তো এই জিনিসগুলাকে এফেক্ট করে। আবার আমি পোস্ট গ্রাজুয়েশন করে আমি যদি সবাই তো বাংলাদেশে প্রাইভেট হসপিটাল, বড় প্রাইভেট হসপিটাল আছে 3-4টা, তো সবাই তো নন গভর্নমেন্ট হিসেবে এসে এই 3-4টাতে জব পাবে না, তাদেরকে অনেক ছোট ক্লিনিক গুলা কিন্তু তখন কাজ করতে হয়। তো সেক্ষেত্রে ছোট ক্লিনিকে কাজ করলে হয় কি, তার ক্লিনিক্যাল স্কিল গুলো আবার ডাউনগ্রেড হতে থাকে, কারণ সে তো কমপ্লিকেটেড রুগী দেখছে না ছোট ক্লিনিকে। তো তখন কিন্তু তার শার্পনেসটা কমে যায়, যেটা নাকি এই দেশে মানে তার শার্পনেসটা মেনটেন করা অথবা উপরের দিকে যাওয়ার সুযোগটা বেশি, কারণ এই দেশে তাকে যখন ডিউটি দেওয়া হবে, রুগী তার কাছে আসতেই হবে। জি ভাইয়া, তো ধন্যবাদ ভাইয়া। এইগুলোই কয়েকটা difference। জি ধন্যবাদ ভাইয়া। ভাইয়া আমাদের অডিয়েন্স থেকে একটা কোশ্চেন এসেছে, এটাই লাস্ট কোশ্চেন। হুম তো হুম। আহ, আপনি ফ্যামিলির কথা বলেছিলেন, ফ্যামিলি নিয়ে যাওয়ার কথা। তো যে যদি কেউ ফ্যামিলি নিয়ে যেতে চায় সেক্ষেত্রে আসলে কিভাবে নিয়ে যেতে পারে এবং কত বছর সময় লেগে যেতে পারে? রাইট, ভেরি গুড কোশ্চেন। কেউ একজন জব পাওয়ার পরে সে তার ফ্যামিলি মেম্বার সবাইকে নিয়ে যেতে পারবে। ফ্যামিলি মেম্বার বলতে ওয়াইফ, হাজবেন্ড এবং বাচ্চা কাচ্চা, তারা জব পাওয়ার সাথে সাথে তারা তাদেরকে সবাইকে নিয়ে যেতে পারবে। বাবা মাকে নেওয়া যায় না,
তারা ভিজিট ভিসায় এসে ভিজিট করতে পারবে। কিন্তু হাজবেন্ড ওয়াইফ এবং বাচ্চা কাচ্চা তারা জব পাওয়ার সাথে সাথে নিতে পারবে, এবং জুনিয়র ডক্টর থেকে শুরু করে সিনিয়র ডক্টর তাদের যে স্যালারি এতে তারা ফ্যামিলি নিয়ে থাকতে পারবে, কোনো ডিফিকাল্টি হবে না। এবং কেউ যদি হাজবেন্ড জব পায় অথবা ওয়াইফ জব পায়, করেসপন্ডিং পার্টনার সে কিন্তু যে কোনো জব করতে পারবে। সে যদি মেডিকেল ফিল্ডের হয় সে সে সেক্ষেত্রে তার স্পন্সরশিপ জবের দরকার নেই, সে যে কোনো জব করতে পারবে। আর যদি সে নন মেডিকেল হয় সে কিন্তু এই দেশের যে কোনো নন মেডিকেল জবে অ্যাপ্লাই করতে পারবে, এবং তারা এই দেশে আবার অন্যান্য জব ফিল্ডে সিমিলার আর্নিং, সো দে উইল হ্যাভ এ গুড কোয়ালিটি অফ লাইফ, গুড আর্নিং। কারো যদি আমি এক্সাম্পল দিচ্ছি, একজন একজন ওয়াইফ জব পেয়েছে বা হাজবেন্ড জব পেয়েছে, তার পার্টনার মেডিকেল বাট হচ্ছে যে কোনো কারণে সে লাইসেন্স এক্সাম ক্লিয়ার করতে পারে নাই, সে কিন্তু হেলথ কেয়ার অ্যাসোসিয়েটেড অনেক জব আছে। যেমন আমাদের দেশে এখানে অনেক ইলেকট্রোফিজিওলজিস্ট আছে, তারা 1 বছর ট্রেনিং করে তারা একো করে, তারা রিজনেবল স্যালারি পায়, তারা একো করে, অনেকে শুধু আলট্রা করে। 1 বছরের একটা ট্রেনিং করতে হয়। তারা অনেকে শুধু ইসিজি করে, হল্টার মনিটরিং করে। এরকম ফিজিওলজি এই দেশে কোয়াইট গ্রোয়িং একটা ফিল্ড। এবং যেহেতু ফ্যামিলির অন্যান্য মেম্বাররা ডিপেন্ডেন্ট ভিসায় আসে, তারা যে কোনো জব অপশন অ্যাভেল করতে পারবে। জি ভাইয়া, ধন্যবাদ ভাইয়া। তো ভাইয়া, আপনাদের সাথে অনেক আলোচনা হলো, অনেক ভালো লেগেছে। সবশেষে বলবো যে যারা আপনার মতো ইউকে তে যেতে চায়, আমাদের দেশের নবীন ডাক্তাররা, তো তাদের উদ্দেশ্যে যদি আপনি কিছু বলেন, এবং ভাইয়া দুজনই আপনারা কিছু বলেন। অবশ্যই আমি বলবো যে আমি বাংলাদেশের ডক্টরদের, বিশেষত জুনিয়র ডক্টরদেরকে আমি স্ট্রংলি রেকমেন্ড করব বা মোটিভেট করব যে ইউকে তে এখনো প্রচুর ভ্যাকেন্সি আছে, এবং আমাদের ডক্টরদের আসা উচিত। যে ডিফিকাল্টি গুলো এগুলো একটু ডিটারমাইন হলে, ডিফিকাল্টি গুলো তেমন কোনো সিগনিফিকেন্ট ডিফিকাল্টি না, এবং ইভেন ফিনান্সিয়াল ব্যারিয়ারটাকেও আমি খুব বেশি সিগনিফিকেন্ট ব্যারিয়ার হিসেবে দেখতে চাই না। একটু ডিটারমাইন হলেই এটাকে অ্যাভেল করা যায়। এবং এই দেশে আমি থাকবো কি থাকবো না, এই ক্ষেত্রে একটা ফিলোসফিক্যাল কনটেক্সট আছে। কিন্তু আমি সেই কমপ্লিকেশনে না গিয়ে আমি বলবো যে এখানে ইনিশিয়াল few years of training, excellent opportunity of training, excellent opportunity of job, কেউ সেটেল হতে চাইলে সেটেলমেন্ট অপরচুনিটি, খুব ভালো সেটেলমেন্ট অপরচুনিটি। এবং যেহেতু ফ্যামিলি নিয়ে আসতে পারবে, ফ্যামিলি মেম্বাররা এডিশনাল জব করতে পারবে। সো আমি বলবো যে এখানে নেগেটিভ চিন্তা করার কোনো প্রয়োজনই নাই, এবং লোনলিনেস ডিপ্রেশনটা খুব বেশি না, কারণ এই দেশে পার্টিকুলারলি ইউকে এবং বর্তমানে ইউএসএ তেও রিদওয়ান জানবে প্রত্যেকটা শহরে প্রচুর বাংলাদেশি কমিউনিটি, তো যার কারণে ওই জিনিসটা খুব বেশি ম্যাটার করবে না। হ্যাঁ, একটু আউট অফ কমফোর্ট জোন বিষয়টা তো থাকবেই। এটা আমার মনে হয় ঢাকা থেকে চিটাগাং শিফট করলেও মানুষের একটু একটু কমফোর্ট জোনের থেকে বের হইতে হয়। সো এটাকে খুব বেশি ব্যারিয়ার হিসেবে চিন্তা করার কিছু নাই। আর হচ্ছে যে আমি কোনো ডিসিশন নিলে সেই ডিসিশন নিয়ে যে আমাকে রিগ্রেট করতেই হবে ব্যাপারটা তাও না। আমি আসলাম, এখানে ভালো লাগে না, আমি আবার চলে গেলাম। সো ভবিষ্যৎ নিয়ে খুব বেশি দুশ্চিন্তা করে আমি আমার এখন মানে আমার প্রিপারেশনকে ব্যাহত করব, আমার মনে হয় সেটার কোনো প্রয়োজন নাই। কোনো কিছু চিন্তা না করেই আমি হচ্ছে যে সবাইকে রেকমেন্ড করব যে ইউকে বা ইউএসএ যেখানে তারা যেতে চায়, দে শুড গো ফর ইট। জি ভাইয়া, আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভাইয়া। রেদন ভাইয়ের কাছ থেকে এবার আমরা জানতে চাইবো যে আমাদের অডিয়েন্সের উদ্দেশ্যে ভাইয়া যদি কিছু বলেন। রেদওয়ান, তোমাকে ইয়ে করতে হবে, আনমিউট করতে হবে। আমি অ্যাকচুয়ালি কথা শুনতে বেশি পছন্দ করি, বলতে সেরকম পছন্দ করি না। রিদওয়ান, যাই হোক, আমি জাস্ট হ্যাঁ, একটু ইন্টারপ্রেট করি, তুমি হচ্ছে যে কন্টিনিউ করো, আমাকে একটু বিদায় নিতে হবে। আমি যেহেতু তোমার সাথে বলেছি আই এম গোইং টু লন্ডন, তো ইয়া আমাকে একটু বিদায় নিতে হচ্ছে। বাকিটা রিদওয়ান একটু কন্টিনিউ করুক, এবং সেই সাথে তোমাদের যদি রিদওয়ানের কাছ থেকে আমেরিকান সিস্টেম সম্পর্কে যদি কোশ্চেন থাকে, সেই মুহূর্তে ইউএসএ মিলে প্রিপারেশন নিচ্ছে, এবং এট দ্য সেম টাইম হি গ্রিউ আপ ইন আমেরিকা, তো এই সংক্রান্ত বিষয়ে রিদওয়ান কিছু অ্যাডভাইস দিতে পারবে। এবং আই এম ভাইয়া, গ্রেটফুল আপনাকে টু অনেক রিদওয়ান অনেক ফর কামিং ধন্যবাদ হিয়ার। ভাইয়া। আপনি এতক্ষণ আমাদের সময় দিয়েছেন। অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাকে। অবশ্যই আপনাদের যদি আসসালামু ফার্দার আলাইকুম ভাইয়া। ফার্দার পরবর্তীতে কোশ্চেন থাকে, এরকম কোশ্চেন কালেক্ট করে প্রয়োজন হলে আমরা আবার মিট আপ করতে পারবো। জি ভাই, ইনশাআল্লাহ আমরা আপনাকে আবার জানাবো। ওকে, আসসালামু আলাইকুম ভাইয়া।
ওয়ালাইকুম আসসালাম। Okay, Ridwan, you carry on. Right. So as I was saying, আমার কাছে মনে হয় যে বাংলাদেশে এখন যারা নিউলি গ্রাজুয়েট মেডিকেল গ্রাজুয়েটস আছেন, যাদের অ্যাসপিরেশনস আছে দেশের বাইরে আসার, I highly encourage them to do so. এটা করলে অনেক অনেক বেনিফিটস যেমন আছে, অনেক চ্যালেঞ্জেসও আছে, বাট challenges, difficulties, keeping aside, ওগুলো থাকবেই। But I think আপনি যদি as an individual, as a medical professional, আপনি যদি grow করতে চান, I'm not quite sure বাংলাদেশ আপনাকে ততখানি opportunities provide করতে পারবে কিনা। As Arif said quite extensively, তো আমাকে মনে হয় না যে আরিফ ভাই যেটা বলছেন ওইগুলো নিয়ে আমাকে আবার রিপিট করতে হবে। Bangladeshi perspective, context, you guys know much better than I do. But realistically speaking, আমার মনে হয় না যে আপনি যদি আপনার professional opportunities গুলোকে expand করতে চান, বাংলাদেশ at this moment, perhaps not the right place to be in, but at the same time, maybe in future there will be some changes within the entire medical structure that people will be attracted to go back or to remain in Bangladesh. এবং সেটি হওয়া উচিত, কারণ প্রত্যেকটা দেশেরই একটা level of medical professionals থাকা চাই, আর otherwise ওখানকার local population will suffer. But anyhow, যারা বাইরে আসার জন্য উদ্গ্রীব আছেন, আসতে চান, আমি অবশ্যই তাদেরকে বলবো যে অবশ্যই আসেন, কিন্তু আসার আগে বেসিক্স কিছু কাজকর্ম, যেটা ইনফরমেশন গ্যাদার করা, ইনফরমেশন গুলো জানা, এগুলো জানতে হবে। এগুলো জানলে আপনার জার্নিটা একটু স্মুথ হবে। একেবারে কি বলে সমস্যা থাকবে না সেটা নয়, সমস্যা থাকবে, আপনি ডিফিকাল্টিস ফেস করবেন, বাট নোয়িং দ্যাট কি ধরনের সমস্যা হতে পারে ওইটা জানা থাকলে একটু সুবিধে হয়। ইউকে সম্পর্কে বোধহয় আরিফ ভাই অনেক কিছু বলেছেন, তো আমি I'd much rather prefer to talk about US if anyone যদি কেউ আমেরিকাতে আসতে চায়। ওই প্রসেসটা it's very straightforward, যদিও একটু অনেক much more expensive than UK. ওখানে আপনাকে মেডিকেল স্কুল গ্রাজুয়েশনের আগে অথবা পরে আপনাকে ইউনাইটেড স্টেটস মেডিকেল লাইসেন্সিং এক্সামিনেশন গুলো দিতে হয়। স্টেপ 1, স্টেপ 2 সিকে, তারপর স্টেপ 3 আর একটা স্পিকিং ইংলিশ এক্সাম আছে। আমাদের আগে আর একটা এক্সাম ছিল স্টেপ 2 সিএস, ক্লিনিক্যাল এক্সাম স্কিলস, সেটা কোভিডের সময় থেকে স্টপ করে দেওয়া হয়েছে, সেটা ইটস নট কামিং ব্যাক এনিমোর। বাট স্টেপ 1 এক্সাম হচ্ছে ইন ডিউরেশন, দি এন্টায়ার ডিউরেশন অফ স্টেপ 1 হচ্ছে 7 ঘন্টার পরীক্ষা। ইন টোটাল 8 ঘন্টা, 1 ঘন্টা আপনি ডিভাইড করে নিতে হবে ব্রেকের জন্য। আর এই 7 ঘন্টা পরীক্ষা হচ্ছে এভরিথিং দ্যাট আপনি শিখছেন আপনার মেডিকেল স্কুলের ফার্স্ট 2 ইয়ার্স অথবা 2.5 ইয়ার্স, সবগুলো বেসিক সায়েন্সেস, anatomy, physiology, biochem, all the other body systems, public health, evidence-based medicine, সবকিছু। So it's a very demanding examination, এবং এটার জন্য আপনাকে প্রিপারেশন নিতে হয় quite extensively. Not that you will know everything, but এটার জন্য খুবই ডিমান্ডিং একটা এক্সাম এবং খুবই স্ট্রেসফুল একটা এক্সাম। Similarly, step 2 সিকেও 7 ঘন্টার পরীক্ষা। সিকে হচ্ছে ক্লিনিক্যাল নলেজ। যখন আপনি স্টেপ 1 এবং স্টেপ 2 সিকে পরীক্ষা পাশ করবেন, দেন আপনাকে একটা সার্টিফিকেটের জন্য অ্যাপ্লাই করতে হয়, সেটা হচ্ছে ECFMG সার্টিফিকেশন। ওটা পেলে আপনি রেসিডেন্সির জন্য অ্যাপ্লিকেশন সাবমিট করা শুরু করবেন। I'm not quite sure কতজন মানুষ এখানে অডিয়েন্সে যাদের প্রশ্ন আছে, তারা কি শুধু কেবল মাত্রই ইউকেতে আসতে চান নাকি আমেরিকাতে আসতে চান? যদি এটা জানা যায় তাহলে কথা বলতে সুবিধা হয়। Otherwise, I feel like I'm just talking because no one else is interested in coming to US. But I think American perspective থেকে কথা বললে আমি বলবো যে people should go to US because এখানে earning potentials are quite huge. Living standards completely different. I mean, এবং অনেক কিছুই ডিফার করে, because America being a big country finance wise, ওদের মেডিকেল সিস্টেমটাও
private, ওখানে কোনো গভর্নমেন্টের কোনো কিছু নেই। So it's a different way of practicing medicine in this state. Similarly, আপনারা শুধু UK অথবা USA তে focus না থেকে, you can also consider Australia. That could be another alternative. Some people could, go to some other place. Germany could be আপনার আরেকটা best alternative হতে পারে UK এর পাশাপাশি। কিন্তু catch হচ্ছে আপনাকে জার্মান ল্যাঙ্গুয়েজটা শিখতে হবে, কিছু প্রফেশনাল জার্মান এক্সামস দিতে হবে জার্মান ভাষায়। কিন্তু যদিও জার্মান ভাষা শেখাটা একটু বোধহয় কঠিন হতে পারে, বাট আপনি যদি শিখতে পারেন এখানে এক্সেলেন্ট অপরচুনিটিস আছে। সো আমি যেটা বলবো সেটা হচ্ছে আপনারা আপনাদের অপশনস গুলাকে ন্যারো না করে একটু যদি এক্সপ্যান্ড করেন, শুধু ইউকে না হয়ে ইউএস না হয়ে অস্ট্রেলিয়া হতে পারে, নিউজিল্যান্ড হতে পারে, জার্মানি হতে পারে, এগুলো করলে বোধহয় আপনার অপশনস গুলা একটু chances of matching or chances become a bit higher. So obviously, financially আপনাকে financial preparation থাকতে হবে, কারণ একটা দেশ থেকে আরেকটা দেশে শিফট করতে হলে আপনাকে অনেক কিছুই প্রয়োজন হয়, এবং সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে ফাইন্যান্স। আর ফ্যামিলি যদি কোনো আপনার এখানে আত্মীয় স্বজন থাকে, that could be a good support, but you have to be mindful that ওরা সবসময় financially আপনাকে সাপোর্ট করতে পারবে না, বাট ইনিশিয়ালি এটা ভালো, আপনার জন্য হয়তো উপকার হতে পারে। আর বেশি বেশি করে, once again going back to what Arif has said, আপনার বেসিক ক্লিনিক্যাল কম্পিটেন্স গুলো জেনে রাখা, venipuncture কিভাবে ব্লাড ড্র করতে হয়, ABG অ্যাকচুয়ালি করা, এবং ABG interpretation, chest x-ray interpretation, basic EKG interpretation, cannulation, IV cannulation, IV catheterization, এগুলো জিনিস যদি জানা থাকে, এবং এগুলার কখন এগুলা ইন্ডিকেটেড, দিস থিংস, ফর এক্সাম্পল জুনিয়র যারা আছেন তাদের জন্য এটা খুবই হেল্পফুল হবে। কারণ মেজরিটি অফ দি টাইম আমরা যারা জুনিয়র ডাক্তার ওয়ার্ড বেসড কাজ করি, আমাদেরকে এইগুলা এক্সামিনেশনস করতে হয়, এই প্রসিজার্স গুলো পারফর্ম করতে হয়, এবং বিফোর গোয়িং টু দি কনসালটেন্ট আমাদের নিজেদেরকেও বেসিক ইন্টারপ্রিটেশন গুলো করতে হয়, এবং we are asked to interpret for our consultants, এবং যদি আমাদের এখানে কোনো মিস্টেক হয় তখন consultants will correct us. তো আমার মনে হয় আর কথা বেশি লম্বা না করে যত কনসাইজ করা যায় ততই ভালো। So at the end, I mean, to wrap everything up, I should say that people should take challenges, and they should apply to UK. They should apply for come to America, come to Australia, come to Germany, wherever they want to go, because sky's the limit. And by doing that, আপনি যখনই আপনার দেশের বাইরে আসবেন, নতুন একটা environment exposure হবে, আপনার জানার সীমা অনেক বেশি বেড়ে যাবে, আপনার তখন সেলফ কনফিডেন্স অনেক বেশি গ্রো করবে, এবং আপনার নেটওয়ার্কিং। আর আরেকটা কথা যেটা আমি বলবো, I'm not quite sure কতজন মানুষের লিঙ্কডইন অ্যাকাউন্ট আছে, এটা থাকা বোধহয় প্রত্যেক প্রফেশনাল যারা আছেন সবার জন্য একটা it's a must have. ওখানে আপনি আপনার সিভি আপলোড করতে পারেন, আপনার সম্পর্কে কিছু বলতে পারেন, আপনার এডুকেশন কোথা থেকে আপনি আপনার পড়াশোনা শেষ করছেন, সমস্ত কিছু আপনার all the volunteering experience, all the real job you can list there. So sometimes employer could go to your LinkedIn account, and আপনি আপনার LinkedIn account-এর একটা link আপনার CV তে add করতে পারেন, because most of the time people will search you. That's what especially people do in the Western world. They're not going to search for your Facebook or Instagram. Maybe they do, you never know. So be careful what you post on Facebook and Instagram. As a physician, you're not supposed to have things on Facebook or Instagram which could negatively impact a job interview. So এগুলা সম্পর্কেও জানতে হবে, এবং having an up-to-date CV এবং একটা up-to-date LinkedIn account, professional account, তারপর নেটওয়ার্ক করা, বিভিন্ন কনফারেন্সে অ্যাটেন্ড করা, রিসার্চ অপরচুনিটিস থাকলে সেগুলোতে ইনভলভড হওয়া, আর এভরি সিঙ্গল ডে রিডিং সামথিং নিউ। মেডিকেল জার্নালস গুলো এখানে কতখানি অ্যাভেলেবল আছে আমি জানি না, বাট নিউ ইংল্যান্ড জার্নাল অফ মেডিসিন অথবা ল্যান্ডসেট,
এগুলা আপনার পার্টিকুলার ইন্টারেস্ট যেখানে রিলাই করে ওই রিলেটেড আর্টিকেলস গুলো পড়া, নিজেকে একটু প্রত্যেকদিন পড়তে হবে এমন তো না, সপ্তাহে আপনি একদিন হয়তো একটা দুইটা আর্টিকেল পড়লেন, নতুন কোনো রিসার্চ কোনো স্পেসিফিক ফিল্ডে হচ্ছে কিনা, কোনো নতুন ড্রাগ আসছে কিনা, তারপরে কোনো এই ধরনের সমস্ত কিছু সম্পর্কে একটু বেসিক, every single day you add a bit, and at the end of the day accumulated effect becomes a huge one. So এই সমস্ত কিছু করতে পারলে just remain, you have to, I think all of us should remain up, we should have updated knowledge about medicine. So I don't think there's anything more that I can add actually. জি ভাইয়া, আপনি অনেক সুন্দর করেই আমাদের বুঝিয়েছেন। আশা করছি আমাদের অডিয়েন্সের সব কোশ্চেন অ্যান্সার তারা পেয়ে গেছেন। আপনাকে অনেক 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 ধন্যবাদ ভাইয়া। আপনি দিলে, হ্যাঁ প্লিজ বলেন। জি ভাইয়া, আপনি অনুমতি দিলে আমরা আজকের সেশনটা এখানে শেষ করতে পারি। অ্যাবসলিউটলি, আমার মনে হয় আমরা প্রয়োজনের চাইতে অনেক বেশি সময় নিয়ে নিয়েছি আপনাদের, এবং we're sorry for that. না ভাই, আপনারা অনেক সুন্দর করে বুঝিয়েছেন, ইনশাআল্লাহ আর কারোর কোনো কনফিউশন থাকবে না। তো আপনার সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করে আমরা আজকে আপনার থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম, আপনারা ভালো থাকেন। এতক্ষণ যারা আমাদের সাথে আমাদের এই সেশনটি দেখছিলেন, আশা করছি সবাই অনেক উপভোগ করেছেন, এবং যারা সেশনটি দেখতে পারেননি কোনো কারণে, তারা কিছুদিনের মধ্যে আমাদের ইউটিউব চ্যানেলে এই সেশনটি দেখে নিতে পারবেন ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অ্যাক্সিস মেডিকেল স্কুলের সাথেই থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।